হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার শো টক শো উইথ তামান্না। আমি ডায়েটিশিয়ান তামান্না সরকার। আজকে একটি নতুন টপিক, নতুন আলোচনা নিয়ে আবারও সবার সামনে। আজকের টপিকটা ডেন্টাল হেলথ নিয়ে। তো ডেন্টাল হেলথ নিয়ে আমরা কথা বলবো। আজকের যে টপিকটা আমরা বেছে নিয়েছি সেটা হচ্ছে ডেন্টাল ক্যারিজ, ইটস ম্যানেজমেন্ট অ্যান্ড প্রিভেনশন। তো আমরা ডেন্টাল ক্যারিজ নিয়ে কথা বলবো। যাবতীয় ডেন্টাল হেলথ যেটা হয়তো আমরা দৈনন্দিন জীবনে নেগলেক্ট করে যাই, যেটা নিয়ে আমরা খুব একটা ভাবি না, এবং ডেন্টাল হেলথে ভুগছে না এরকম মানুষের সংখ্যা খুবই কম। বাচ্চা থেকে আমাদের মতো যারা অ্যাডাল্ট রয়েছেন বা যারা বয়স্ক রয়েছেন তারাও কিন্তু ডেন্টাল হেলথের নিয়ে সাফার করছেন। আর সেই দাঁতের স্বাস্থ্যের কথাই আজকে আমরা বলবো। তো আজকে আমার সাথে যিনি আছেন, আজকের আমাদের স্পিকার অ্যান্ড গেস্ট, ডক্টর অয়ন গুই। তো অয়ন হচ্ছে ডেন্টিস্ট এবং এন্ডোডন্টিস্ট, বিডিএস প্লাস এমডিএস। তো অয়ন, তোমাকে স্বাগতম আমাদের একটা নতুন শোতে। তো আমরা আজকে ডেন্টাল হেলথ নিয়ে এগোবো, আমাদের আলোচনাতে চলে যাব। যারা দেখতে পাচ্ছেন, আমি জানি অনেকের অনেক ধরনের কোয়ারিজ থাকে, অনেক রকম প্রবলেমে আপনারা সবাই ভোগেন। তো সেগুলো নিয়ে যদি কারোর কোনো জিজ্ঞাসা থেকে থাকে, কোনো কোয়ারিজ থেকে থাকে, তো সেগুলো অবশ্যই আমাদের জানাবেন কমেন্ট বক্সে। তো আমরা সেশনটা চলাকালীন উত্তর দেওয়ার চেষ্টা করব, বা পরেও আমরা উত্তর দিয়ে দেবো। তো আমরা সরাসরি এবার সেশনটাতে চলে যাব। তো প্রথম যেটা আমরা আলোচনা করব, যে আজকের আমাদের যে টপিক সেটা হচ্ছে ডেন্টাল ক্যারিজ। তো ক্যারিজ কথাটা কেন এসেছে, বা ক্যারিজ কথাটার মানে কি, বা আমরা যদি খুব সাধারণ ভাবে বোঝাই ডেন্টাল ক্যারিজ এই জিনিসটা কি, তুমি একটু আমাদের বলে দাও। ফার্স্ট অফ অল, গুড ইভিনিং টু অল। থ্যাংক ইউ তমন্না, আমাকে এরকম একটা শোতে ইনভাইট করার জন্য। আমি খুব একটা অনলাইন লাইভ আসি না সচরাচর। তো এটা একটা দাঁত নিয়ে আমি বলতে এসেছি আজকে, কিন্তু এটা খুব একটা বেসিক নলেজ, একদম কোর অফ দ্য ফ্যামিলি থেকে এটা হওয়া উচিত। মানে একটা বাচ্চা জন্ম নেওয়ার পর থেকে তার ফ্যামিলি মেম্বার, তার মা বাবা, বাড়ির যে কোনো গুরুজন, তাদের এই শিক্ষা এবং তাদের এই জ্ঞানটা হওয়া উচিত যে দাঁত সম্পর্কে কি কি যত্ন নেওয়া উচিত, কি হলে কি হতে পারে, কি না হলে কি না হতে পারে, এই সমস্ত ইত্যাদি ব্যাপারে জানা উচিত। প্রথমে আমি একটু বলে নেবো ছোট করে, আমি আসছি আমার টপিকে। প্রথমে আমি একটু ছোট করে বলে নেবো। আমার কথা শোনা যাচ্ছে তো? হ্যাঁ, ঠিক আছে। প্রথমে আমি ছোট করে একটু বলে নেবো যে দাঁত আমাদের শরীরে কি কাজে লাগে, দাঁত আমাদের শরীরে কেন উপকার, এবং সেটার সাথে নিউট্রিশনের কি সম্পর্ক। মানে আমি যে পেজ থেকে আজকে লাইভে এসেছি সেটা নিউট্রিশনের উপর পেজ। তো সেটার সাথে আমাদের শরীরের সাথে কি সম্পর্ক। প্রথম কথা, আমাদের মানে শরীরে আর 5টা অঙ্গের মতো দাঁত একটা অঙ্গ। চোখ, কান, নাক, গলা, লিভার, হার্ট, কিডনি এসবের মতোই দাঁত একটা অঙ্গ। তো দাঁতের কি কাজ? ফার্স্ট যেটা কাজ দাঁতের, সেটা হচ্ছে আমরা দাঁত দিয়ে, প্রথম কথা আমরা দাঁত দিয়ে আমরা খেতে পারি, মানে খেতে পারি। আজকে আমরা সবকিছু করলে একটা বাচ্চা থেকে বড় খাবার ছাড়া আমরা বাঁচবো না। তো আমাদেরকে খেতে গেলে দাঁত অপরিহার্য। দাঁত আমাদের লাগছে। যে কোনো খাবার খেতে গেলে, খাবার পেশাই করতে গেলে দাঁত লাগছে। এবার অনেকে বলবেন দাঁত ছাড়া কি তাহলে খাওয়া যায় না? অবশ্যই দাঁত ছাড়া খাওয়া যায়। কিন্তু দাঁত ছাড়া যারা খাবেন তাদের তাদের মানে 100% ইনডাইজেশন সমস্যা হবে। ইনডাইজেশন মানে তার হজমের সমস্যা। সে চিবিয়ে না খেলে সমস্ত খাবার খেতে পারবে না। একটা পেয়ারা সে চিবিয়ে খেতে পারবে না। তো সেক্ষেত্রে তার ক্ষেত্রে ইনডাইজেশন সমস্যা আসবে। সেকেন্ড অফ অল কি, দাঁত আমাদের ফেসিয়াল সিমেট্রিটাকে বজায় রাখে। এই যে আমাকে দেখছেন, এই যে আপনারা দেখছেন, এই মেয়েটাকে দেখতে সুন্দর, এই ছেলেটাকে দেখতে সুন্দর, এই জিনিসটা, এই যে ফেসের পুরো সিমেট্রি, ফেসের পুরো মানে অ্যাস্থেটিক্স, আজকাল অ্যাস্থেটিক্স নিয়ে চারিদিকে প্রচুর রমরমা চলছে সব দিকে। মানে আজকে বিউটি পার্লার থেকে শুরু করে যে কোনো বিভিন্ন রকমের কোর্স, আজকে বটক্স থেকে শুরু করে কত রকম ফেসিয়ালের উপর হচ্ছে, লেজার থেরাপি, সবকিছু কিন্তু কি না আমাকে দেখতে যাতে সুন্দর লাগে। তো আমাদের এই দাঁত কিন্তু আমাদের এই ফেসিয়াল সিমেট্রিটাকে বজায় রাখে। আমাদের দেখতে, আমাদের চোয়ালের গঠন, আমাদের মুখের ফেস, সবকিছু কিন্তু দাঁত বজায় রাখছে। আমার যদি মুখে দাঁত না থাকে, আমার কিন্তু চোয়াল ঢুকে যাবে, এই নিচের এই পোর্শন ঢুকে যাবে, আমাকে দেখতে আর কিন্তু সুন্দর লাগবে না। থার্ড হচ্ছে, দাঁত কি কাজে লাগছে আমার, দাঁত আমার কি লাগছে কাজে। 1 নম্বর এস্থেটিক্স হয়ে গেল, 1 নম্বর খাবার চিবিয়ে খাওয়াতে কাজে লেগে গেল। 3 নম্বর হচ্ছে আমি কথা বলছি, এই কথাটা বলতে পারবো না আমার যদি দাঁত না থাকে। আমার দাঁত আছে, আমি প্রত্যেকটা ওয়ার্ড বলতে পারছি, STPOR বিভিন্ন রকমের ওয়ার্ড আমি উচ্চারণ করছি। আপনারা উচ্চারণ করে দেখবেন, আপনার জিভ গিয়ে দাঁতে ঠেকবে, কোনো না কোনো দাঁতে গিয়ে টাচ হবে, তবে আপনার এই উচ্চারণটা স্পষ্টভাবে বেরোবে।
আপনার দাঁত নেই, আপনি উচ্চারণ করতে পারবেন না, আপনার জড়তা আসবে কথা বলা। তো অনেক দিক থেকে ছোট ছোট কিছু উদাহরণ দিলাম। তো সব দিক থেকে বিচার করলে দাঁত একটা অপরিহার্য, এটুকু আশা করি বুঝতে পেরেছি। এবার আমরা দাঁতের কেন যত্ন নেবো, আমার টপিকে ঢুকছি, যে ক্যারিজ কি জিনিস। আমরা মোদ্দা কথা যেটা আমরা শুনে এসেছি এতদিন, যে ছোট থেকে একদম বড় পর্যন্ত একটা বাঙালিদের মধ্যে, বিশেষ করে আমি যেহেতু বাংলায় লাইভ করছি, তো আমি ওভারঅল পশ্চিমবাংলার মানুষের কথা ভেবেই বলছি, একটা বাঙালিদের মধ্যে একটা কথা আছে, দাঁতে পোকা হয়েছে। তাহলে আসল কথা কি, দাঁতে কি সত্যি পোকা হয়েছে বা পোকা কি দেখা যায়? এই ধরনের অনেক ভ্রান্ত ধারণা মানুষের মধ্যে মানে আছে, যে তোর দাঁতে পোকা হয়েছে, দাঁত তুলে নিতে হবে, বা দাঁতে পোকা হয়েছে, যন্ত্রণা হচ্ছে, অনেক কিছু হচ্ছে। তাহলে সেই জিনিসটা কি, আসলে কি? ছোট করে আমি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, আমি একাডেমিক জায়গায় যাব না, কারণ একাডেমিক জায়গাটা সম্পূর্ণ আলাদা, আর পাবলিক অ্যাওয়ারনেসের জায়গাটা সম্পূর্ণ আলাদা। তো পাবলিক অ্যাওয়ারনেসের কথা ভেবে, জনসাধারণের কথা ভেবে আজকে আমি লাইভটা করছি। তো সেখানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর অ্যাকর্ডিংলি আমি যদি বলি ক্যারিজ কি জিনিস, এটা একটা সিঙ্গেল ডিজিজ না, এটা একটা মাল্টি ফ্যাক্টোরিয়াল ডিজিজ, অনেকগুলো ফ্যাক্টর কাজ করে তার জন্য একটা এই রোগটা হয়। এটা কি করে, এটা আমার দাঁতের উপর এসে, দাঁতের অর্গানিক পার্ট আছে, ইনঅর্গানিক পার্ট আছে, সেইটা যদি আমি ছোট করে ব্যাখ্যা করি, দাঁতের ভেতর কিছু ম্যাট্রিক্স আছে, দাঁতের মধ্যে এনামেল আছে, ডেন্টিন আছে, যেগুলো দাঁতের অংশ, এগুলো ছোট ছোট ভাবে জানা উচিত সব মানুষেরই। তো সেই জিনিসটাকে এরা কি করে, ধ্বংস করে। কিভাবে ধ্বংস করে, এদেরকে মিনারেলটাকে নষ্ট করে দেয়, যেটা একটা আমাদের যে ক্যালসিয়ামের যে জোরটা, এটা সেই ক্যালসিফাইড টিস্যুটাকে ক্ষতি করে, ক্ষতি করে সেই মিনারেলটাকে ধ্বংস করে দেয়, যার জন্য দাঁতের মধ্যে আমার একটা ডিমিনারেলাইজেশন হয়। এটাকে মাথায় রাখতে হবে, ডিমিনারেলাইজেশন মানে মিনারেলটা কমে যাচ্ছে, রিমিনারেলাইজেশন মানে মিনারেল বাড়ছে, আর ডিমিনারেলাইজেশন মানে মিনারেলটা কমে যাচ্ছে। তো যখনই ডিমিনারেলাইজেশন হবে, তখনই কিন্তু আমার দাঁত আর আগের মতো জোর পাবে না, দাঁতের মধ্যে আমার কিন্তু ক্যাভিটি আসবে। তাহলে ক্যাভিটি, দাঁতে পোকা, ক্যারিজ, সবকিছু কিন্তু মোদ্দা কথা একটাই জিনিস, যেটা হচ্ছে আপনার দাঁতে কোনো সমস্যা হয়েছে, সেটা খাবার থেকে হোক, সেটা কোনো লজেন্স থেকে হোক, যে কোনো কারণ থেকে হোক, সেটা কি করছে, একটা মাল্টিফ্যাক্টোরিয়াল ডিজিজ, যেটা আপনার দাঁতের যে ক্যালসিফাইড যে টিস্যু আছে, সেই টিস্যুটাকে ডিমিনারেলাইজ করে দিচ্ছে, যার জন্য সেই জায়গাটা জোর না পেয়ে কখনো কখনো ভেঙে যায়, কখনো কখনো আপনি আপনি ফুটো হয়ে যায়, গর্ত হয়ে যায়, বিভিন্ন রকম বিভিন্ন হতে পারে। তো মোদ্দা কথা, ক্যারিজ যেটা, সেটা দাঁতে পোকা নয়। আসছি আমি পরে, আমি পরে ডিটেলসে আসবো যে কিভাবে হয়, কেন হয়, কি কারণ, কি না, ইতিবৃত্তান্ত। মোদ্দা কথায় দাঁতে পোকা যেটা বলা হয়, ক্যারিজ হলো দাঁতের মধ্যে একটা ক্যাভিটি, যেটা একটা মাল্টিফ্যাক্টোরিয়াল ডিজিজ, এর মধ্যে ব্যাকটেরিয়া ইনভলভড আছে, বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া ইনভলভড আছে, এবং সেটার সাথে খাবার ওতপ্রোতভাবে জড়িয়ে, মানে খাবারের সাথে ক্যারিজ ওতপ্রোতভাবে জড়িয়ে, এবং কি খাবার থেকে কিভাবে হয় সেটা আমি ডিটেলসে বলবো। এবং এটা একটা, মানে কোনো বয়স নেই ক্যারিজের। রিসেন্ট স্টাডি বলছে, আগেকার স্টাডিতে বলতো যে 60 থেকে 90% বাচ্চাদের ক্যারিজ হয় আর অ্যাডাল্টদের বেশি হয়, কিন্তু রিসেন্ট স্টাডি বলছে যে কোনো বয়স নেই, এজ লিমিট কিছু নেই, একদম 3-4 বছর বয়স থেকে একদম 80 বছর পর্যন্ত ক্যারিজ আপনার হতে পারে। ক্যারিজ কিছু না, ক্যারিজ একটা দাঁতের পোকা, এবং সেটা সব থেকে বড় কথা একটা প্রিভেন্টেবল ডিজিজ, আপনি চাইলে সেটাকে আপনি আটকাতে পারেন। খুব সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন, তো থ্যাংক ইউ তোমাকে। এবার এই যে ডেন্টাল ক্যারিজ, এটার কি কোনো মেডিকেল টার্ম আছে, বা আমরা এটাকে কি কোনোভাবে অভিহিত করতে পারি আমাদের মেডিকেল টার্ম দিয়ে? মেডিকেল টার্ম বলতে, মেডিকেল ও বুক ওয়াইজ যে টার্মটা, সেটাই ক্যারিজ। এটাকে আমরা বাংলা ভাবায়, বা আমরা মানে আমাদের মানে সাধারণ বাঙালি বা মুখে মুখে অনেক রকম কথা আছে, যেমন ক্যাভিটি। আজকে টিভি খুললেই দাঁতের একটা কোলগেটের অ্যাড চলে আসবে, যে আপনার দাঁতে কি ক্যাভিটি হয়েছে, তাহলে আপনি কোলগেট ইউজ করুন, কোলগেট নমক, কোলগেট সল্ট। এই সবগুলো হচ্ছে মানে জনসাধারণের জন্য কথা। আমি যদি কাউকে বলি তোমার দাঁতে ক্যারিজ হয়েছে, সে বুঝতে পারবে না কি হয়েছে আমার দাঁতে। কিন্তু আমি যদি তাকে বলি ক্যাভিটি হয়েছে, তোমার দাঁতে পোকা হয়েছে, তাহলে কিন্তু সে সেই জিনিসটা বুঝতে পারবে যে হ্যাঁ, আমার দাঁতে কিছু একটা ফল্ট হয়েছে। মেডিকেল টার্ম হচ্ছে ক্যারিজ। আর আমি যদি এটাকে বাংলা ভাষায় আসি, আমি যদি আরো সহজ ভাষায় আসি, তাহলে এটাকে অনেক রকম ভাষায় বলা যায়, দাঁতে পোকা হয়েছে, দাঁতে ফুটো হয়েছে, দাঁতে ক্যারিজ ক্যাভিটি হয়েছে, এইসব কথাগুলো আমরা বলতে পারি। কিন্তু যেটা মেডিকেল টার্ম, যেটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলুন বা বড় বড় যে সায়েন্টিস্টরা যেটা করে গেছে, না টার্ম করে গেছে, সেটা কিন্তু ক্যারিজ।
ঠিক আছে। আচ্ছা, এবার যদি আমরা ক্যাভিটির কথাই ধরি বা ক্যারিজ, ডেন্টাল ক্যারিজের কথাই ধরি, তো এটা কেন হয়? এর মেন কজ বা অনেক ধরনের কজ থাকতেই পারে, তবু হুম এর হুম। কজ গুলোকে যদি আমরা দেখি, যেমন তুমি বললে যে আমাদের ক্ষেত্রে বয়স কোনো নেই, কারণ আগে না। ধারণা ছিল যে বাচ্চাদেরই বুঝি হয়, হুম হুম। বড়দের হয় না বা বয়স্কদের হয় না, কিন্তু রিসেন্ট যেটা স্টাডিজ বলছে যে না, এটা সকলেরই হতে পারে, যে কোনো সময়, হুম। যে কোনো বয়সে। তো এটার কারণগুলো কি কি? নিশ্চয়ই একটা বাচ্চার যে কারণে ক্যারিজ হবে, একজন বয়স্কদের তাই সেই কারণে হবে না। তো না, সেগুলোকে এবার যদি আমরা জেনারেলাইজ করি, জেনারেলাইজ আমি তাহলে মেন করছি। কজেস হ্যাঁ। গুলো কি দাঁড়ায়? হ্যাঁ, আমি একটা গ্রস করে বলছি, আমি একাডেমিক জায়গায় যাব না, আবারও বলছি। আমি পাবলিক অ্যাওয়ারনেসের জন্য কথাগুলো বলি, যেটা সাধারণ মানুষের কাছে বোধগম্য হবে। তো কেরিস প্রথমে বুঝতে হবে যে এটা একটা দাঁড়িপাল্লার মতো। আমি যদি একটা লম্বা এরকম, আমি যদি এটাকে আমি একটা দাঁড়িপাল্লা ভাবি, যে এই দিকটা আপনার ভালো দিক, আপনার দাঁতে ক্যারিস নেই, এই দিকে আপনার ক্যারিস আছে। তাহলে আমি যদি এটাকে ব্যালেন্স রাখতে পারি, তাহলে কিন্তু আমি যদি ভালো দিকটাকে আমার যদি এরকম, আমি যদি ভালো কিছু ভালো হেলদি লাইফস্টাইল লিড করি, আমার তাহলে ক্যারিস হচ্ছে না। আমি যদি খারাপ লাইফস্টাইল লিড করি, আমার তাহলে ক্যারিস হচ্ছে। তো এটা একটা ব্যালেন্সিং ব্যাপার আছে। তো এটা আর একজন সায়েন্টিস্ট ফেদারস্টোন, উনি একটা ব্যালেন্স বলেছিলেন যে ক্যারিজের কি কি ফ্যাক্টর আছে। তো আমি যেটাকে যদি গ্রসলি দুটো ফ্যাক্টরে আমি ডিভাইড করি, এক নম্বর হচ্ছে প্যাথোলজিক ফ্যাক্টর, যেটা আমার ক্যারিজ করছে, আর একটা হচ্ছে প্রোটেক্টিভ ফ্যাক্টর, যেটা আমাকে ক্যারিজ থেকে আটকাচ্ছে, মানে ক্যারিজ হতে দিচ্ছে না। তাহলে ক্যারিজের প্যাথোলজিক ফ্যাক্টর কি আছে? প্যাথোলজিক ফ্যাক্টরের মধ্যে প্রথমেই আসছে যে আমি সুগার জাতীয় জিনিস খাচ্ছি, কার্বোহাইড্রেট খাচ্ছি বেশি করে, সুগার ইনটেক বেশি করছি, বিভিন্ন রকম ভাবে সুগার, মানে আমি বলছি না যে চিনি নিয়ে খেয়ে নিচ্ছে, বিভিন্ন সুগারের যে সোর্স আছে, আমি ক্যান্ডি খাচ্ছি, আমি লজেন্স খাচ্ছি, আমি জ্যাম খাচ্ছি, জেলি খাচ্ছি, তার একটা এফেক্ট আমার দাঁতের উপর অবশ্যই এসে পড়বে। যে এই জিনিসগুলো করবে বেশি বেশি করে, তার দাঁতে তার প্যাথোলজিক ফ্যাক্টর বেড়ে যাবে, তার ক্যারিজ হবে, হতে বাধ্য। আচ্ছা, তারপর আসছে ব্যাকটেরিয়া। আমার মুখের মধ্যে কিছু একটা লেয়ার আছে, আমাদের একটা সবার মধ্যে আছে একটা ব্যাকটেরিয়া, সবার মুখের মধ্যে একটা ওরাল ফ্লোরা আছে, সেটাকে বায়োফিল্ম বলে বা প্লাক বলে। এটা 100 জন মানুষের মধ্যে থাকে। এবার সেই প্লাকটা কি, কেন, বা প্লাকটা কিভাবে আমরা রিমুভ করব, আমি লেটার আসবো, পরে আসবো। তো আমি এখন ফ্যাক্টরের কথাই বলছি, যে কি কি ফ্যাক্টর থাকলে আমার ক্যারিজ হওয়ার সম্ভাবনা বাড়বে। এক হচ্ছে আমার সুগার ইনটেক যদি বেশি হয়। 2 নম্বর হচ্ছে আমি মানে যখন তখন আমি ক্যান্ডি লজেন্স মুখে নিয়ে চিবোতে যাচ্ছি, আমি কাজ করছি, অফিসে কাজ করছি, আমি একটা লজেন্স খেয়ে নিলাম। 3 নম্বর হচ্ছে আমার ওরাল হাইজিন যদি পুয়ার হয়, আমি যদি ব্রাশ ভালো করে না করি, মুখ ভালো করে না ধুই। 4 নম্বর হচ্ছে আমার যদি স্যালাইভেশন কম হয়, মানে আমার যদি লালা কম বেরোয়। এই সেই স্যালাইভেশন কম হওয়ার কারণ আমি বলবো যে কি কি কারণে হতে পারে কম, কিন্তু এটা একটা কজ, এটা একটা বড় কজ, মানে স্যালাইভা একটা বড় ফ্যাক্টর ক্যারিজের জন্য। আচ্ছা, এবার যদি আমি প্রোটেক্টিভ ফ্যাক্টরে আসি, যে যে আমার কি কি করলে ক্যারিজ হবে না, তাহলে আমার প্রথম হচ্ছে স্যালাইভা আমার ঠিকঠাক আছে, আমার মানে স্যালাইভেশন ঠিকঠাক হয়। 2 নম্বর হচ্ছে আমি মানে অতিরিক্ত পরিমাণে সুগার ইনটেক করি না, যখন তখন আমি ক্যান্ডি লজেন্স জ্যাম জেলি খাই না। 3 নম্বর হচ্ছে আমি গুড ওরাল হাইজিন, গুড ওরাল হাইজিন মাধ্যমে ব্রাশিং করি ঠিকঠাক করে, মাউথ ওয়াশ দিয়ে মুখ ধুই ঠিকঠাক করে, খাবার পরে পরে আমি মুখে কুলকুচি করি। আমরা রাস্তাঘাটে বেরোই, আমি একটা সিঙ্গারা খেয়ে নিলাম আর আমরা মুখ ধুইলাম না, এটা ভেরি ব্যাড দাঁতের জন্য, মানে দাঁত নষ্ট হবেই যদি আমি এটা দীর্ঘদিন করতে পারি। তাছাড়া আমার এফেক্টিভ ডায়েটের ব্যাপার আছে, আমি যদি ডায়েট ঠিকঠাক রাখি, আমার ডায়েটের মধ্যে পরিমাণগুলো আমি যদি ঠিকঠাক করি, তাহলে আমার ক্যারিজ হওয়ার সম্ভাবনা কমে যাচ্ছে। এবার আমি যদি প্যাথোজেনেসিস এর মধ্যে আসি, যে ক্যারিজ আমার কি, তাহলে আমাকে একটা ছোট জিনিসের মধ্যে ঢুকতে হবে, সেটা হচ্ছে বায়োফ্লেম। বায়োফ্লেম কি, যেটা আমাকে ডেন্টাল প্লাগ বলে, সেটা হচ্ছে কিছুই নয়, এটা একটা ওরাল ফ্লোরা, প্রত্যেক মানুষের মুখের মধ্যে থাকে। এটার মধ্যে কিছু ব্যাকটেরিয়া থাকে, এটার মধ্যে কিছু সফট টেনেসিয়াস, এবং এটা খুব মানে পাতলা একটা লেয়ার, খাবার পর আমাদের মুখের মধ্যে তৈরি হয়। সেই লেয়ারটা চোখে দেখা যাবে না, আপনি চোখে দেখতে পাবেন না, ইনভিজিবল। সেই লেয়ারটা চোখে দেখতে গেলে যখন সেই লেয়ারটা হার্ড হবে, যখন সেই লেয়ারটা ক্যালসিফাইড হয়ে যাবে, আপনি পরিষ্কার করছেন না, আপনি ব্রাশ করছেন না, আপনার মুখের মধ্যে একটা মাইক্রোফ্লোরা আছে, আপনি সেটা ব্রাশ করছেন না, দিনের পর দিন যদি আপনি পরিষ্কার না করতে থাকেন, আস্তে আস্তে ওটা দাঁতের সাথে, মাড়ির সাথে মিশে গিয়ে একটা হার্ড সাবস্টেন্স তৈরি হবে। তখন সেটা ভিজিবল, তখন সেটাকে বলা হয় ক্যালকুলাস। এবং সেইটা তখন পরিষ্কার করার জন্য বা সেইটাকে তোলার জন্য আপনাকে ডেন্টিস্টের কাছে আসতে হবে, যাকে স্কেলিং করা হয় বলে, সেই স্কেলিং এর মাধ্যমে সেটাকে তুলতে হবে। তো এটা একটা ওরাল ফ্লোরা, সেই ফ্লোরার মধ্যে অনেক রকম ব্যাকটেরিয়া থাকে, স্টেপ্টোকক্কাস আছে, অ্যাক্টিনোমাইসিস, ল্যাক্টোব্যাসিলাস, সেগুলো কিছু একাডেমিক ব্যাপার, আমি এগুলো একাডেমিক জিনিস, সাধারণ মানুষ হয়তো বুঝবেন না, তাও আমি বলে রাখলাম, এইগুলো কিন্তু থাকে। এইটা কিন্তু আমার মুখের মধ্যে থাকে। এবার এই বায়োফ্লেমটা আমি যখনই কিন্তু আমার মুখ পরিষ্কার করছি না, বা আমি এমন কিছু খাবার খাচ্ছি
তখন এ তৈরি করছে অ্যাসিড, ফার্মেন্টেবল কার্বোহাইড্রেট। বেশ, ফার্মেন্টেবল কার্বোহাইড্রেট মানে কি? গ্লুকোজ আর ফ্রুক্টোজ, এই জিনিসগুলো আপনি একটা কিছু মিষ্টি জাতীয় একটা রসগোল্লা খেয়ে নিলেন, আপনার মুখে কিন্তু একটা ফার্মেন্টেবল কার্বোহাইড্রেট এলো। ফার্মেন্টেবল কার্বোহাইড্রেট মানে কি? সেই কার্বোহাইড্রেটটাকে ও ফার্মেন্ট করবে, ব্যাকটেরিয়াটা করে অ্যাসিড তৈরি করবে। এটা একটা আমরা ছোটবেলাকার নলেজ, ক্লাস 6-7 আমরা পড়েছি এই জিনিসটা, যে ব্যাকটেরিয়া একটা খাবার পেলে সেটাকে ফার্মেন্ট করে অ্যাসিড তৈরি করে। এবার সেই অ্যাসিডটা কি করবে? অ্যাসিডটা মানেই হচ্ছে পিএইচ কমবে। আমাদের পিএইচ আমরা জানি নিউট্রাল একটা হয়, একটা অ্যাসিডিক হয়, একটা বেসিক হয়। যখনই ফার্মেন্ট করে অ্যাসিড তৈরি করবে তখনই সেটা কিন্তু দাঁতের উপর এফেক্ট করবে। এফেক্ট করবে কিভাবে? পিএইচ এর একটা লেভেল আছে, সেটাও একটা লেভেল আছে, এটাকে স্টিফেন্স কার্ভ বলে। সেই লেভেলটা হচ্ছে 5.5 পিএইচ এর নিচে যখনই নেমে যাবে, 5.5 এর উপরে থাকলে কোনো অসুবিধা নেই, 5.5 এর নিচে যখনই নেমে যাবে তখনই কিন্তু ও কি করবে? দাঁতের উপর এফেক্ট ফেলবে এবং দাঁতের এনামেল, দাঁতের মধ্যে যে ক্যালসিয়াম আয়ন আছে, ফসফরাস আয়ন আছে, যেটা আমাদের দাঁতকে শক্ত রাখে, সেই এনামেল, সেই মিনারেল গুলোকে ডিমিনারেলাইজ করে দেবে। সেই মোদ্দা কথা প্রথমে আমি যা বলেছি, ডিমিনারেলাইজ করে দেবে। ডিমিনারেলাইজ করলেই তৈরি হচ্ছে আমার একটা ক্যাভিটি। ক্যাভিটি মানে দাঁতে আমার পোকা, তার মানে আমার একটা লিশন তৈরি হচ্ছে, সেটা অ্যাটাক করছে দাঁতকে, করে আমার ক্যাভিটি তৈরি করছে। এবার আমি ছোট ছোট করে ফ্যাক্টর গুলো চলে আসি, যে আমার কি কি মানে কি কি ফ্যাক্টরে আমার মানে কি কি খেলে বা কি কি খাবারের সাথে কি সম্পর্ক আছে। অনেক রকম থিওরি আছে, অ্যাসিড থিওরি, অ্যাসিডোজেনিক থিওরি, এগুলো আমি একাডেমিক জায়গায় যাচ্ছি না। কারেন্ট কনসেপ্ট কি বলছে? কারেন্ট কনসেপ্ট বলছে আপনার ক্যারিস হতে গেলে আপনাকে কয়েকটা ফ্যাক্টর মেন আসতে হবে। 1 নম্বর ফ্যাক্টর হচ্ছে হোস্ট, আপনি আপনি নিজে, সেটা প্রথম একটা ফ্যাক্টর। 2 নম্বর হচ্ছে আপনার ডায়েট, দুটোতে ডায়েট। আমি যদি এটাকে এরকম ভাবে ভাঙি, এদিকে একটা আপনি হোস্ট, এদিকে ডায়েট, তার নিচে আপনার তার নিচে হচ্ছে আপনার ফিল্ম, বায়োফিল্ম, যেটা ওরাল ফ্লোরা। 4 নম্বর হচ্ছে আপনার সময়, কত সময় ধরে আপনি পরিষ্কার করছেন না, 2 মাস 6 মাস। ক্যারিস স্লোলি প্রোগ্রেসিং, ক্যারিস আপনার আজকেই হলো, আজকেই আপনার দাঁত ভেঙে পড়ে যাবে না। ক্যারিস আপনি হচ্ছে স্লোলি প্রোগ্রেসিং, কত টাইম ধরে আপনি সেটাকে পরিষ্কার করছেন না। এই কয়েকটা ফ্যাক্টরের উপর এটা দাঁড়িয়ে আছে। তো এবার সেই ফ্যাক্টরের মধ্যে যদি আমি আসি, মেন কিছু জিনিস, আমাকে প্রথমে আসছি দাঁত। কি কারণে হতে পারে দাঁত? দাঁতের প্রথম কারণটা কি? দাঁতে ক্যারিস হবে যে কোনো দাঁতে? সবার হবে? 100 জন মানুষের মধ্যে 100 জনেরই ক্যারিস হবে? না, 100 জন মানুষেরই দাঁতের গঠন সমান নয়। আমি একটা মডেল এনেছি আপনাদের দেখাবো বলে, এই দেখুন এই মডেলটা। এটা কিন্তু একটা মডেল, এটা হচ্ছে পেশেন্টদের এডুকেশন মডেল। এই দেখুন দাঁতটা কি সুন্দর, সব দাঁত পরিষ্কার দাঁত, কিন্তু এইরকম দাঁতের মডেল 100 জন মানুষের মধ্যে হবে না। প্রত্যেকেরই দাঁতের মধ্যে কোনো না কোনো খাঁজ আছে, সেই খাঁজটা কারুর কম, কারুর বেশি, কারুর দাঁতটা একটু বেঁকা, কারুর দাঁতটা একটু সোজা, কারুর দাঁত দেখবে আর্চের মধ্যেই নেই, মানে এই যে একটা আর্চ, এই যে একটা সুন্দর আর্চ, এই আর্চের মধ্যেই নেই, মানে কারুর দাঁত একটু বাইরের দিকে আছে, সেই জায়গাটা ব্রাশ করতে পারে না। কারুর দুটো দাঁত উপরে আছে, অনেকে বলে আমার গজ দাঁত আছে, কি সুন্দর এখানে গজ দাঁত আছে, সে কিন্তু গজ দাঁতটার আর আসল দাঁতটার মাঝে কিন্তু ব্রাশ করতে পারে না, এটা করা সম্ভব নয়। সেখানে খাবার পার্টিকেল, ফুড পার্টিকেল ঢুকবেই, ঢুকতে বাধ্য। তাকে কি করতে হবে? বারবার করে সেখানে মাউথ ওয়াশ করতে হবে, বারবার করে মুখে রিন্স করতে হবে ঠান্ডা জল গরম জলে। সেইগুলো যদি সে না করে তাহলে কিন্তু সে হচ্ছে কেরিস প্রবণতার দিকে এগিয়ে যাচ্ছে। হবেই আমি বলবো না, হবেই আমি বলবো না ক্যারিস, কিন্তু হতে পারে, মানে ক্যারিস হওয়ার জন্য একটা তার সম্ভাবনা সে থেকে যাচ্ছে, যে তার একটা ক্যারিস হওয়ার প্রবণতা সে আছে। এবার কারোর দাঁত আবার সোজা থাকে না, এরকম বেঁকানো, ঘোরানো, এরকম একটা অপশন থাকে, সেখানে বিভিন্ন রকম মানুষের ক্ষেত্রে ক্যারিসের বিভিন্ন রকমের ব্যাপার। তো আমি এই কথাটা বললাম এই কারণে, দাঁত একটা বড় ফ্যাক্টর, দাঁতের মধ্যে কিন্তু একটা বড় ফ্যাক্টর কাজ করছে। সেকেন্ড, আমি মোস্ট ইম্পর্টেন্ট, যেটার জন্য আমি যে পেজ থেকে লাইভ এসেছি, তো নিউট্রিশনের উপর আমি ফোকাস দেবো, সেটা হচ্ছে ডায়েট। যে আমার ডায়েট আমার কি থাকবে যার জন্য আমার ক্যারিস হতে পারে। এটা কিন্তু একটা মানুষের, মানে একটা বাচ্চার মা বাবা থেকে জানা উচিত, যে আমার কি ডায়েট থাকলে আমার ক্যারিস হতে পারে আর কি ডায়েট করলে আমার ক্যারিস হবে না। ছোট ছোট পয়েন্টে বলে দেবো, বেশি বড় আমি ডিসকাশনে যাব না। প্রথম হচ্ছে সিম্পল কার্বোহাইড্রেট, আমি যত খাবো আমার ক্যারিস হওয়ার সম্ভাবনা তত বেশি। সিম্পল কার্বোহাইড্রেট মানে গ্লুকোজ, সুক্রোজ, যেগুলো সিম্পল, সেগুলো আমি যত নেব, ইনটেক করব শরীরে, আমি তত কিন্তু আমার দাঁতের সাথে রিয়াকশন করবে, ফার্মেন্ট করবে, অ্যাসিড তৈরি করবে, একটাই যে মেকানিজম আমি আগে বলেছি, করে সে দাঁতকে নষ্ট করবে, দাঁতে ক্যাভিটি তৈরি করবে। 2 নম্বর মানে পয়েন্ট চিনি, হচ্ছে গুড়, মধু, চিনি, গুড়, গ্লুকোজ মধু, পাউডার, ক্যান্ডি, হ্যাঁ আমি সব সব বলে দেবো পরপর, হ্যাঁ ক্যান্ডিজ। সব, হ্যাঁ সমস্ত লজেন্স।
এটা বেশি ক্ষতি করে কখন? আমি তো খেতেই পারি, তাহলে আমি কি খাবো না? আমি কি তাহলে সিম্পল কার্বোহাইড্রেট খাবো না? অবশ্যই খাবো। সিম্পল কার্বোহাইড্রেট খাবো, আমি যতবার খাবো আমি ততবার মাউথ ওয়াশ করবো। এইটা মানুষ করে না। আমি রাস্তায় গেলাম, একটা আমি দোকান থেকে চা কিনে খেয়ে নিলাম, দুধ চা। আমরা রাস্তায় গিয়ে বেরোলাম, একটা চা বিস্কুট না খেলে আমার ঠিক শীতকালে ঠিক আমার ভালো লাগছে না বিকেলটা। কিন্তু আমি যে চা আর বিস্কুটটা খাওয়ার পর মুখটা ধুলাম না, আমার দাঁত কিন্তু সেটা শুনলো না। আমার দাঁত কিন্তু সেখানে একটা ব্যাকটেরিয়া পেলো, সে কিন্তু দুধটা পেলো, দুধের সাথে সে কিন্তু আরাম করে একটা অ্যাসিড তৈরি করলো। আমি যদি মুখটা ওয়াশ না করি, আমি যদি মুখটা না ধুই, আমি কিন্তু সেখানে আমার দাঁতকে ক্ষতি করলাম অজান্তেই, নিজের অজান্তেই। এইগুলোকে আমাকে মাথায় রাখতে হবে, ছোট ছোট জিনিস এগুলো। বাচ্চার মা বাবা থেকে শুরু করে একদম বয়স্ক মানুষ পর্যন্ত সবার এটা জানা উচিত এবং জানাটা কাম্য। 2 নম্বর হচ্ছে ফ্রিকুয়েন্ট মিল ইন বিটুইন, মানে ফ্রিকুয়েন্ট স্ন্যাক্স। আমাদের 3-4টে মিল হয়, সকালে ব্রেকফাস্ট, লাঞ্চ, তারপর আফটার ব্রেকফাস্ট আপনি যদি কিছু করেন, আর রাতে ডিনার। এই 4টে মেন মিল। 4টে মেন মিলের মাঝে আমরা কিন্তু অনেক কিছু খাই, যখন তখন খাই। সেই জিনিসটা কমাতে হবে, যে যখন তখন যা খুশি খেয়ে নিলাম, খাওয়ার পর আমি মুখ ধুলাম না। আমি খেতে পারি, আমি 1 কাপ চা খেতে পারি, কিন্তু সেই চাটা খাওয়ার পর কিন্তু আমি আধ ঘন্টা পর হোক বা 20 মিনিট পর হোক, আমি কিন্তু ভালো করে মুখটা ধোবো। ব্রাশ করা তো সম্ভব নয় রাস্তাঘাটে, কিন্তু আমি ভালো করে মুখটা আমি কুলি করবো। এটা গেলো 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যেগুলো প্রচুর পরিমাণে সুগার, মানে কনসেন্ট্রেট সুগার, জ্যাম, জেলি, এগুলো কি কনসেন্ট্রেট সুগার, মধু, এগুলোর মধ্যে সুগার আছে কিন্তু স্যার কনসেন্ট্রেশন অনেক বেশি, আঠালো টাইপ। সেগুলো সহজে মুখ থেকে বেরোতে চায় না, আপনি যদি মুখ ধুচ্ছেন তাও মনে হচ্ছে লেগে আছে। সেই জিনিস থাকলে কিন্তু আপনার ক্যারিস হওয়ার সম্ভাবনা অনেক বেশি। 4 নম্বর হচ্ছে কি সফট ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কস। এইগুলো অতিরিক্ত, মানে অতিরিক্ত বাজে জিনিস। এগুলো শুধু ক্যারিস বলে না, আপনার শরীরের সমস্ত, কোনো রকমই কেউ বলবে না, কোনো ডায়েটিশিয়ান হোক বা কোনো ডক্টর হোক আপনাকে বলবে না আপনি দিনে 2বার করে সফট ড্রিঙ্কস খান বা কোল্ড ড্রিঙ্কস খান। এটার মধ্যে প্রচুর পরিমাণে কনসেন্ট্রেট সুগার থাকে। আমরা একটা ছোট পেপসির বোতল কিনে খেয়ে নিলাম, গরম করছে ঢকঢক করে খেয়ে নিলাম, তার থেকে আপনি ঘরেতে একটু ফ্রিজের জল ঠান্ডা করে খান, আপনার কিন্তু দাঁতের সমস্যা হবে না, শরীরেও কোনো সমস্যা হবে না। কিন্তু ওই কোল্ড ড্রিঙ্কস বা সফট ড্রিঙ্কস এর মধ্যে কিন্তু অনেক রকমের প্রচুর কনসেন্ট্রেটেড সুগার থাকে, সেই জিনিস খাওয়া যাবে না। বিস্কুট, কেক, কেক দাঁতের মধ্যে আটকাবেই। আপনি যেমন খাবেন, কেকের অংশ পার্টিকেল, ফুড পার্টিকেল থাকবেই, আর সেখান থেকেই ফার্মেন্টেশন হবে। ব্রেড, কেকও পাউরুটি। মানুষ অনেক সময় এরকম খেয়ে থাকে যে পথ চলতে চলতে কি খাবো, কেক খেয়ে নি হ্যাঁ, একটু, হ্যাঁ, হ্যাঁ, বা হ্যাঁ, টিফিন হ্যাঁ, একদমই তাই। করবো, কি করবো, একটা কেক খেয়ে নি, কিন্তু কেক খাওয়ার পর আর একদমই তাই, কিন্তু কেউ হ্যাঁ। মুখ ধোয় না। হ্যাঁ, 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 একদমই তাই। তো এইটা একটা মেন কারণ, যে এই জিনিসগুলোকে আমি বারণ করব না কাউকে যে আপনি কেক খাবেন না। তাহলে কি কেক খাবে না? কেক খেতে পারো, কিন্তু কেক খাওয়ার পর কম করে আপনাকে 1 মিনিট মতো মুখে কিন্তু রিন্স করতে হবে। মুখের মধ্যে নিয়ে করে কিচ্ছু না, ভালো করে কুলকুচি করতে হবে। ফেলবেন, কুলকুচি করবেন, ফেলে দেবেন, কুলি করবেন, ফেলে দেবেন, এরকম করে বেশ কয়েকবার 5-6 বার করলে এনাফ। এটা করতে পারলে ওরাল হাইজিন পুয়ার, মানে যেটা পুয়ার ওরাল হাইজিন সেটা থাকবে না, আপনি একটা মেনটেন্ড ওরাল হাইজিনের মধ্যে থাকতে পারবেন। এটা গেল কিছু খাবারের মধ্যে। তাহলে খাবো কি? মানে সবেতেই তো সমস্যা, তাহলে খাবো কি? খাবো আমি সমস্ত কিছুই খাবো। আমি প্রোটিন বেসিক ডায়েটে চলে যেতে পারি, আমি প্রোটিন বেশি খেতে পারি। আমি রাফেজ খাবো। কি খাবো? আমি রাফেজ খাবো। রাফেজ মানে কি? যেটা হচ্ছে কমপ্লেক্স কার্বোহাইড্রেট। কমপ্লেক্স কার্বোহাইড্রেট মানে হচ্ছে স্টার্চ। একটা সাধারণ ছোট্ট উদাহরণ দিই, সেটা হচ্ছে পটেটো, আলু। আলু খেলে কিন্তু আপনার যা পরিমাণ ক্যারিজ হবে, বা যা পরিমাণ ক্যারিজ হওয়ার সম্ভাবনা আছে, তার থেকে কিন্তু আপনি যদি একটা মিষ্টি খান, তার থেকে ক্যারিজের অনেক বেশি সম্ভাবনা আছে। হ্যাঁ, অনেকে বলে সুগার থাকলে মিষ্টি খাবে না, আলু খাবে না, কিন্তু আলু কিন্তু কমপ্লেক্স কার্বোহাইড্রেট। আলু কিন্তু সিম্পল কার্বোহাইড্রেট নয়, আলুর মধ্যে স্টার্চ আছে। শাক, লাউ, ছিবড়ে, যেগুলো আর কি হয়, সমস্ত রকমের শাক, গ্রিন ভেজিটেবল, গ্রিন, যে কোনো গ্রিন ভেজিটেবল, সেটা যে কোনো শাক হতে পারে, কোনো মেনশন করতে হবে না যে এই শাকটাই খেতে হবে। শাক জাতীয় যে কোনো জিনিস, গ্রিন ফ্রুটস, যে কোনো ফল, রাফে জলা বেশি ফল, যেগুলো রিফাইন নয়। যত রিফাইন খাবেন তত আপনার ক্ষতি, সেটা হোক আপনার শরীরের জন্য, সেটা হোক আপনার দাঁতের জন্য। আপনাকে হুম। খেতে হবে র জিনিসটা, র ওটস, এই যেগুলোর মধ্যে রাফেজ আছে বেশি, মানে হোল গ্রেন যেগুলো আছে, সেগুলো আপনাকে টেক করতে হবে, ইনটেক করতে হবে আপনার দাঁতের জন্য। সেটা খেলে আপনার দাঁত ভালো থাকবে। আর কিছু ভিটামিন ডি খাবার আছে, মানে যেমন খাবারের সাথে আমরা যদি কড লিভার অয়েল বা এরকম কিছু আহ, মাছ আছে, মাংস আছে, যেগুলো আমাদের ভিটামিন ডি সাপ্লাই করে শরীরের মধ্যে, ডি বাড়ায় ভিটামিন ডি কে, সেই জাতীয় যদি খাবার খান, তাহলে কিন্তু দাঁতের মধ্যে যে ক্যালসিয়াম আছে, ভিটামিন ডিটা ওটা ব্রেক ডাউন করে হুম। ক্যালসিয়াম ফর্মেশন করে, সেক্ষেত্রে কিন্তু
আপনার দাঁতের স্ট্রেংথও বাড়বে এবং দাঁতের মধ্যে ক্যালসিয়াম ফসফরাস এই যে ব্যালেন্সিংটা এটা মেনটেন হবে। এগুলো আয়ন, ছোট ছোট আয়ন যেগুলো দিয়ে দাঁত আমাদের তৈরি হয়। তো সেই দাঁতের সেই আয়নগুলো ঠিকঠাক হবে। আর বাকি আপনার খাবারের কোনো অসুবিধা নেই। খাবারের মধ্যে কমপ্লেক্স কার্বোহাইড্রেট খাবেন, সুগার ইনটেক কম করতে হবে, জ্যাম জেলি বাটার এইসব জিনিস বেশি যত কম খাবেন ততই ভালো। আঠালো খাবার খাওয়া যাবে না। আপনার যদি লালা ঠিক থাকে তাহলে আপনাকে অন্তত কমসে কম যতক্ষণই খাবেন ইনটেক করবেন বারবার, তো আপনাকে মুখ ধুতে হবে। বেশি স্টিকি ফুড খাওয়া যাবে না, কমপ্লেক্স কার্বোহাইড্রেট খাবেন। চিজ খেতে পারেন, ফ্যাট জাতীয় জিনিস খেতে পারেন, শরীরের জন্য ক্ষতি হলেও খেতে পারেন, কিন্তু এর জন্য দাঁতের কোনো এফেক্ট খুব একটা হয় না। কিন্তু যত স্টিকি ফুড খাবেন, স্টিকি দেখবেন খাচ্ছেন দাঁতের মধ্যে আটকে যাচ্ছে। আমরা একটা দোকান থেকে এক্লার্স কিনে খাবেন, একটা ছোট ডেয়ারি মিল্ক কিনে দেখবেন দাঁতের ফাঁকে আটকে গেছে, চেবাবেন দেখবেন দাঁতে আটকে গেছে, আটকাতে বাধ্য, এবং ওটাই আপনার দাঁতে ক্যারিজ করার জন্য যথেষ্ট। তো এই অনেক সময় জিনিসগুলো একটু, চিপস খেলেও দেখা যায় দাঁতের মধ্যে আটকে যায়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চিপস তো সেই এমনি, ক্ষেত্রে ওটা ওটা। হচ্ছে, হ্যাঁ এটা তো চিপস তো এমনি বেকড এবং ও ডিপ ফ্রাইড, ও তো শরীরের জন্য এমনি ক্ষতিকর। চিপস খাওয়া তো উচিতই নয়, এবং ও দাঁতের ফাঁকে আটকাবেই এবং ওতেও আপনার হবেই। তো এই জিনিসগুলো একটু অ্যাভয়েড করতে পারলে আমার মনে হয় ক্যারিজ হওয়ার সম্ভাবনা, আপনার হবেই না ক্যারিজ এটা বলতে পারবো না, আপনি ক্যারিজ হওয়ার প্রবণতা থেকে অনেকটা পিছিয়ে গেলেন। ক্যারিজ হতে পারতো আপনার, সেখান থেকে আপনি কিন্তু অনেকটা পিছিয়ে গেলেন। যে সেকেন্ড হয়ে ডায়েট হয়ে গেল, হোস্ট দাঁত হয়ে গেল, 3 নম্বর ফ্যাক্টর মেন কি, স্যালাইভা। এই যে আমি কথা বলছি আমার মুখে লালা আসছে, এই স্যালাইভেশনটা খুব ইম্পর্টেন্ট শরীরের জন্য। স্যালাইভা অনেক কাজ আছে, অনেক ফাংশন আছে, আমাদের কথা বলতে সাহায্য করে, আমাদের জিভকে, আমাদের মুখ যে ড্রাই হয়ে যাচ্ছে না আমাদের মুখটাকে ভিজিয়ে রাখতে সাহায্য করে। কিছু অ্যান্টি মাইক্রোবিয়াল অ্যাকশন আছে, এর মধ্যে কিছু লাইসোজাইম, ল্যাক্টো প্যারক্সিডেজ এসব কিছু আছে যেগুলো আমাদেরকে অ্যান্টি মাইক্রোবিয়াল এফেক্ট দেয়। আমাদের কিছু খাবারকে আমাকে হজম করতেও সাহায্য করে, এর মধ্যে কিছু এনজাইমেটিক অ্যাকশনও আছে। তো এই সব থেকে বড়, আমি ক্যারিজের জন্য যদি যাই, আমার স্যালাইভেশন হচ্ছে ফ্লাশিং অ্যাকশন, ধুয়ে দেওয়া। আমি খাবারটা খাবো, আমার স্যালাইভা যদি ঠিক থাকে খাবারটাকে কিন্তু ধুয়ে দিতে সাহায্য করবে। এইটা সবসময় তো আমরা মুখে জল দিয়ে ধুতে পারছি না, স্যালাইভা ঠিক থাকলে কিন্তু ও কিন্তু খাবারটাকে মোটামুটি ধুয়ে দিতে পারবে। আপনি যদি স্পিট করেন বারবার, খাবারটা কিন্তু অনেকটা বেরিয়ে যাবে। আমি বলছি না তার জন্য যে আপনি মুখ ধোবেন না, মুখ আপনাকে ধুতে হবে, কিন্তু স্যালাইভা যদি আপনার ঠিক থাকে তাহলে আপনার ফ্লাশিং অ্যাকশনটা ঠিকঠাক থাকবে। এবার কিছু কিছু কারণে, কিছু কিছু মানুষের, অনেক কারণ আছে স্যালাইভা কম হয়, কম হয়ে যায়, তার কিছু কারণ আছে। সেই কারণগুলো জেনে রাখা দরকার, যে আমার কেন লালা শুকিয়ে যাচ্ছে বা আমার মুখে কেন লালা কম, ওর তো বেশি আমার তো কম কেন। এটার মধ্যে কিছু সিস্টেমিক ডিজিজ আছে, আর কিছু নর্মাল ফিজিওলজিক ব্যাপারও আছে। নর্মাল ফিজিওলজি ব্যাপার হচ্ছে অ্যাংজাইটি, আপনি বেশি চিন্তা করছেন, আপনার মধ্যে ডিপ্রেশন হচ্ছে, আপনার মুখ শুকোতে বাধ্য। আপনি যত চিন্তা করবেন, যত আপনি অ্যাংজাইটি বাড়বে, আপনার কিন্তু স্যালাইভারি গ্ল্যান্ড সিক্রেশন কমে যাবে, স্বাভাবিকভাবে আপনার লালা কমে যাবে। 2 নম্বর হচ্ছে আপনি রাত্রিবেলা হাঁ করে ঘুমান, মুখ দিয়ে নিঃশ্বাস নেন, আপনার মুখ শুকোতে বাধ্য। তো এরকম ছোট ছোট কিছু জিনিস আছে। আপনার ডিহাইড্রেশন হচ্ছে, শরীরে আপনার জল কমে গেছে, আপনার মুখের জলও কমে যাবে। দেখবেন আপনার যখন বমি পায়খানা হবে, কিন্তু আপনার মুখে দেখবেন মুখও শুকিয়ে যাচ্ছে। ওই জন্য আমরা বলি যে বারবার করে ওআরএস ইনটেক করো, ওআরএস ইনটেক করো। তো এরকম কিছু ব্যাপার আছে। আর কিছু কিছু সিস্টেমিক ডিজিজ আছে, যেমন হচ্ছে জোগ্রেন সিনড্রোম, সিকা সিনড্রোম, এসব কিছু রোগ আছে যার জন্য সেই রোগেতে আপনার কিন্তু এটা স্যালাইভা কমে যায়, এবং এটাকে আমরা মেডিকেল টার্মে জেরোস্টোমিয়া বলে থাকি, জেরোস্টোমিয়া, স্যালাইভা কমে যাওয়াটাকে। আর কিছু ড্রাগ আছে, সেই ড্রাগে আমার স্যালাইভা কমে যেতে পারে। মানে মেন মেন কিছু ড্রাগ যেগুলো আমরা মানে আমরা 100 জন মানুষের মধ্যে আমরা ওভারঅল মানে মোটামুটি ধরতে পারলে 30-40% মানুষ কিন্তু নেয়। এটা হচ্ছে অ্যাংজাইটি থাকলে অ্যান্টি অ্যাংজাইটি ড্রাগ এখন খুব মার্কেটে চলছে, এখন ঘরে ঘরে অ্যাংজাইটির মানুষ, ডিপ্রেশনের মানুষ, তাদের অ্যান্টি অ্যাংজাইটি ড্রাগ দিতে হচ্ছে। হ্যাঁ, তারপর কিছু মানুষ অ্যাট্রোপিন নেন, ডায়োরেটিক্স নেন, ওপয়েডস নেন, এসব অনেক রকম বেনজোডাইজিপিন, কেউ রাতে ঘুমের ওষুধ খেয়ে শুয়ে পড়ছে। সমস্ত জিনিসই কিন্তু আমার স্যালাইভেশনকে কমাচ্ছে। এটা একটা ফার্মাকোলজিক্যাল ব্যাপার, কিন্তু এটা কিন্তু স্যালাইভা আমাকে কমাচ্ছে। তো মেন মেন ফ্যাক্টর গুলো আমি বলে দিলাম। এবার আমার কিছু রিস্ক অ্যাসেসমেন্টে আসতে হবে, যে কেরিজের আমার কিসের কিসের রিস্ক, মেন কি রিস্ক। প্রথম রিস্ক হচ্ছে আমার যদি গুড ওরাল হাইজিন হয়। গুড ওরাল হাইজিন মানে কি, আমি সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করি, আমি ভালো করে মুখ ধুই, আমি খাওয়া দাওয়ার পর মুখ ব্রাশ, মানে মুখে খাবার থাকলে আমার অস্বস্তি হয় আমি মুখ কুলকুচি করে নিই, আমি দুপুরে খাবারের পর মুখ ধুই, আমি রাতে শুতে যাওয়ার পর আগে ব্রাশ করি, আমি মাঝখানে মাউথ ওয়াশ করি। এসব যদি আমার গুড ওরাল হাইজিন থাকে, আমার ক্যারিজ হওয়ার সম্ভাবনা অনেকটাই কম।
সেকেন্ড হচ্ছে ফ্লুরাইড, একটা বড় কম্পোনেন্ট যেটা আমার দাঁতকে ভালো রাখতে সাহায্য করে এবং দাঁতের মিনারেলটাকে রিমিনারেলাইজ করে। প্রথমে আমি বলেছি ডিমিনারেলাইজ মানে কমে যাওয়া, আর সেই মিনারেলটাকে ফিরিয়ে দেওয়াটাকে রিমিনারেলাইজ বলে। তো ফ্লুরাইড এমন একটা কম্পোনেন্ট যেটা দাঁতের রিমিনারেলাইজেশনে হেল্প করে। তো সেরকম কিছু মার্কেটে অ্যাভেলেবেল আছে, অনেক কিছু জেল আছে, কিছু টুথপেস্ট আছে, ট্যাবলেট আছে। আমি যদি সেরকম ধরনের জিনিস আমি ইউজ করতে পারি তাহলে আমার দাঁতে ফ্লুরাইড সাপ্লিমেন্ট ঠিকঠাক থাকবে। তো সেই সব জিনিস খেতে, সেসব জিনিস ইউজ করলে আমার দাঁতে ক্যারিজ হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে গেছে। আচ্ছা, তার মধ্যে যদি আমি এই ফ্রিকুয়েন্ট সুগার ইনটেক না করি, মানে খাবারে মাঝে মাঝে হট করে একটা ক্যান্ডি লজেন্স এসব যদি না খাই, আমার হবে ঠিকঠাক থাকবে। আর হচ্ছে আমার যদি ইকোনমিক স্ট্যাটাস ঠিকঠাক থাকে, আমি যদি দাঁতের প্রতি যত্নশীল হই, কেননা মেডিকেল টার্মে লেখাই আছে আপনি প্রত্যেক 6 মাস অন্তর ডেন্টিস্টের কাছে ভিজিট করুন। আপনি জানেন না আপনার দাঁতে কি হচ্ছে, কিন্তু আপনার উচিত প্রতি 6 মান্থস অন্তর, 6 মাস অন্তর আপনার নিকটবর্তী ডেন্টিস্টের কাছে আপনার ভিজিট করানো উচিত। আপনার বাচ্চার হোক, আপনার হোক, কি আপনার বয়স্ক কারো হোক, এটা কিন্তু নিয়ম উচিত আপনাদের। এটা কিন্তু মানে আমাদের এইদিকে অতটা প্রচলিত না হলেও বিদেশে কিন্তু এটা খুব ভালোভাবে চলে। ওরা কিন্তু খুব সচেতন দাঁতের প্রতি। আচ্ছা, এটা গেল। আর কাদের তাহলে ঠিক এর উল্টোটা, যাদের এইগুলো হবে না তারা তাহলে ক্যারিজের প্রতি, মানে ক্যারিজ হওয়ার প্রবণতা তাদের অনেক বেশি, রিস্ক তাদের অনেক বেশি। খুব গরিব মানুষ, সে ঠিক মতো খেতে পড়তে পারে না, সে দাঁতের প্রতি কি যত্ন নেবে সে জানে না, তার ক্ষেত্রে হতে পারে ক্যারিজ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। যখন তখন রাস্তায় যা পায় খেয়ে নেয়, তার ক্ষেত্রে ক্যারিজ হওয়ার সম্ভাবনা বেশি। ভালো করে মুখ ধোয় না, ঠিকঠাক করে ব্রাশ করে না, আঙুল দিয়ে ব্রাশ করে। এখনো গ্রামে গঞ্জে দাঁতন চলে, ভাবা যায় এই সেঞ্চুরিতে দাঁতন চলে। নিম কাঠির দাঁত নিয়ে, নিম কাঠি ভেঙে নিয়ে দাঁতে করে ঘষে নিল, হয় না। ব্রাশ তৈরি হয়েছে আপনার দাঁত পরিষ্কার করার জন্য, ব্রাশের আর কোনো কারণ মানে আর কোনো কাজ নেই। তো সেইভাবে গ্রামে আর কি। গঞ্জের থেকেও বড় কথা, কিছু মানুষ এরকম এখনো আছে যারা মানেন ওই হ্যাঁ, সকালবেলা বেরোনোর মানে টাইমটা ওই দাঁতুনি করবে, মানে তারা হ্যাঁ, ব্রাশ হ্যাঁ, করবে না, হ্যাঁ, এরকমও তো মানুষ এটাই আছে। একটা, হ্যাঁ, এটা একটা মানে মানুষের মধ্যে আসা দরকার এই জ্ঞানটা বা এই ধারণাগুলো, যে না, এটা দিয়ে ব্রাশ হয় না, আমাকে ব্রাশ দিয়ে ব্রাশ করতে হবে, নিম কাঠি দিয়ে দাঁতন হয় না। অনেকে বলবে আমি নিম কাঠি দাঁতন করেই আমি 80 বছর বেঁচে গেলাম, তাহলে আমার তো, আমি যখন 80 বছর আমার দাঁতে কোনো সমস্যা হয়নি, তাহলে আমিও ওকে বলবো যে তুইও নিম দাঁতন দিয়ে কর না। এটা কোনো কারণ নয়, এটা কোনো এথিক্স নয়, এটা কোনো লজিক নয়। হ্যাঁ, আপনার শরীরে কিছু ইমিউনিটি আছে, আপনার দাঁতকে বাঁচিয়েছে, তার মানে ওর হবে না তার কোনো মানে নেই। আপনার হয়নি বলে যে ওরও হবে না, এটা কিন্তু একদম একটা ফলস ধারণা। তো এই অ্যাসেসমেন্ট গুলো যদি ঠিকঠাক ভাবে রাখা যায় তাহলে আমার মতে ক্যারিজ হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে। মানে ক্যারিজ কেন হয় একটা আমি গ্রসলি আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম। আমি কিছু একটা ছবি দেখাই, আহ, ধারণাটা একটু ক্লিয়ার হবে। এটা আমাদের দাঁতের একটা অংশ, এটা একটা দাঁত। এই দাঁতের মধ্যে আমার এটা হচ্ছে এই উপরে যে হোয়াইট কালার পার্টটা, এটা হচ্ছে এনামেল। এই এনামেলের মধ্যে ক্যালসিয়াম, ফসফরাস, এই সমস্ত আয়নগুলো থাকে। হ্যাঁ, এটা হাইড্রক্সি অ্যাপিটাইট দিয়ে তৈরি জিনিসটা। এর ভেতরে একটা ইয়েলো কালার অংশ আছে, এই যে ইয়েলো কালারের, এটা কিন্তু ডেন্টিন। এই জিনিসটা কিন্তু খুব সেন্সিটিভ। আর তার ভেতর একটা অংশ আছে রেডিশ এবং ব্ল্যাকিশ টাইপ, এটা হচ্ছে পাল্প। এর মধ্যে হচ্ছে, এটা হচ্ছে কোর অফ দ্য টিথ, এটা দাঁতের একদম সেন্টার। তো এর মধ্যে কিন্তু নার্ভ আছে, ব্লাড ভেসেল আছে, সমস্ত রকমের মেন মেন যে অংশগুলো সেগুলো কিন্তু এগুলোর মধ্যে আছে। মানে দাঁতে যদি ব্লিডিং হয় সেটা এখান থেকেই হবে। তো এই তিনটে অংশ নিয়ে মেনলি আমাদের একটা দাঁত। তো আমার যখনই কোনো কিছু খাবার আসছে, সে কিন্তু ফার্স্ট টাচ করছে কার সাথে, এই হোয়াইট পার্টটার সাথে। এই হোয়াইট পার্টটার সাথে আমি যাই খাচ্ছি সেটা কিন্তু এই হোয়াইট পার্টের সাথে আসছে। এই হোয়াইট পার্টের সাথে এসে গিয়ে একটা মাইক্রোবিয়াল ফ্লোরা তৈরি করছে, মানে একটা ব্যাকটেরিয়ার দিয়ে মিশ্রিত একটা লেয়ার তৈরি করছে। আমি যদি সেই লেয়ারটাকে ব্রাশ করে হোক, ধুয়ে হোক, পরিষ্কার করে না করে দিই, এ কিন্তু এখানে একটা অ্যাসিড তৈরি করবেই। এখানে ফার্মেন্ট করে একটা অ্যাসিড তৈরি করবে, করে আমার এই এনামেলটাকে সে কিন্তু ডিজলিউট করে দেবে, মানে ডিজলভ করে দেবে। এই এনামেলটাকে সে খইয়ে দেবে। এবার খইয়ে দেওয়াতে আমাদের মধ্যে এনামেল, আমাদের মধ্যে ক্যারিসের প্রবণতা বেশি, অথচ ক্যারিস আমরা প্রিভেন্ট করতে চাইলেও প্রিভেন্ট করতে পারি না। কেন? তার কারণ হচ্ছে ক্যারিস হচ্ছে পেনলেস। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, ক্যারিস জিনিসটা হচ্ছে পেনলেস। তাহলে কি দাঁতে পোকা হলে যন্ত্রণা হয় না? আমি এই ছবিটা দেখাচ্ছি সেই কারণেই, যে ক্যারিজ পেনলেস। আপনার যদি এনামেলের মধ্যে ক্যারিজ হয়, সেটা কিন্তু পেনলেস, তার মধ্যে কিন্তু কোনো পেন থাকবে না। কেন থাকবে না? কারণ এনামেলের মধ্যে কোনো নার্ভ এন্ডিং নেই। যন্ত্রণা আপনি তখনই বুঝতে পারবেন যখন সেটা নার্ভের সাথে টাচ হবে বা নার্ভের সাথে কাছাকাছি আসবে। এই এনামেল অংশটার মধ্যে কিন্তু কোনো নার্ভ এন্ডিং নেই, তাই আপনার যখনই ক্যারিজ হবে
আপনার যদি এনামেলের ভেতর থাকে, আপনার দাঁতে ফুটো হয়েছে, তবু আপনি খাবার ঢুকে যায়, কিন্তু আপনার কোনো আপনি যত্ন নেন না। কেন নেন না? কারণ আপনার যন্ত্রণা হয় না। আমাদের কাছে যত পেশেন্ট আসে, ডেন্টিস্ট হিসেবে আমি বলতে পারি, আমার এক্সপিরিয়েন্স, আমি বিডিএস এমডিএস টোটাল এক্সপিরিয়েন্স আমি যদি বলি, যত পেশেন্ট আসে কেউ কিন্তু মানে 10% পেশেন্ট, 90% পেশেন্ট আসেই না, 10% পেশেন্ট তারা সচেতন ভাবে আসে যে ডাক্তারবাবু আমার দাঁতে ফুটো হয়েছে, মনে হচ্ছে খাবার ঢুকে যাচ্ছে, এই সমস্যা নিয়ে আসে। ম্যাক্সিমাম আসে ডাক্তারবাবু দাঁতে আমার ফুটো হয়ে গেছে, আমার দাঁতে যন্ত্রণা হচ্ছে, আমি খেতে পারছি না। তা যন্ত্রণা হবে তবে আমাদের কাছে আসবে। তো এই জিনিসটা থেকে যাতে না হয়, আপনি যাতে প্রিভেন্ট করতে পারেন তার প্রাথমিক অবস্থায়, তার জন্য আপনাকে এটা জানতে হবে যে আমার যদি দাঁতে পোকা হয়, আপনার ওখানে একটা ক্যাভিটি তৈরি হবে। ক্যাভিটি হওয়া মানে সেখানে আপনার ফুড পার্টিকেল ঢুকে যাবে। আপনি পেয়ারা খাবেন, পেয়ারার একটা বীজ ঢুকে যাবে। তখনই আপনাকে কিন্তু আপনার নিকটবর্তী ডেন্টিস্টের কাছে যাওয়া উচিত, তাকে দেখানো উচিত যে আমার কি সমস্যা হয়েছে। যখনই সেটা এনামেল থেকে ডেন্টিনে চলে আসবে, তখনই কিন্তু আপনার হালকা হালকা শিরশির করবে। আপনি ঠান্ডা জল খাবেন, আপনার কিন্তু কনকন করবে, মনে হবে যেন কিছু একটা কনকন করে উঠলো, আবার সঙ্গে সঙ্গে কিন্তু কমে গেল। কেননা এই ডেন্টিন অংশটা, যে ইয়েলো কালার অংশটা, এটা কিন্তু সেন্সিটিভ। এটা কিন্তু ঠান্ডা গরম বোথ সাইডে সেন্সিটিভ। আপনার কিন্তু এর মধ্যে নার্ভ এন্ডিংস আছে, এটা খুবই সেন্সিটিভ একটা অংশ। এবার এই ক্যারিজ অংশটা হচ্ছে, এটা তো একটা ব্যাকটেরিয়া সম্মিশ্রিত অংশ, মানে ক্যারিজের মধ্যে তো অলরেডি ব্যাকটেরিয়া আছে। ব্যাকটেরিয়ার কাজ হচ্ছে আমি ধীরে ধীরে বংশবৃদ্ধি করব। তো আপনি যদি যত্ন না নেন, আপনার এখানে পোকা হয়েছে, পোকা কিন্তু আস্তে আস্তে বাড়তে বাড়তে ভেতরে যাবে, এটা কিন্তু হতে বাধ্য। এখান থেকে এখানে যেতে আপনার কারোর ক্ষেত্রে 6 মাস, কারোর ক্ষেত্রে 2 বছর টাইম লাগতেই পারে। কিন্তু আপনার পোকা যদি আপনি কন্ট্রোল না করেন, আপনার দাঁতের পোকা এখান থেকে ভেতরে যাবেই যাবে। যখনই আপনার পোকাটা এই উপর থেকে ভেতর পর্যন্ত চলে যাবে, আপনার এই নার্ভ, এই যে ইয়েলো, এই যে ডিপ কালার পোর্শনটা, এর মধ্যে কিন্তু ব্লাড ভেসেল আছে এবং নার্ভ, পুরো নার্ভ ভর্তি এটা, এইটা, এই পার্টটা, এইটা যখনই আপনি এর মধ্যে আসবেন, তখনই কিন্তু আপনার বীভৎস পেন হবে। মানে আপনি কিছু খেতে পারবেন না, ঠান্ডা জল খেলেন সেটাতেও পেন হচ্ছে, গরম চা খেলেন সেটাতেও পেন হচ্ছে, কিছু খাবার খেতে পাচ্ছেন না, দাঁতের উপরে এরকম টক 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 করে ঠুকলেও পেন হবে। আমরা ওই জন্য আমাদের কাছে পেশেন্ট এলে আমরা আগে ঠুকে চেক করি, দাঁতে ব্যথা আছে বলুন, ব্যথা আছে, যে আপনারা উপর থেকে বোঝার চেষ্টা করি যে নার্ভের সাথে টাচ হয়েছে কিনা, যে আপনার যে পোকাটা হয়েছে বা দাঁতে যে ক্যাভিটিটা হয়েছে। তো এই পর্যন্ত যাতে না যায়, এইখানে চলে এলে কি হবে না হবে, কি তার ম্যানেজমেন্ট, কি তার চিকিৎসা, আমি পরে আসবো। কিন্তু এইখান পর্যন্ত যাতে না যায়, তার জন্য কিন্তু আপনাদের এটা প্রিভেন্টেবল। আমি বারবার বলছি, ক্যারিস কিন্তু আপনি চাইলেই প্রতিরোধ করতে পারেন। আপনাকে সচেতন হতে হবে। আপনার দাঁতে যদি পোকা হয়, ফুটো হয়, আপনি সচেতন হবেন, আপনার দাঁতে ভালো হয়ে যাবে, ঠিক হয়ে যাবেন। কিন্তু আপনি সচেতন হবেন না, আপনার দাঁতে পোকা ভেতর পর্যন্ত যাবে, আপনার যন্ত্রণা সৃষ্টি করবে, তখন আপনার কাছে অপশন খুব একটা বেশি থাকবে না, হয় তুলে ফেলতে হবে, না হয় আপনি যদি আর্থিকভাবে ঠিকঠাক ভাবে সমর্থ থাকেন, তাহলে আপনাকে রুট ক্যানাল চিকিৎসা যেতে হবে। সেটা অন্য আলোচ্য বিষয়। কিন্তু ক্যারিজ কিভাবে যায় বা দাঁতের কি অংশ, এটা সাধারণ মানুষের একটা জানানোর জন্য আমি এই মডেলটা দেখালাম। আশা করি বোঝাতে পেরেছি যে ক্যারিজ কিভাবে প্রোগ্রেস করে বা ক্যারিজ হলে কি হতে পারে। ক্যারিস আপনার প্রথম যখন হবে, আপনার কোনো পেন হবে না, এটাই সব থেকে বড় কথা, যে ক্যারিস পেনলেস। ক্যারিস হলে আপনার পেন হবে না, সেই জন্যই আপনার সচেতনতার অভাব থেকে যাবে। কিন্তু আপনার যখনই ক্যারিস হবে, আপনার দাঁতে পোকা হলে বা দাঁতে ক্যাভিটি হলে, আপনার তো খাবার আটকাবে। সেই অবস্থাতেই আপনার অবশ্যই নিকটবর্তী ডাক্তারের কাছে যাওয়া উচিত। ওটাই আপনাকে সাইন দেবে যে আমার দাঁতে কিছু সমস্যা হচ্ছে, যার জন্য আমার দাঁতে খাবার আটকে যাচ্ছে। যে কোনো খাবার খেতে যাবেন, সেটা কোনো ডালের বীজ, ডালের কণা হতে পারে, কোনো কলাই বীজ হতে পারে, বা কোনো পেয়ারা দানা হতে পারে, সেটা কিন্তু মুখে আটকে যাবে, এবং তখন আপনার নিকটবর্তী ডেন্টিস্টের কাছে যাওয়া উচিত। থ্যাংক ইউ সো মাচ। খুব সুন্দরভাবে আমরা বুঝতে পেরেছি, কারণ এই ছোট ছোট ধারণাগুলোই আমাদের জন্য অ্যাওয়ারনেস এর জায়গা। কারণ এই অ্যাওয়ারনেসটা থাকে না বলেই, বা আমরা হয়তো এতটা ভাবি না বলেই হয়তো এন্ড স্টেজে গিয়ে দাঁড়িয়ে যায় যে কোনো সমস্যায়। তো ক্যাভিটি নিয়ে আমাদের কথা হচ্ছে বা ক্যারিজ নিয়ে কথা হচ্ছে, তো অনেক সময় এরকমও শোনা যায় যে, বা অনেকের ধারণা থাকে যে একবার যদি ক্যারিজ হয়ে যায়, যে তখন আর অনেক রকমের সমস্যা আসতে পারে। কিন্তু ক্যারিজ তো প্রিভেন্টেবল, যেরকম তুমি বললে। তো একবার যদি কারোর দাঁতে ক্যাভিটি বা এই ধরনের ক্যারিজ হয়ে যায়, তো তাহলে তার ক্ষতিকারক দিকগুলি কি হতে পারে? এক সেকেন্ড। হ্যাঁ, দাঁতে যদি ক্যারিজ এসে যায়, তাহলে আমরা সেখান থেকে বাঁচতে পারবো কি? প্রথম কথা হচ্ছে,
আমি ক্যারিজের প্রিভেনশনে আসছি, তার আগে এই কোশ্চেনের অ্যান্সারটা দিয়ে দিই। যদি দাঁতে ক্যারিজ হয়ে যায় তাহলে আপনাকে প্রথম বুঝতে হবে যে আমার দাঁতে ক্যারিজ হয়েছে। কারণ আমরা ডেন্টিস্ট হিসাবে তো আমরা তো আপনার বাড়িতে গিয়ে গিয়ে সবসময় আপনার দাঁতে ক্যারিজ, মাঝে মাঝে আমরা ক্যাম্প করে সেটা থাকি স্কুলের বাচ্চাদের, যে আমরা ক্যাম্প করি বা স্কুলের মধ্যে বা কোনো অফিসের মধ্যে ক্যাম্প করে সেটা আমরা দেখি যে কারোর মুখের মধ্যে কোনো ক্যারিজ আছে কিনা। সেটা একটা আলাদা অ্যাওয়ারনেস, জেনারেল অ্যাওয়ারনেস। কিন্তু আমাদের এই এত বড় পপুলেশন কান্ট্রির মধ্যে আমাদের পক্ষে সম্ভব নয় প্রত্যেকের বাড়িতে গিয়ে তাকে চেক করা যে আপনার দাঁতে ক্যারিজ আছে না নেই। তার জন্য আপনাকে মিনিমাম একটু সচেতন হতে হবে, সেটুকু হলো আপনার দাঁতে খাবার আটকাচ্ছে কিনা, বা কোনো রকম কোনো দাঁতের মধ্যে কোনো সেন্সিটিভিটির ইস্যু হচ্ছে কিনা। মানে আপনি খেতে যাচ্ছেন, আপনার ঠান্ডা লাগছে, খাবারটা একটু কনকন করে উঠছে, বা আপনি গরম কিছু খেলেন, দাঁতটা কনকন করে উঠলো, সেই অবস্থায় আপনাকে ইমিডিয়েট আপনার নিকটবর্তী ডেন্টিস্টের কাছে যাওয়া উচিত। সেটা প্রিভেন্ট করার অনেক রাস্তা আছে। অ্যাজ অ্যান এন্ডোডন্টিস্ট আমি বলবো আমরা কনজারভেটিভ চিকিৎসায় বিশ্বাসী। আজ থেকে 10 বছর আগে দাঁতে পোকা হলো, আমাদের বাড়িতে আমাদের মায়েরা, আমাদের জেঠুরা, কাকারা সবাই একটা আমাদের একটা প্রচলিত ছিল, এই তো দাঁতে পোকা হয়েছে, দাঁতটা তুলে ফেল, এই তো দাঁতে পোকা হয়েছে, দাঁতটা তুলে ফেলতে হবে। দিস ইজ নট এ ট্রিটমেন্ট, দিস ইজ নট এ ট্রিটমেন্ট লাইন। কোথাও লেখা নেই বইয়ে দাঁতে পোকা হয়েছে দাঁত তুলে ফেলতে হবে। দাঁতে পোকা হোক, ক্যাভিটি হোক, কিছু হোক, আপনি নিকটবর্তী ডেন্টিস্টের কাছে যান। সেখানে সমস্ত রকমের অত্যাধুনিক যন্ত্রপাতি এখন সমস্ত যন্ত্রপাতি এখন অ্যাভেলেবেল আছে। তাতে সেই পোকা বা সেই যে ক্যারিজ বা ক্যাভিটি যেটাই হয়েছে তার প্রোগ্রেশন কতটা হয়েছে কি না, সেটা প্রথম আমরা ভিজুয়ালি দেখি চোখ দিয়ে। ভিজুয়ালি করার পর আমরা ট্যাকটাইল করি, আমরা ইনস্ট্রুমেন্ট দিয়ে চেক করি। সেখানে দেখি আমরা যে কতটা তার এফেক্ট করেছে, দাঁতে তার পেন আছে না নেই, হ্যাঁ, দাঁতের মধ্যে কোনো সিমটম হয়েছে না নেই। এই দাঁতে দেখবেন, অনেকে দেখবেন, এটা খেয়াল করবেন, দাঁতে পোকা হয়েছে কিন্তু দেখবেন দাঁত আর মাড়ির মাঝখানে এই জায়গাগুলোতে দেখবেন ছোট ছোট মটর বীজের দানার মতো ফুলে ফুলে উঠছে। বাচ্চাদেরও হয়, বড়দেরও হয়। সেই জিনিস হচ্ছে কিনা, এটাকে অ্যাবসেস বলে, পেরি অ্যাপাইকাল অ্যাবসেস। দাঁতের এই নিচে, এই দাঁতের নিচে যদি আপনার পুঁজ জমে, একটা দেখাচ্ছি কাছ থেকে, আপনার যদি এই দাঁতের মধ্যে ক্যারিজ হয়ে গিয়ে দাঁতের নিচে যদি এখানে পুঁজ জমে, এই পুঁজ যদি বেরোতে না পারে, এ আপনার গাল ফাটিয়ে বেরোবার চেষ্টা করবে মাটির ভেতর দিয়ে। তখনই আপনার সেখানে একটা ফুলে উঠবে, একটা বাবেলস এর মতো ফুলে উঠবে। তো সেই জিনিস হচ্ছে কিনা, এই সমস্ত জিনিসগুলো আপনাকে নিজেকে প্রথমে দেখতে হবে বাড়িতে। আপনি তারপর ডাক্তারবাবুর কাছে আসবেন, আমরা সেখানে সমস্ত রকমের যত রকমের ইনস্ট্রুমেন্ট আমাদের পক্ষে সম্ভব সেগুলো আমরা দিয়ে চেষ্টা করি। ভিজুয়ালি করি, ট্যাকটাইল করি, কিছু কিছু সময় আমরা রে দিয়ে চেক করি, ফাইবার অপটিক ট্রান্সলুমিনেশন বলে তাকে, সেগুলো দিয়ে চেক করি দাঁতের মধ্যে কোনো রকম সমস্যা আছে কিনা। খুব ছোট যদি দাঁতের মধ্যে ক্যাভিটি থাকে, তার জন্য ক্যারিজ ডিটেক্টিং ডাই আছে। মানে আপনি দাঁতের মধ্যে দিয়ে দিলেন, দাঁত আপনার সাদা, কোথাও যদি ক্যাভিটি থাকে সেই জায়গাটা রেড হয়ে যাবে কিছুক্ষণ পর। ওটা একটা ডিটেক্ট করে, ক্যারিজ ডিটেক্টিং ডাই। তো সেরকম দিয়ে হতে পারে। এবং সর্ব আধুনিক এখনো পর্যন্ত মানে অনেক কিছু আছে, জেরো রেডিওগ্রাফি, অনেক কিছু বেরিয়ে গেছে যেগুলো আমাদের কাছে সব সময় অ্যাভেলেবেল না। বুকস এর মধ্যে অনেক কিছু লেখা আছে। তো আমরা যেটা এখন আমাদের কাছে করতে পারি আমাদের নর্মালি আমাদের ক্লিনিকে, সেটা হচ্ছে ডিজিটাল এক্স রে, যেটা আমরা ডিজিটাল রেডিওগ্রাফি, আরভিজি বলে থাকি, এটা রেডিও ভিজিওগ্রাফি বলে। ডিজিটাল এক্স রের মাধ্যমে আমরা সেটা দেখে থাকি যে দাঁতের মধ্যে যদি কোনো ক্যারিজ থাকে, সেটা একটা ব্ল্যাক স্পট, ব্ল্যাকিস একটা পার্ট ধারণ করবে, এবং সেটা কতটা প্রোগ্রেস করেছে, ডেন্টিনের মধ্যে আছে না এনামেলের মধ্যে আছে না পাল্পের মধ্যে চলে গেছে, সেভাবে আমরা সেটাকে জাজমেন্টে প্রথমে জাজমেন্ট করি, তারপর আমরা ডায়াগনোসিস করি যে আপনার কি ট্রিটমেন্ট, ডায়াগনোসিসের উপর ট্রিটমেন্ট দাঁড়িয়ে থাকে। আপনার যদি এনামেলের ভেতর ক্যারিজ থাকে, আপনার হচ্ছে রেস্টোরেটিভ ট্রিটমেন্ট হবে। রেস্টোরেটিভ মানে কি, দাঁতের মধ্যে ফিলিং করা। পেশেন্ট এসে নিজেই বলে, ডাক্তারবাবু আমার দাঁতে ফুটো হয়েছে, একটু পুটিং করে দিন তো। মানে এটাকে রেস্টোরেটিভ ট্রিটমেন্ট বলে। সে জেনেই এসেছে, জানে আমাকে সিল করতে হবে, কিন্তু সে জানে না আমার দাঁতে যে ফুটোটা হয়েছে সেটা আদৌ সিল করা যাবে কি যাবে না। সেই যে ডায়লেমাটা, আমাকে যাবে কি যাবে না, সেটা কিন্তু একজন ডেন্টিস্ট, অরিজিনাল ডেন্টিস্ট, আমি হাতুড়ে ডাক্তার, কোয়াক ডাক্তারদের কাছে যেতে বারণ করব বারবার। এখন আমাদের পশ্চিমবাংলা বলুন, আমাদের শুধু পশ্চিমবাংলা নয়, আমি যেখানে আমি দিল্লি থেকে এমডিএস করে এসেছি, সেখানেও প্রচুর পরিমাণে আমি হাতুড়ে ডাক্তারে ভর্তি। এবং তাদের কাছে যাবেন না, তারা আপনাকে একটা দুটো পয়সার জন্য যা কিছু করে দিতে পারে, কিন্তু ভোগান্তি আপনারই হবে।
তো সেই যে ডিসিশনটা সেটা কিন্তু একজন ডেন্টিস্ট, পাস করা ডেন্টিস্ট, তিনি নিতে পারবেন যে আপনার দাঁতে পুটিং করা যাবে না, আপনার দাঁতে সিল হবে না, আপনার দাঁতে আরসিটি হবে, নাকি আপনার দাঁতটা কোনো জায়গাতেই নেই, আপনার দাঁতটাকে তুলে ফেলতে হবে। হতেই পারে, এমন না যে আমি বলছি না দাঁত ক্যারিজ হলেই তুলতে হবে না, হতেই পারে। আপনার যদি ক্যারিজ দাঁতের একদম ফার্কেশন ইনভলভমেন্ট করে ভেতর পর্যন্ত চলে যায়, তাহলে দাঁত বাঁচানো যাবে না, সেই দাঁতটাকে তুলে ফেলতে হবে, তার প্রগনোসিসটা খারাপ। আপনি চাইছেন দাঁতটা না তুলতে, কিন্তু তার প্রগনোসিস বেশি দিন আপনি দাঁতটাকে বাঁচাতে পারবেন না। তো সেইটা প্রিভেন্টেবল অবশ্যই। আপনি যত আর্লি স্টেজে আসবেন ততই আপনার দাঁত আরো বেশি ভালোভাবে প্রিভেন্ট করা যাবে। যত লেট স্টেজ হবে তত প্রিভেন্ট করার সম্ভাবনা কমে যাবে। তবে এখনকার মডার্ন ট্রিটমেন্ট অনেক এগিয়ে গেছে। এখন রুট ক্যানাল ট্রিটমেন্ট সবাই জানে, এখন ঘরে ঘরে আরসিটি। তো এটা এখন প্রচুরভাবে প্রচলিত, এবং রুট ক্যানাল ট্রিটমেন্টের মাধ্যমে দাঁত খুব সুন্দরভাবে ক্যারিসওয়ালা দাঁতই হোক বা দাঁত ভেঙে গেছে অর্ধেক, যে কোনো কারণেই হোক, দাঁত কিন্তু বাঁচানো সম্ভব। অনেক সময় একটা দাঁত তুলে ফেললে কোনো কারণে, তো তাহলে কি আমাদের টোটাল দাঁতের যে সজ্জা রীতি সেটা কি বিগড়ে যেতে পারে? কারণ একটা দাঁতের অবশ্যই, সাথে তো একটা দাঁত কানেক্টেড, অবশ্যই, বা অবশ্যই। নার্ভ এন্ডিংস থাকে, হ্যাঁ, অবশ্যই। সেটাও অনেক সময় তো সমস্যা হয়। হ্যাঁ, অবশ্যই। এটা একটা ধারণা। এটা কিন্তু মানে ধারণাটা মানুষের মধ্যে আছে, এবং সেই ধারণাটা কিন্তু মানুষের মধ্যে ঠিকঠাক ধারণাই আছে। এবার অনেকে বলে যে আমি একটা দাঁত তুললে ডাক্তারবাবু আমার সব দাঁতগুলো পড়ে যাবে। এটা আংশিক সত্য। এমন না আপনার একটা দাঁত তুললে সব দাঁত পড়ে যাবে, অনেক সময় আমাদের তুলে দিতে হয়। কিন্তু আপনি একবার ভেবে দেখবেন তো, একটা ইটের গাদা থেকে আপনি একটা ইট সরিয়ে নিলেন, আপনার কিন্তু দুপাশের ইটগুলো কিন্তু একটু নড়বড়ে হয়ে গেল। কিছু না হলেও একটু নড়বড়ে হলোই। আপনি একটা লাইনে 5টা ইট আছে, আপনি মাঝখান থেকে একটা ইট সরিয়ে নিলে সেই সাপোর্টটা কমে গেল। প্রথম কথা এইটা। এবং তাহলে আমার কি দাঁত তুলবো না, বা আমার দাঁত কি তাহলে আমার তুললে খুব ক্ষতি? না, সেটা না। আপনার এমন না যে একটা দাঁত তুললে পাশের দাঁতগুলো সব চলে যাবে, এটা ভুল ধারণা। কিন্তু মেন যে সমস্যা হয়, আমরা সবসময় দাঁত তোলার ক্ষেত্রে যেটা লক্ষ্য করি, যে ধরুন যদি দাঁতটা আপনার বাঁচানোর অপশন আপনার কাছে আছে, আপনি চাইলে বাঁচাতে পারেন, কিন্তু আপনি তুলে ফেলতে চাইছেন, আপনি কোনো কারণে তুলে ফেলতে চাইছেন, তখন আমরা অবশ্যই খেয়াল করি যে সেই দাঁতটার অপোজিং দাঁতটা কি আছে না নেই, বা থাকলেও কি কন্ডিশনে আছে। আমরা এরম ভাবে চিবিয়ে খাই, তাহলে আপনাকেও চিবিয়ে খেতে হবে। আপনি একটা নিচের দাঁত বা উপরের দাঁত যদি তুলছেন, আমাদের কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যে তার অপোজিং দাঁতটা কি কন্ডিশন, বা সেটা যদি ভালো কন্ডিশনে থাকে সেটার কিভাবে কি ব্যবস্থা করা যেতে পারে। যখনই আপনি একটা দাঁত তুলবেন, ধরুন আপনি উপরে একটা কষের দাঁত তুলে ফেললেন, আপনার নিচে কিন্তু কষের দাঁতটা আছে, সে কিন্তু আর কামড় পাবে না। ওই যখনই ওপরের দাঁতটা ফাঁকা হয়ে যাবে, তখন কিন্তু নিচের দাঁতটা গিয়ে আর কামড় পেলে এরম ভাবে আপনার যে কামড়টা হতো সেই কামড়টা পাবে না। স্বাভাবিকভাবেই এটা ফিজিওলজিক প্রসেস। ধীরে ধীরে ওই ওপরের দাঁতটা যখন তুলে ফেলেছেন, নিচেরটার তো কামড় পাচ্ছে না, তখন এই নিচের দাঁতটা আস্তে 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 উপরের দিকে উঠে আসার চেষ্টা করবে ধীরে ধীরে। ওই কামড়টা সে খুঁজবে। এটাকে বলে মেডিকেল টার্মে সুপ্রা ইরাপশন। দেখবেন দাঁতটা অন্য দাঁতের থেকে সাইজে বড় হয়ে গেছে, তখন বুঝতে পারবেন না, দাঁত তোলার সময় কিছু বুঝতে পারবেন না। দাঁত তোলার 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর পর দেখবেন, তখনই আপনি আপনি নিজেই বলবেন, ডাক্তার আমার এই দাঁতটা তুলেছিলাম অনেকদিন আগে, কিন্তু দেখুন নিচের দাঁতটা একটু সাইজে কেন বড় লাগছে কেমন। ওটা বড় নয়, ওটা নিচে থেকে উঠে এসেছে, আপনার মাড়ি থেকে ওটা উপরে উঠে আসার চেষ্টা করছে, ওই কামড়টা সে খোঁজার চেষ্টা করছে। সেই জন্য যদি আপনার অপোজিং টুথ মানে আমি বলতে চাইছি, অপোজিং টুথ মানে জিনিসটা হলো, সেটা হচ্ছে এই জিনিসটা, যে ধরুন আপনি দাঁত আপনার, এই দেখুন এই যে কামড়টা পড়ছে, এই যে কামড়, দাঁতের একটা কামড়, এই যে দাঁতের যে কামড়, এই দাঁতের আপনি যদি এই দাঁতটা তুলে ফেলেন, তাহলে কিন্তু এই দাঁতটা আপনার কামড় পাবে না। এ কিন্তু গিয়ে এখানেই কামড় পড়ছে, দেখুন যতবার আপনি চিবোবেন ততবার কিন্তু এ গিয়ে এখানে কামড় পড়বে। এই দাঁত যদি আমি তুলে ফেলি, তাহলে কিন্তু এই দাঁতে কামড় থাকবে না, সে কিন্তু আস্তে আস্তে নিচের দিকে নামবে। এই কামড়, এখানে দাঁত নেই, এখানে ফাঁকা, সে কিন্তু আস্তে আস্তে নিচের দিকে নামার চেষ্টা করবে। তাই আপনার হাতে যদি অপশন থাকে, আপনার হাতে যদি সেই দাঁত বাঁচাবার অপশন থাকে, আপনি চেষ্টা করবেন দাঁতটা শেষ পর্যন্ত বাঁচাতে। কোনোদিন আর্টিফিশিয়াল দাঁত নর্মাল দাঁতের মতো হয় না, আজকাল অনেক রকম হচ্ছে চিকিৎসা। তবে আপনি যদি ইমপ্ল্যান্ট করাতে পারেন, সেটা বেস্ট অপশন। ইমপ্ল্যান্ট মানে সার্জিক্যাল, দাঁতের ভেতর, এই মাড়ির ভেতর স্ক্রু ঢুকিয়ে তার মধ্যে দাঁত তৈরি করা হয়। আপনার যদি করাতে পারেন, আপনি দাঁতের মতো জোর পাবেন। আদারওয়াইজ আপনি যদি ব্রিজ, ক্রাউন
এসব কিছু করেন, বা আরপিডি মানে রিমুভেবল, অনেকে দাঁত মাথায় খোলা পড়া করে, সেই সমস্ত জিনিস করেন, তাহলে কিন্তু আপনি সেটা কোনোদিনই অরিজিনাল দাঁতের মতন সুখটা পাবেন না। মানে আপনার নিজের দাঁতে আপনি যেভাবে চিবোতেন, বেশ সুন্দর করে আরাম করে খাসির মাংসটা চিবোতেন, সেটি কিন্তু আহ, আপনি নকল দাঁতে সেটা পাবেন না, একমাত্র ইমপ্ল্যান্ট ছাড়া। ইমপ্ল্যান্ট এখন একদম মডার্ন ট্রিটমেন্ট। হ্যাঁ, দাঁতের ভেতর স্ক্রু ঢুকিয়ে দিয়ে হাড়ের ভেতর, সেটা আমরা অনেক করি, কিন্তু সেইটা ছাড়া কিন্তু আপনি, এবং সেটা প্রচুরই ব্যয়বহুল ট্রিটমেন্ট, তো সেইটা ছাড়া কিন্তু আপনি এই জিনিস করতে পারবেন না। তাই চেষ্টা করে আমি একটাই অনুরোধ করব, যে এই ধারণা থেকে বেরোতে, যে দাঁতে পোকা হয়েছে দাঁত তুলে ফেলতে হবে। দাঁতে পোকা হতেই পারে, পোকা হলে ডাক্তারের কাছে যান, ডাক্তারবাবুর কাছে পরামর্শ নিন, তিনি আপনার জন্য যেটা বেস্ট সেটাই বলবেন। আপনার যদি আর্থিকভাবে, আপনি যদি খুব খারাপ অবস্থা না হয়, তাহলে আপনি চেষ্টা করবেন দাঁতটাকে বাঁচাতে। কারণ একটা দাঁত আপনাকে কিন্তু অনেক ভালো লাইফস্টাইল লিড করতে পারে ভবিষ্যতের জন্য। আপনি যদি একটা দাঁতকে বাঁচান, আরসিটি করান, আপনি কম করে হলেও 15 বছর 20 বছর দাঁতটা দিয়ে চিবিয়ে খেতে পারবেন। সেটা আপনার লাইফের জন্য অনেকটাই, আপনাকে অনেক ভালো জীবন একটা দেবে। তো আমি অ্যাজ এ ডেন্টিস্ট সাজেস্ট করবো, দাঁত একান্তই যদি অপশন না থাকে আপনার কাছে, দাঁত না তুলে দাঁতটাকে বাঁচাবার চেষ্টা করবেন। আর একান্ত যদি দাঁত তুলতেও হয়, সেটা একটা ধারণা হয়ে আছে মানুষের মধ্যে, যে একটা দাঁত তুললে বাকি দাঁত নড়বড়ে হয়ে যায়। একটু নড়বড়ে হয়, এবং শুধু নড়বড়ে নয়, আমি যে জিনিসটা বললাম সুপ্রা ইরাপশন, উল্টো দিকের দাঁতটা কিন্তু নড়বড়ে হবেই, হতে বাধ্য। সে কিন্তু নিচের দিকে নামার চেষ্টা করবে, ওপরে হলে নিচের দিকে নামবে, নিচে হলে উপরের দিকে উঠবে। এটা কিন্তু ফিজিওলজিক প্রসেস, এটা কিন্তু সাধারণ, মানে এটার মধ্যে কোনো প্যাথোলজি নেই, এটা জেনারেলাইজড হবে, এটা ভগবানের তৈরি, সে অটোমেটিক্যালি মুভ করবে। কারণ একটা দাঁত যতটা আমরা উপরে ক্রাউন পার্টটা দেখতে পাচ্ছি, তার অনেক অংশ কিন্তু আমাদের মাড়ির মধ্যেই গাঁথা থাকে, হুম, তো সেটা অনেকটাই। বেরিয়ে হুম, আসবেই। হ্যাঁ হ্যাঁ, সে নিচের দিকে নামবেই, সে নিচের দিকে নামতে বাধ্য। থ্যাংক ইউ সো মাচ, খুব সুন্দর করে আমরা আজকে বুঝতে পারছি। কারণ এই সাধারণ কথাগুলো খুবই সাধারণ, কিন্তু অ্যাওয়ারনেস এর অভাবে হয়তো আমরা সেই জায়গাগুলো ধরতে পারি না বা সেই জায়গাগুলোতে পৌঁছাতে পারি না। ঠিক এই কারণেই আমাদের অ্যাওয়ারনেস দেওয়া, কারণ সাধারণ ভাষায় যাতে মানুষ বুঝতে পারেন এবং তাদের হেলথটাকে একটু ঠিক রাখতে পারে। তো এবার আমরা ক্যারিজ বা ক্যাভিটির প্রিভেনশনে আসবো, বা ক্যারিজ হয়ে গেলে প্রতিরোধের কি কি উপায় আছে সেগুলোতে যাব। আর যদি কোনো মানুষ বা যে কোনো পেশেন্ট যারা এই ক্যাভিটিস এর মধ্যে দিয়ে যাচ্ছেন, তারা কিভাবে এটাকে প্রতিরোধ করবেন, আর এর ম্যানেজমেন্ট কি কি হতে পারে আগামী দিনে। বা এক এক একজনের তো এরকমও থাকে যে মানুষ বুঝতেই পারলো না যে কি হয়েছে, সেটাও কিন্তু অয়ন বুঝিয়ে দিয়েছে খুব ভালোভাবে, যে ডিটেক্ট করার উপায়গুলো কি কি। তো এই জিনিসগুলো থেকে আমরা বেরোবো কি করে। আর আমার নিজস্ব একটা কোয়েরি আছে, সেটা হচ্ছে আমরা যেমন খাবার নিয়ে কথা বললাম, যে খাবার কিভাবে একটা ক্যারিজকে ভালো আরো বেশি করে এনহ্যান্স করে দেয়। তো এরকম কি কোনো পার্টিকুলার খাবার বা কোনো বিশেষ করে প্ল্যান্ট সোর্সেস কিছু কি আছে, যেমন এই যে মানুষের মধ্যে একটা বড় ভুল ধারণা থাকে যে নিমের দাঁতন বা নিম কাঠি বা এই ধরনের জিনিসগুলো দিয়ে আমার দাঁত পরিষ্কার থাকবে। তো সত্যিই কি কোনো এরকম পার্টিকুলার প্ল্যান্ট সোর্স বা ফুড সোর্সেস আছে যেটা আমাদের ডেন্টাল হেলথকে ভালো রাখবে? মানে নট অনলি ক্যাভিটিস বা ক্যারিজ, টোটাল যদি আমরা দাঁতকে ভালো রাখতে চাই, কারণ দাঁতের একটা মূল উপাদান তো ক্যালসিয়াম, ফসফরাস আছে, ফ্লুরাইড আছে, ডেন্টিন পার্টটা উপরে রয়েছে, এনামেল পার্ট রয়েছে। তো ক্যালসিয়াম বলি, ভিটামিন ডি বলি, ফ্লুরাইড বলি বা ফসফরাস বলি, এগুলো হাড় দাঁতের গঠন আমরা জানি সবাই তো। এগুলো এক একটা মিনারেল। তো এগুলোকে বাঁচিয়ে রাখার জন্য বা আমাদের দাঁতকে যদি ডেন্টাল হেলথ, যদি ওভারঅল ডেন্টাল হেলথ বলি, তো সেটার জন্য কি কোনো পার্টিকুলার কোনো ফুড সোর্সেস আছে? ফুড সোর্সের প্রথমে কথা হচ্ছে, আমি রিফাইন কার্বোহাইড্রেট কম নেব, যেটা আমি আগেও বললাম। রিফাইন কার্বোহাইড্রেট এমনি জেনারেল শরীরের জন্য খারাপ, এবং দাঁতের জন্য তো খারাপই। আমি রাফেজ বেশি খাবো। আজকালকার দিনে মানুষ রাফেজ খেতে চায় না, একটু ঝোল করে মেখে দাও, একটু গুলে মেখে দাও, তাহলে খেতে ভালো লাগবে। এই জিনিসটা দাঁতের জন্য কিন্তু ক্ষতিকর। আমাকে জিনিসটা খেতে হবে। যে কোনো জিনিস খেতে পারে, ফ্রুটস, ভেজিটেবল, মানে ভেজিটেবল, মানে তো আর ভেজিটেবল খাবে না, কিন্তু আপনি স্যালাড করে অবশ্যই খেতে পারেন। সেইগুলো দাঁতের জন্য পরিষ্কার, এবং সেটা কি করে, দাঁতকে ক্লিন করে, দাঁতের উপর ঘষা খায়, ঘষে দাঁতের উপর যে প্লাকটা তৈরি হয়, সেই প্লাকটাকে সে ঘষে 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 মানে বার করার চেষ্টা করে। এটাই কারণ। আচ্ছা, 2 নম্বর হচ্ছে, নিম দাঁতন দিয়ে দাঁত মাজলে আমার দাঁত পরিষ্কার থাকবে, বা ব্রাশ দিয়ে মাজলে আমার দাঁত পরিষ্কার থাকবে না, এরকম কোনো আর্টিকেল বা কোনো রকম রিসার্চ আমার জানা নেই, এবং বুকসেও লেখা নেই। বুকসে লেখা আছে টুথব্রাশ, টুথপেস্ট,
টুথপেস্ট আপনি আপনার ডিজিজ ওয়াইজ টুথপেস্টকে ভাগ করে দিই যে আপনার কোন টুথপেস্টটা লাগবে। নাহলে একটা সাধারণ মানুষ, একটা 10 বছরের বাচ্চা হোক বা একটা 15 বছরের ছেলে হোক বা একটা 20 বছরের মেয়ে হোক, তার জন্য আপনি মার্কেটে যে অ্যাভেলেবেল টুথপেস্ট আছে, কোলগেট হোক, পেপসোডেন্ট হোক, আমরা কোনো ব্র্যান্ডকে প্রমোট করি না। যে কোনো পেপসোডেন্ট, কোলগেট, যে কোনো সেন্সোডাইন, যে কোনো ব্র্যান্ডের আপনি টুথপেস্ট ইউজ করতে পারেন। অবশ্যই সেটা পেস্ট হতে হবে, সেটা কিন্তু গুঁড়ো নয়। বারবার বলছি, সেটা কিন্তু গুঁড়ো নয়। কোনো রকম গুঁড়ো আঙুলে করে নিয়ে এরম এরম করে ঘষে নিলাম, দাঁত মাজা হয়ে গেল, দাঁত মাজা হয় না। আমি আসবো দাঁত মাজা কিভাবে উচিত, বেসিক জিনিসটা আমি আসবো, প্রিভেনশনের মধ্যেই সেটা পড়ে, কিন্তু সেটা উচিত নয়। সোর্স, খাবার সোর্সের মধ্যে কিছু ফ্লুরাইড সোর্স আছে, যেমন আলু খেতে পারেন, আলুতে মধ্যে কমপ্লেক্স স্টার্চ আছে, আপনি খেতেই পারেন, কোনো অসুবিধা নেই। র ভেজিটেবল খাবেন, র ফ্রুটস খাবেন। ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল শরীরের জন্য ভালো, দাঁতের জন্য তো অতিরিক্ত ভালো, খুবই ভালো। আচ্ছা, আপনি কিছু চা পাতা, র মানে গ্রিন টি, এই জাতীয় জিনিসগুলো কিন্তু আপনার দাঁতকে ভালো রাখে। মিল্ক টি থেকে গ্রিন টি দাঁতকে অবশ্যই ভালো রাখে। দুধ চা কিন্তু খুব ক্ষতিকর, শরীরের জন্য ক্ষতিকর, প্লাস দাঁতের জন্য তো ক্ষতিকরই আছে। স্যালমন ফিশ খেতে পারেন, বা সামুদ্রিক কিছু মাছ খেতে পারেন, যেগুলো আপনার দাঁতের জন্য উপকারী, প্লাস আপনাকে ভিটামিন ডি, ভিটামিন কে, বিভিন্ন রকমের ভিটামিন সাপ্লিমেন্ট দেবে, যেটা সবসময় সম্ভব নয়। ভিটামিন কে ট্যাবলেটস পাওয়া যায়, কিন্তু সেটা আপনি ন্যাচারালি সোর্স থেকে নিতে পারলে আমার মনে হয় ভালো কাজে লাগবে। টাটা সল্ট খেলে আপনার দাঁত ভালো থাকবে না। রক সল্ট, কিছু সল্টেরও ভাগ আছে, যেটা আমরা হেলদি সল্ট হিসেবে চিনি, সেরকম কিছু সল্ট আছে, যে সল্টগুলো কিন্তু দাঁতের জন্য উপকারী এবং দাঁতের ক্ষতি করে না। উপকারী বললে তো এরকম হয় না, যেগুলো আমরা নিতে পারি অ্যাজ এ সোর্স হিসাবে, প্ল্যান্ট সোর্স, যেগুলো মানে র প্ল্যান্ট সোর্স হিসাবে আমরা নিতেই পারি, আমাদের দাঁতের সাথে কোনো রকম মানে দাঁতের ক্ষতিকর হিসাবে সেটা কাজ করবে না। তো আপনাকে মানে আপনি কি খাবেন না থেকেও, আপনি কি খাবেন না থেকেও আপনি কি খাবেন না, সেটা আপনাকে ইম্পর্টেন্ট দিতে হবে, যে এটা খেলে আমার ক্ষতি। আমরা সারাদিন অনেক কিছু খেয়ে থাকি, কিন্তু কি খাবো না? খাবো না হচ্ছে আমরা রিফাইন কার্বোহাইড্রেট খাবো না, বেশি সুগার ক্যান্ডি খাবো না, ব্রেড জ্যাম জেলি, হ্যাঁ, ব্রেড পাউরুটি বাটার, এই জিনিসগুলো কম খেতে হবে, আপনার দাঁত ভালো থাকবে। আর আপনি নিম দাঁতন দিয়ে ব্রাশ করছেন কি ব্রাশে করে ব্রাশ করছেন, সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু অ্যাজ এ ডেন্টিস্ট, কোনো ডেন্টিস্ট আপনাকে বলবে না নিম দাঁতন বা এই দাঁতন বা ওই কাঠি দিয়ে ব্রাশ করুন। আপনাকে ব্রাশ করতে বলবেন, টুথ ব্রাশ দিয়েই ব্রাশ করতে বলবেন, কোনো রকম অন্য কিছু দিয়ে ইউজ করতে বলবেন না। রিমি একটা ব্রাশ দেবে। শুনে যাচ্ছে? হ্যালো? হ্যাঁ, একদম শোনা যাচ্ছে। হ্যাঁ, আমরা তাহলে ব্রাশিং মেথডটা একটু দেখে নেব। হ্যাঁ, ওখান থেকে দাও, ব্রাশ দাও না একটা, ওখান থেকে, ওখানে আছে ব্রাশ দাও একটা। হ্যাঁ, আমি ছোট করে একটু প্রিভেনশনে চলে আসি। প্রিভেনশনের মধ্যে তারপর ব্রাশিং মেথড আমি দেখাচ্ছি, ব্রাশ আমি একটা নিয়ে আসছি, ব্রাশিং মেথড দেখাচ্ছি। প্রিভেনশনের তিনটে বেসিক বেসিক প্রিভেনশন আছে। একটা প্রাইমারি প্রিভেনশন, একটা সেকেন্ডারি প্রিভেনশন, একটা টার্সিয়ারি প্রিভেনশন। প্রাইমারি প্রিভেনশন কি? প্রাইমারি প্রিভেনশন মানে এতক্ষণ ধরে আমি যা বললাম, যে আমি কি খাবো না, কি খেলে আমার দাঁতের মধ্যে ক্ষতি হতে পারে, কি খেলে আপনার দাঁতে নষ্ট হতে পারে, কি খেলে আপনার দাঁতে কি খাবো না, কি খাবো, হ্যাঁ, কিভাবে মুখের যত্ন নেব, এই সমস্ত ঘটনার জন্য আমার দাঁতের কিন্তু একটা এফেক্ট পড়ে। সেটা প্রাইমারি প্রিভেনশন, যে আমি দাঁতে যাতে পোকা না হয় তার জন্য আমি কি কি স্টেপ নেব। সেকেন্ডারি প্রিভেনশন কি? আপনার দাঁতে পোকা হয়েছে, সেই পোকাটা যাতে বাড়তে দেবো না, আর যাতে ক্ষতি না হয়, তার জন্য আমার একটা প্রিভেন্ট করতে হবে, তাহলে সেটা সেকেন্ডারি প্রিভেনশন। আর টার্সিয়ারি প্রিভেনশন কি? দাঁতে পোকা হয়ে দাঁতকে নষ্ট করে দিয়েছে, কিন্তু আপনি চাইছেন যাতে দাঁতটা বাঁচুক, ফাংশনটা যাতে, দাঁতের যাতে কাজ সেটা যাতে ঠিক থাকুক, সেটাও একটা প্রিভেন্টের মধ্যে পড়ে। বেসিক্যালি সেকেন্ডারি প্রিভেনশন অ্যান্ড টার্সিয়ারি প্রিভেনশনের একটা ম্যানেজমেন্টের পার্ট, কিন্তু এটা একটা প্রিভেনশনের মধ্যেই পড়ে, কারণ আপনি তো চাইছেন দাঁতটাকে বাঁচাতে, তো এটা প্রিভেনশনের মধ্যেই পড়ে যাচ্ছে। তো এর মধ্যে কিছু ব্যাপার আছে, ডায়েটারি মানে ডায়েটের ব্যাপারগুলো আছে, সেটা প্রিভেনশনের মধ্যে পড়ে। যেমন আপনি চিনি খাবো না, আমি ক্যান্ডি খাবো না, আমি জ্যাম খাবো না, জেলি খাবো না, মধু খাবো না, তাহলে আমি খাবো কি? আমি সুগার সাবস্টিটিউট খাবো। তার মধ্যে একটা কম্পোনেন্ট আছে জাইলিটল, নাম শুনে থাকবেন অনেকে, সরবিটল, জাইলিটল, এই জিনিসগুলো কিন্তু বিভিন্ন রকম চিউংগাম, লজেন্স, ট্যাবলেট এই হিসেবে পাওয়া যায়, যেটা কিন্তু সুগার সাবস্টিটিউট, আপনাকে মিষ্টি দেবে, আপনি খেতে মিষ্টি মিষ্টি আপনার ভালোই লাগবে, কিন্তু সেটা কিন্তু চিনি না, এটা হচ্ছে সুগার সাবস্টিটিউট। এ কিন্তু আপনার মুখে যে প্লাক আছে, দাঁতের মধ্যে যে প্লাকটা জন্মায়, আমি যে প্রথমেই বললাম বায়োফিল্ম, সেটা কিন্তু অ্যাকুমুলেট করতে দেবে না, খুব একটা দেবে না, মানে হবে অল্প হবে। আচ্ছা, ব্যাকটেরিয়াল
দাঁতের সাথে ব্যাকটেরিয়া যে অ্যাডহেয়ার করে যায়, মানে আটকে যায়, সেই জিনিসটা হতে দেবে না। আপনার স্যালাইভারি ফ্লোটাকে বাড়াবে। চুইংগাম তো আপনি যত চিবাবেন কারণ মুখের কিন্তু আপনার স্যালাইভারি সিক্রেশনটা বাড়াবে। আর মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এটা কিন্তু ফার্মেন্টেবল নয়। এটা কিন্তু ব্যাকটেরিয়া ফার্মেন্ট করে একে অ্যাসিড বানাতে পারবে না, যেটা আপনার দাঁতের জন্য ক্ষতিকর। এটা গেল 1 নম্বর। অ্যাভয়েড করতে হবে বিস্কুট, কেক, জ্যাম, জেলি, তো বললাম। যত পরিমাণ ভেজিটেবল ফ্রুটস এগুলো খেতে পারবেন তো আপনার জন্য ভালো। গ্রিন টি খাবেন নর্মাল টির থেকে, বা খেলেও দুধ ছাড়া চা যেটা আমরা বলে থাকি, সেটা কিন্তু দাঁতের জন্য মানে উপকারী এবং আপনার শরীরের জন্য অতিকারী। আপনি চিজ খেতে পারেন, কোনো রকম ক্ষতি নেই, দাঁতের জন্য ভালো, খারাপ না, কিন্তু মুখ বারবার করে পরিষ্কার করতে হবে, ধুতে হবে। আচ্ছা, এরপর আমি কিছু আসি যে প্রিভেনশনে যখন কথা বলছি তার এবার মেকানিক্যাল কিছু দিক আছে। ব্রাশিং এর ব্যাপারটায় আমি আসছি। প্রথম হচ্ছে ওরাল প্রোফাইল্যাক্সিস। ওরাল প্রোফাইল্যাক্সিসের মধ্যে আমরা স্কেলিং এর মধ্যে পড়ে। ওরাল প্রোফাইল্যাক্সিসের মধ্যে আপনার দাঁতে যদি টাটার বা প্লাক হয়, আমি একটা ছবি দেখাচ্ছি কিভাবে জমে টাটার প্লাক, যেটা আপনার মাড়িকে ক্ষতি করে, দাঁতকেও ক্ষতি করে। এই দেখুন, এই ছবিটাতে আপনাদের বসাতে পারবো আশা করছি। এটা একটা দাঁত। দাঁতের মধ্যে দেখুন এইভাবে যদি আপনার যদি দাঁতের মধ্যে যদি এভাবে আপনার খাবার বা প্লাক যদি জমে, সে কিন্তু দাঁতের এই দাঁত আর মাড়ি যেখানে মিশছে এই জয়েন্টে কিন্তু সে জমবে। অনেকের দেখবেন এই জায়গাগুলো একটু সবুজ সবুজ, একটু ব্ল্যাকিশ ব্ল্যাকিশ হয়ে যায়। এটা একটা হার্ড ক্যালসিফাইড প্লাক, তখন সেটা ভিজিবল, আদারওয়াইজ প্লাক ইনভিজিবল। সেই প্লাকটা এখানে জমে এবং গামটাকে ফুলিয়ে দেয়, তখন সেটাকে ওরাল প্রোফাইল্যাক্সিস করতে হয়। আপনাকে ডেন্টিস্টের কাছে যেতে হবে এবং ডেন্টিস্ট আপনার দাঁতটা স্কেলিং করবেন, যেটাকে আল্ট্রাসনিক, এখন আল্ট্রাসনিক স্কেলিং চলছে, হ্যান্ড স্কেলিং খুব কম চলে, কলেজেই হয়। আদারওয়াইজ আল্ট্রাসনিক স্কেলিং এখন ম্যাক্সিমাম চলছে। তো আল্ট্রাসনিক স্কেলিং এর মাধ্যমে, আল্ট্রাসনিক মেশিনের সাহায্যে ওটা স্কেলিং করা যায়। এটা একটা ওরাল প্রোফাইল্যাক্সিস। আপনার দাঁতের প্লাকটাও চলে যায় এবং আপনার কেরিস হওয়ার সম্ভাবনাটাও কমে, প্লাস গাম, যেটা শুধু দাঁত নিয়ে ভাবনা চিন্তা করলে হবে না, আমাদের গামকে নিয়েও ভাবতে হবে, কারণ দাঁত আর গাম ওতপ্রোতভাবে জড়িত। গাম ছাড়া দাঁত হবে না, দাঁত ছাড়া গাম চলবে না। তো এরকম একটা ব্যাপার হয়ে থাকে, সেই হিসাবে আর কি গামেরও কেয়ার নিতে হবে। এটা ওরাল প্রোফাইল্যাক্সিসের মধ্যে পড়ে গেল। সেকেন্ড হচ্ছে ব্রাশ। এবার আমি আসছি মেন ব্রাশ। দাঁতে ভালো রাখতে গেলে বা ক্যারিজ আটকাতে গেলে আপনাকে ব্রাশ করতেই হবে, 100% করতেই হবে। এটা ছাড়া কোনো রাস্তা নেই। আঙুল দিয়ে ব্রাশ হয় না, নিম্নাতন দিয়ে ব্রাশ হয় না, কোনো কাঠি দিয়ে ব্রাশ হয় না, কিছু দিয়ে ব্রাশ হয় না। ব্রাশ আপনাকে করতেই হবে। তাহলে ব্রাশ করতে গেলে কি করতে হবে? আমি স্যার, আমাদের কাছে অনেকেই মানে অনেক পেশেন্ট আসে, ডাক্তারবাবু আমি কোন ব্রাশটা ইউজ করব, ডাক্তারবাবু আমি কোন মাজনটা ইউজ করব। এটা একটা জেনারেলাইজড প্রশ্ন, মানে সমস্ত মানুষের মধ্যে এই প্রশ্নটা ঘোরাফেরা করে। এই প্রশ্নটার উত্তরটা দেওয়া জরুরি। সেটা হচ্ছে, আপনি একটা ব্রাশ কিনবেন মার্কেট থেকে, সেটা কোলগেট লেখা থাক, সেটা ওরাল বি লেখা থাক, সেটা থার্মোসিল লেখা থাক, যে কোনো, এগুলো আমি ব্র্যান্ড নেম বলে দিলাম কিছু, যে কোনো কোম্পানির লেখা থাক, এই ব্রাশটা কিনবেন আপনি সবসময় কিনবেন আলট্রা সফট। এই ব্রিসিল গুলো যেন হয় আলট্রা সফট, যেটা আপনার দাঁতে ক্ষতি করবে না। এই যখনই ব্রিসের দেখবেন প্যাকেটের, এটা তো খোলা ব্রাশ, আপনি যখনই প্যাকেটের সাথে থাকবে, প্যাকেটের মাথায় লেখা থাকে সফট, মিডিয়াম, আলট্রা সফট, এরকম লেখা থাকে। আপনার ব্রাশের প্রাইসটাও সেরকম ভ্যারি করে, দেখবেন যেটা হার্ড ব্রাশ সেটা যদি 20 টাকা হয় একটা ব্রাশের দাম, একটা আলট্রা সফট ব্রাশের দাম 30 টাকা থেকে 35 টাকা হবে। তার প্রাইসটা সেইখানেই ভ্যারি করছে যে এই ব্রিসিলগুলো, এগুলো কিন্তু একদম মোলায়েম হবে, আপনি হাত দেবেন এরকম শুয়ে পড়বে। আপনি যখন এরকম হাত দেবেন, এরকম দেবেন, এটা কিন্তু এরকম শুয়ে পড়বে। তাহলে যখনই ব্রাশ কিনবেন, ব্রাশ হবে এই ব্রাশের এই ব্রিসেল গুলো হবে একদম আলট্রা সফট। প্রথম ব্রাশ কেনার হয়ে গেল। এবার আপনি মাজন কিনবেন। কি মাজন কিনবেন? যদি আপনার রোগ না থাকে, কোনো রকম দাঁতে কোনো সমস্যা না থাকে, আপনি যে কোনো মাজন কিনুন। আমরা ডাক্তাররা কোনো রকম ব্র্যান্ড প্রমোট করি না। আপনি কোলগেট কিনুন, পেপসোডেন্ট কিনুন, থার্মোসিল কিনুন, সেন্সোডাইন কিনুন, আপনি যে কোনো মাজন কিনুন। এখন মেডিকেল কোম্পানি অনেক মাজন বার করে ফেলেছে, যে কোনো মাজন কিনুন, কোনো রকম প্রবলেম নেই, কিন্তু সেটা হতে হবে পেস্ট ফর্মে, সেটা কখনোই কিন্তু পাউডার ফর্মে নয়। ব্রাশিং এর পাঁচটা পাঁচটা আমরা এরকম করে 5 সাইন বলে থাকি, 5টা ব্রাশিং এর রুল আছে, 5টা, এবং সেই রুলটা কিন্তু অবশ্যই মেনটেন করা উচিত একদম 5 বছর বয়স থেকে 80 বছর পর্যন্ত। 1 নম্বর কি? আমি দাঁত পরিষ্কার করব ব্রাশ দিয়ে, টুথপেস্ট দিয়ে। ফার্স্ট রুল হয়ে গেল ব্রাশ এবং টুথপেস্ট। সেকেন্ড রুল, ফার্স্ট রুল হয়ে গেল আমার। সেকেন্ড রুল কি আসছে? আমি দিনে 2বার ব্রাশ করব, টোয়াইস ডেলি। ওয়ান্স ডেলি ব্রাশ করে কিন্তু দাঁত বাঁচানো খুব চাপ।
হয়, খুবই সমস্যা, মানে আপনার ক্যারিস হতে পারে, হওয়ার সম্ভাবনা বেশি। আপনি দিনের বেলা ব্রাশ করছেন, সকালবেলা আপনি রাতে ব্রাশ করছেন না, মানে পরের দিন সকালে আবার ব্রাশ করছেন 24 ঘন্টা পর। 24 ঘন্টার মধ্যে আপনি যে খাবারটা খেলেন সেটা কিন্তু পরিষ্কার হলো না ঠিকঠাক করে। তাহলে আপনাকে খাবারের পর ব্রাশ করতে হবে। আপনি রাত্রিবেলা খাবার পর অবশ্যই ব্রাশ করবেন। সকালে ঘুম থেকে উঠে ব্রাশ আপনি করতেও পারেন, অথবা ব্রেকফাস্টের পর ব্রাশ করতে পারেন। অ্যাজ এ ডেন্টিস্ট আমরা পেশেন্টদেরকে বলি আপনি ঘুম থেকে উঠে ব্রাশ করার আপনার কোনো দরকার নেই। এটা একটা আমাদের বাঙালি বা কেন, এটা জেনারেল সমস্ত মানুষের মধ্যে, আমাদের ইন্ডিয়ানদের মধ্যে একটা প্রবণতা আছে, ঘুম থেকে উঠলাম, ঘুম চোখেই মুখে ব্রাশ নিয়ে ঘষতে ঘষতে চলে গেলাম বাথরুমে। কিন্তু আপনি যদি রাতে ব্রাশ করে শোন, তাহলে আপনার সকালে ব্রাশ করার কোনো দরকার পড়ছে না। তখন অনেকে এটা একটা কোশ্চেন অ্যারাইজ করছে যে তাহলে আমি রাতে সারা রাত যে আমি ঘুমালাম, আমার মুখের মধ্যে একটা দুর্গন্ধ হলো, সেটা আমি পরিষ্কার করতে পারবো না। সেটা হচ্ছে ব্যাড ব্রেথ, সেটা হ্যালিটোসিস। সেটা কিন্তু তার সাথে ব্রাশিং এর কোনো রিলেশন নেই। আপনি যদি বারবার করে, আপনি যদি 5 বার মুখে ঠান্ডা জল নিয়ে কুলি করে ফেলে দেন ভালো করে, আপনার কিন্তু ব্যাড ব্রেথটা চলে যাবে। আমি আশা করি কি বোঝাতে পেরেছি। তাহলে ব্রাশিং আমি তখনই করব আফটার আপনার মিল, খাওয়ার পর। আপনি রাতে ডিনার করবেন, ব্রাশ করবেন। আপনি সকালে ব্রেকফাস্ট করবেন, ব্রাশ করবেন। আপনি সকালে করতে পারেন ঘুম থেকে উঠে, আমি বারণ করব না, কিন্তু নিয়ম মানে যেটা করা উচিত সেটা হচ্ছে রাতে ডিনারের পর, সকালে ব্রেকফাস্টের পর। এটা দিল রুল অফ থাম 2 হয়ে গেল, 5টার মধ্যে 2টো হয়ে গেল। 3 নম্বর কি, মুখে নিলাম আর ব্রাশটা নিয়ে এরকম করে ঘষে নিলাম, থুতু ফেলে দিলাম, ব্রাশ হয়ে গেল। না, ব্রাশ হলো না। ব্রাশ আপনাকে করতে হবে 1.5 থেকে 2 মিনিট। 1.5 থেকে 2 মিনিট আপনাকে কিন্তু ব্রাশ করতে হবে আপনার সমস্ত দাঁত পরিষ্কার করতে গেলে। আপনি যদি চান আপনার সমস্ত দাঁত, আপনার মুখে 28টা দাঁত আছে কি 30টা দাঁত আছে, আপনি চেষ্টা করবেন সব দাঁত পরিষ্কার করতে, তাহলে কিন্তু আপনাকে 1.5 থেকে 2 মিনিট ব্রাশ করতেই হবে। এটা গেল একটা। 3টে হয়ে গেল পয়েন্ট। 4 নম্বর পয়েন্ট হচ্ছে ব্রাশ আমি করব কি করে, এটা মেরে মেরে করে ব্রাশ করে নেবো না। ব্রাশ করার প্রসেস আছে। ব্রাশ করার প্রসেসটা আমি ডিটেলসে আসছি 4th পয়েন্ট বলে। আর 5 নম্বর পয়েন্ট আসছে, আগে পয়েন্টগুলো বলে নিলাম, প্রসেসটা আমি দেখাবো। 5 নম্বর প্রসেসটা হচ্ছে আপনার এই ব্রাশটা, যেটা আপনি ব্রাশ করছেন, এই ব্রাশটার দাম 20 থেকে 30 টাকা, এর থেকে বেশি না। আপনি যে কোনো ব্রাশ কিনবেন ম্যাক্সিমাম 40 টাকা। এই ব্রাশটা কিন্তু 3 মাস অন্তর অবশ্যই চেঞ্জ করবেন। এটা আপনাকে মানে মাথায় ঢুকিয়ে নিতে হবে। আমি যে ব্রাশটা করছি ম্যাক্সিমাম 3 মাস। এই ব্রিসিলগুলো আর 3 মাস পর কাজ করে না। এই ব্রিসিলগুলো আর 3 মাস, ব্রাশের যে ব্রেসেল থাকে এইগুলোই তো আসল, ব্রাশের তো এটা আসল, এটা তো হ্যান্ডেল, এটা তো হ্যান্ডেল আপনার ধরার জন্য, এটাই তো ব্রাশের মেন। তো এই ব্রাশটাকে আপনাকে 3 মাস অন্তর অন্তর চেঞ্জ করতে হবে, মানে 1 বছরে আপনি 4টে ব্রাশ ইউজ করবেন। এই 40 টাকা 30 টাকা 3 মাস অন্তর না খরচ করার মতো কিছু নেই, যে কোনো মানুষই করতে পারবে এবং এটা করা উচিত। তাহলে এই 5টা রুল আছে ব্রাশ করার। এবার ব্রাশিং এর টেকনিক কি আছে? ব্রাশিং এর টেকনিক কিন্তু আমরা 95% মানুষ ভুল করি। সেটা হচ্ছে সবাই, বাচ্চা থেকে বুড়ো সব, এটা কিন্তু পুরোপুরি ভুল। ব্রাশ করার কিছু রুল আছে। সেটা হচ্ছে একদম বাচ্চা যারা, একদম বাচ্চা, খুব কচি যারা, তারা সার্কুলার মোশনে ব্রাশ করবে। অনেক মেথড আছে ব্রাশ করার, ব্রাশ মেথড আছে, সার্কুলার মোশন আছে, মডিফাইড ব্রাশ আছে। সেগুলো আমি একাডেমিক, সেগুলো একাডেমিক আমাদের কলেজের প্রশ্ন, সেগুলো আমি একাডেমিকে যাচ্ছি না। আমি জেনারেল পাবলিকের জন্য কিছু অ্যাওয়ারনেসের জন্য বলি। একদম বাচ্চা যাদের দাঁত সেরম ভাবে গঠন হয়নি, তারা এরম ভাবে ছোট, এই ব্রাশটা ছোট হবে, তার জন্য পেডিয়াট্রিক ব্রাশ পাওয়া যায় ছোট ছোট। প্লাস কিছু এখন মডার্ন কিছু মেশিনারি ব্রাশ বেরিয়ে গেছে, ভাইব্রেটিং ব্রাশ, সুইচ টিপে দিচ্ছে ব্রাশ কাঁপছে, হয় বেরিয়েছে ভালো, সেগুলো করতে পারেন বাচ্চাদের জন্য। সেগুলো ভাইব্রেটিং ভাবে ব্রাশ ঘুরবে। সার্কুলার মোশনে করবেন বাচ্চাদের দাঁতে, এরকম যদি বাচ্চাদের দাঁত হয় এরকম ভাবে সার্কুলার মোশনে ব্রাশটা করবেন, সার্কুলার মোশনে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে গোল গোল করে। অ্যাডাল্ট হয়ে গেলে কি করবেন? অ্যাডাল্ট হয়ে গেলে সেটাকে করতে হবে কি, এই যদি দাঁত হয়, আমার দাঁত যদি এরকম গঠন হয়, আমি এই সাইড থেকে দেখাই, এই যে ব্রাশটার সাইজ, এই ব্রাশটা কিন্তু আপনার 3টে দাঁতকে কভার করতে পারে। একটা কথা বলে রাখি তার আগে, ব্রাশে মাজন নেওয়াটা এটা একটা বড় জিনিস। অনেকে দেখেছি পুরো ব্রাশে একটুখানি মাজন নিল, আবার অনেকে দেখলাম পুরো ব্রিসেল জুড়ে ভর্তি করে মাজন নিল, একদম পুরো ভর্তি, এখান থেকে এখান পর্যন্ত ভর্তি করে নিল। টিভিতে অ্যাডভার্টাইজ দেখায় দেখবেন পুরো ভর্তি করে মাজন দিয়ে ব্রাশের অ্যাডভার্টাইজ দেখায় না। ব্রাশের জন্য আপনার সাফিসিয়েন্ট, আপনি একটা ড্রপ বা একটু বেশি হলে সাফিসিয়েন্ট, মানে এই ব্রিসেলটা আপনাকে ভর্তি করতে হবে না, অল্প একটু অ্যামাউন্ট নিলেই আপনার কিন্তু ব্রাশিং হয়ে যাবে। কারণ ওইটা আপনার একটা ডেন্টিফ্রিজ, একটা টুথপেস্ট,
ওটা আপনার দাঁতের সাথে এই যে ব্রাশটা করছেন আপনার মুখের ওরাল হেলথটা বজায় রাখতে একটা ভালো ফ্লেভার দেবে, এবং কিছু দাঁতের অ্যাব্রেসিভ থাকে এবং কিছু প্লাকটাকে ঘষে ঘষে তোলার জন্য কিছু ফ্লেভারিং এজেন্ট থাকে, অনেক কিছু থাকে একটা মাজনের মধ্যে, সেই জিনিসগুলোর জন্য এই দরকারি। কিন্তু আপনার মেন ইনস্ট্রুমেন্ট, কিন্তু মেন জিনিস হচ্ছে এইটা আপনার হাতে যেটা আছে। তো ব্রাশিং এর টেকনিকটা বলি, এই ব্রাশটার যে সাইজ, এক একটা ব্রাশের যে সাইজ, নর্মাল যে ব্রাশগুলো হয় সেটা আপনার 3টে দাঁত কভার করতে পারবে একসাথে। তাহলে আপনাকে পাট পাট করে ব্রাশ করতে হবে, আপনি তো এরম এরম ঘষতে পারবেন না। তো 3টে দাঁতকে আপনি কভার করতে পারবেন একটা ব্রাশ দিয়ে। আপনার যদি এটা ওপরের চোয়াল হয়, এটা যদি ওপরের চোয়াল হয়, এই ব্রাশটা দাঁত আর মাড়ি যেখানে মিশছে সেদিকে এরম ভাবে হেলিয়ে ধরবেন, একদম স্ট্রেট নয়, এরম হেলিয়ে ধরবেন। ধরে দাঁত আর মাড়ি যেখানে মিশছে সেই জায়গায় কিন্তু আপনার খাবারটা জমে, সেই জায়গাটাকে একটু ঘষে নেবেন এরম ভাবে সার্কুলার করে, এরম সার্কুলার মোশনে একটু ঘষে নেবেন। তাহলে কি সেই জায়গার খাবারটা বেরিয়ে গেল। ব্রাশটাকে আর তুলবেন না, দাঁত থেকে তুলে নেবেন না, এরম ভাবে ঘষছেন। ভালো করে দেখুন, এইভাবে একটু বেঁকিয়ে, এই যে বেঁকি দাঁত আর মাড়ি যেখানে মিশছে এটা দাঁত, এই সাদা অংশটা মাড়ি ধরুন। তাহলে এইখানে এরম ভেলিয়ে আপনি সার্কুলার মোশনে 10-12 বার এরম ভাবে ঘষলেন। ঘষার পর এটাকে ছাঁটার মতো স্ট্রোক, মানে উপর থেকে নিচের দিকে, এই স্ট্রোকটা কিন্তু হচ্ছে ব্রাশিং স্ট্রোক। এইটা এইটা ব্রাশিং স্ট্রোক নয়, দিস ইজ এ রং প্রসেস। রাইট প্রসেস হচ্ছে এইভাবে ব্রাশিং, এইভাবে ব্রাশিং, এইভাবে 3টে দাঁত নিলাম আমি, এইভাবে সার্কুলার মোশনে 10-12 বার ঘষে নিলাম, ঘষে আমি ঝাঁটার মতো করে নামিয়ে দিলাম। কি হলো, আমার এইখানে যে খাবার পার্টিকেল, ফুড পার্টিকেল, যা কিছু আপনি রাতে যা খেয়েছেন বা সকালে যা খেয়েছেন সেগুলো সব এখান থেকে ঝাঁটার মতো করে বেরিয়ে গেল। নিচে জিভ আছে আপনার, উপরে এসে পড়লো, আপনি মুখ ধুয়ে নিলেন, বেরিয়ে চলে গেল। আবার আপনার 3টে দাঁত হয়ে গেল, পাশে 3টে দাঁত নিলেন, আবার 3টে দাঁত নিলেন, এইভাবে পুরো ওপর পাটি হলো। সেম প্রসেস হচ্ছে নিচের পাটি যদি করি আমি, নিচের ক্ষেত্রে ঠিক তার অপোজিট, ওপরের দিক থেকে নিচের দিকে, নিচের দিক থেকে ওপরের দিকে। মানে আপনার যদি মুখের পাটিটা এরকম হয় পুরোটা, আপনি ওপর ক্ষেত্রে ওপর থেকে নিচের দিকে হবে, নিচের দিক থেকে ওপরের দিকে হবে। আপনার যখন ওপরের পাটি করব উপর থেকে নিচের দিকে, এইভাবে নিচের দিকে, আর নিচের পাটি যখন করব তখন নিচে থেকে কিন্তু ওপরের দিকে, এটা থেকে এইভাবে 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 সেম অ্যাজ ভেতরের অংশ। ভেতরের অংশ যখন আমি করব, এটা যদি আমরা টাগরার দিকে, এটা টাগরা আপনার উপরে তালুটার, তো সেখানেও আপনার কিন্তু এই উপর থেকে বাইরের দিকে, ভেতরের দিকে, উপরের দিক থেকে নিচের দিকে নামাবো, এই উপরের দিক থেকে আমি নিচের দিকে নামাবো। এটা হচ্ছে ব্রাশিং টেকনিক। এইটা ব্রাশিং টেকনিক নয়, এইটা এরকম। সেম নিচের ক্ষেত্রেও তাই, নিচের দিকেও হচ্ছে এভাবে, এখান থেকে আমরা এরম ভাবে আমরা এটাকে যদি ধরি, এরম ভাবে নিচে থেকে এই উপরে তুলবো, এইভাবে উপরে তুলবো, এটা ব্রাশিং টেকনিক। এইটা এরম ভাবে এটা ব্রাশিং টেকনিক, এটা ব্রাশিং টেকনিক। এদিকেও তাই, ভেতরের দিক থেকে, ভেতরের ক্ষেত্রে হলো ভেতর দিক থেকে হলো, ভেতরের দিকেও আমার কিন্তু এইভাবে, এটা ব্রাশিং টেকনিক। এই যে এরকম ভাবে যদি এভাবে নিই, এইভাবে দেখাই, এভাবে দেখানো যাচ্ছে না, এভাবে, হ্যাঁ এভাবে যদি দেখাই, এভাবে কিন্তু এইভাবে নিচের দিক থেকে উপরের দিকে, নিচের দিক থেকে উপরের দিকে, এখানে জিভ আছে মাঝখানে আপনার, এই নিচের দিক থেকে উপরের দিকে, নিচের দিক থেকে উপরের দিকে। বাইরেটাও সেম, বাইরেটাও সেম, এরকম নিচের দিক থেকে উপরের দিকে। যখন আপনি এটা কামড় দিয়ে থাকবেন এরকম ভাবে, এই হলো নিচের দিক থেকে উপরের দিকে। এইটা করতে করতে আপনার মোটামুটি 1.5 থেকে 2 মিনিট টাইম চলে যাবে, আপনি যদি ঠিকঠাক ব্রাশ করেন। আর যদি আপনি ফল্টি ব্রাশ করেন তাহলে কিন্তু আপনার 30 সেকেন্ডেই ব্রাশ হয়ে যাবে। এবার এটা গেল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে অনেকে ওভার ব্রাশিং করে। ওভার ব্রাশ করলে দাঁতের আবার ক্ষতি, সেই ক্ষতি কিন্তু ক্যারিজের সাথে রিলেটেড নয়, সেটা হচ্ছে নন ক্যারিজ লিসান কিছু আছে, অ্যাট্রিশন, অ্যাব্রেশন, অনেকেরই দেখবেন, মানে এখন প্রচুর মানুষের হচ্ছে এই দাঁত আর মাড়ি যেখানে মিশছে সেই জায়গাটা একটা গর্ত হয়ে গেছে, একটা স্যালো ডেপথ হয়ে গেছে, একটা এরকম খাঁজ কাটার মতো হয়ে গেছে, তো যেটা ক্ষয়ে গেছে, এতই ব্রাশ করে ভিগোরাসলি, এত ভিগোরাসলি করেছে সেই জায়গাটাকে ক্ষইয়ে দিয়েছে। সেটার কিন্তু তো ক্যারিজের অনেকে সাথে কোনো এরকমও সম্পর্ক। থাকে না, যে যারা মুখে ব্রাশ নিয়ে প্রচুর জায়গায় ঘুরে বেড়ালো, হ্যাঁ, আধ হ্যাঁ, হ্যাঁ। ঘন্টা ধরে তো ব্রাশ নিয়ে হ্যাঁ, ঘুরছে, হ্যাঁ, হ্যাঁ, ব্রাশ নিয়ে ঘুরছে কিন্তু আদতে সে ব্রাশ করছে না। সে ব্রাশ ভাবছে আমি করছে না ব্রাশ কিন্তু করছি। মুখে না, ব্রাশ। মুখে ব্রাশ নিয়ে ব্রাশটাকে চিবিয়ে কামড়ে ধরে আছে। বাচ্চারাও এই জিনিসটা করে বেশি। তবে বড়রাও অনেকে করে। ব্রাশ নিয়ে চলে গেল, মাঠে চলে গেল, এদিক চলে গেল, ওদিক চলে গেল। হ্যাঁ? তো সেটা ব্রাশিং এর টেকনিক হচ্ছে 1.5 থেকে 2 মিনিট। আপনি 1.5 থেকে 2 মিনিট বার করুন। তারপর আপনি যা খুশি কাজ করুন। করে নিলেন, আপনি ভালো করে স্পিড করে নিন, ভালো করে ২-৩ বার ভালো করে মুখ দিয়ে কুলি করে নিন। আপনার ব্রাশিং কমপ্লিট। এনাফ। কিন্তু ব্রাশিং এর এই 5 টা থাম্ব যেটা বললাম, 1.5 থেকে 2 মিনিট ব্রাশ করবেন। হরাইজন্টাল ভার্টিক্যাল ব্রাশ করবেন, হরাইজন্টাল করবেন না। 2 নম্বর রুল। 3 নম্বর হচ্ছে টুথপেস্ট আর ব্রাশ ইউজ করবেন, কোনো রকম গুঁড়ো ইউজ করবেন না। 4 নম্বর হচ্ছে প্রতি 3 মাস অন্তর ব্রাশ পাল্টাবেন। আর 5 নম্বর হচ্ছে দিনে 2 বার ব্রাশ করবেন, রাতে শোয়ার আগে একবার, মানে খাওয়ার পর, আর সকালে ঘুম থেকে উঠে খাওয়ার পর। ব্যাস, এই 5টা রুল যদি আপনি করতে পারেন আপনার দাঁতের অন্তত রোগ 80% ভালো হয়ে গেল।
অন্য অন্য কিছু থেকে রোগ আসতে পারে। 80% আপনি দাঁতের সমস্যায় ভুগবেন না। এটা গেল মেন ব্রাশিং। মানে এটা হচ্ছে, আমি জেনারেলাইজ যদি করি, ব্রাশটা খুব ইম্পর্টেন্ট এবং ব্রাশটা মানুষের পক্ষে কিন্তু একটা ভালো দিক। একটা কোশ্চেন এসছে, হুইচ হ্যাঁ, কোম্পানি টুথপেস্ট ইউজেস ইজ বেটার দ্যান এনি আদার কোম্পানি। প্রথমেই বললাম, কোনো রকম কোম্পানি প্রমোট করি না এবং কোম্পানি কিন্তু বিজনেস করতে মার্কেটে এসেছে। আপনাকে একটা কোম্পানি এসে বলবে, স্যার আমাদের কোম্পানিটা দেখছেন, এই কোম্পানি আপনাদের এই প্রোডাক্ট দিচ্ছে। আমি সম্ভবত নামটা খেয়াল করলাম না, কাকলি সামথিং নাম, কাকলি পাল কুন্ডু, আমি ওনাকে বলছি, আহ, আপনি মেডিকেটেড টুথপেস্ট ইউজ করতে পারেন, যেটা অবশ্যই আপনার দাঁতের জন্য ভালো। মেডিকেটেড টুথপেস্ট, আমি নর্মাল যে টুথপেস্ট পাওয়া যায় সেগুলোর কথা বলছি না, কোলগেট, পেপসোডেন্ট, এগুলোর কথা বলছি না। মেডিকেটেড টুথপেস্ট থার্মোসিলের আছে, আপনি ডক্টর রেড্ডিজের আছে, ভ্যান্টেজ ফোর্ট, তারপর আপনার সানফার্মার আছে, ওরো হেলথ। আপনি বিভিন্ন রকমের টুথপেস্ট আছে, সেগুলো অবশ্যই ডক্টরের সাথে পরামর্শ করে আপনি ইউজ করতে পারেন। সেই টুথপেস্টগুলো ভালো। কিছু কিছু টুথপেস্টের মধ্যে ফ্লোরাইড কন্টেন্ট থাকে, মানে ফ্লোরাইড ওলা টুথপেস্ট কিছু আছে, সেগুলো বেশি দিন ইউজ করা উচিত না। অনেকে ভুলবশত 12 মাস ধরে ফ্লোরাইড টুথপেস্ট ইউজ করছে। ফ্লোরাইড বেশি হয়ে গেলে দাঁতের মধ্যে ফ্লুরোসিস হতে পারে, দাঁত সাদা হয়ে যেতে পারে। তো সেগুলো অবশ্যই ডক্টরের সাথে ডক্টরের পরামর্শ ছাড়া ইউজ করবেন না। আপনি নর্মাল, যদি আপনার দাঁতে কোনো সমস্যা না থাকে, আপনি প্লেন সেন্সোডাইন, প্লেন কোলগেট, প্লেন থার্মোসিল, যেগুলো প্লেন মানে কোনো রকম মেডিকেটেড নয়, আপনি সেরকম টুথপেস্ট ইউজ করতে পারেন। আর আপনার যদি দাঁতে কোনো সেন্সিটিভিটি ইস্যু থাকে বা কোনো রকম প্লাগ জমে যাওয়ার সমস্যা থাকে, দাঁতের মধ্যে কোনো রকম যদি ক্যারিজ হওয়ার সম্ভাবনা থাকে, প্রবণতা থাকে, হ্যাঁ, তো সেই সব ক্ষেত্রে আপনি অবশ্যই ডক্টরের পরামর্শ নেবেন। রিসেন্টলি এখন খুব চলছে মার্কেটে, সেটা হচ্ছে বায়োমিন টেকনোলজি। বায়োমিন হচ্ছে একটা রিমিনারালাইজিং এজেন্ট, মানে যেটা আমি এতক্ষণ ধরে বলছিলাম ডিমিনারালাইজ, ঠিক তার উল্টোটা হচ্ছে রিমিনারালাইজ। মানে এমন একটা টুথপেস্ট যার মধ্যে, যেটা আমার দাঁতকে আবার দাঁতের ক্যালসিয়াম, ফসফরাস, আয়নগুলো ঠিকঠাক করে দেয়। তো সেরকম একটা টেকনোলজি এসেছে, মানে চলছে, মানে অনেক দিন ধরে চলছে, এবং তার কিছু টুথপেস্টও মার্কেটে এসেছে। যেমন সানফার্মার আছে, ওরো হেলথ আছে, তারপর আইসিপি এর আছে, রেমিন, এরা কিছু নাম আছে, এগুলো ব্র্যান্ড নেম, মানে এগুলো ব্র্যান্ড নেম কথা বললাম আমি। তো এই সমস্ত টুথপেস্ট কিন্তু আপনার আগের দাঁতের যে মিনারেলটা ক্ষতি হয়েছে সেটা কিন্তু অনেকটা ফিরিয়ে আনার চেষ্টা করে। তো আপনি ইউজ করতে পারেন। কিছু কিছু কোম্পানি আপনাকে বলে দিতে পারি, যেমন থার্মোসিল, সেন্সোডাইন বা সানফার্মার, এই সমস্ত কোম্পানির টুথপেস্ট কিন্তু আপনি ইউজ করতে পারেন। কিন্তু আমি বলবো আপনাকে, আপনি যদি কোনো রকম দাঁতের সমস্যায় ভোগেন, তাহলে আপনি তো আপনার নিকটবর্তী ডেন্টিস্টকে দেখিয়ে তার পরামর্শ নিয়ে ইউজ করুন। আর আদারওয়াইজ আপনি যদি নর্মাল ইউজ করতে চান, তাহলে আপনি যে কোনো কোম্পানির নর্মাল যে টুথপেস্ট সেটা ইউজ করুন। সেটা কোলগেট ম্যাক্স ফ্রেশ হতে পারে, কোলগেট যে ম্যাক্স জেল যেটা আছে, সেটা সেটা রেড কালার হোক, সেটা ব্লু কালার হোক, যে কোনো কালার হোক, সেটা হতে পারে। বা আপনার পেপসোডেন্ট হতে পারে, আপনি যে কোনো, কিন্তু কখনোই আপনি কোনো রকম গুঁড়ো ইউজ করবেন না, গুঁড়ো জিনিস ইউজ করবেন না। তবে জেনারেল ওয়াইজ কোলগেট, সেন্সোডেন্ট, এগুলো তো গুড ব্র্যান্ড, এবং এরা ডেন্টিস্টের পরামর্শ নিয়ে এরা ব্র্যান্ড তৈরি করেছে, এবং এরা অথেন্টিকেটেড ব্র্যান্ড, অথেন্টিকেটেড ব্র্যান্ড। তো আপনি এই সমস্ত ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করতে পারেন। আমি আয়ুর্বেদিক ব্র্যান্ডের কথা যাব না, আমি আয়ুর্বেদিক ব্যাপারে বলতে পারবো না। অনেক আয়ুর্বেদিক টুথপেস্ট বেরিয়ে গেছে এখন, আমি তার কতটা কতটা এফিকেসি বা কতটা কি কার্যকারিতা আমি বলতে পারবো না। কিন্তু যেগুলো আমাদের কাছে, যে সমস্ত মেডিকেল কোম্পানিরা আছে, বা আমরা যেগুলো এক্সপেরিমেন্ট করে দেখেছি মানুষের উপর, যে কার কি এফিকেসি কি না, এগুলো আপনি নির্ভরযোগ্যভাবে ইউজ করতে পারেন, যেটা আমি বললাম। থ্যাংক ইউ। আচ্ছা, এবার আমরা প্রিভেনশন একটু চলে যাব। ব্রাশিং মেথড তো আমরা জানলাম, ক্যারিজ এবং ক্যাভিটি থেকে মুক্তির উপায়গুলো কি কি, আর আমরা নিজেদেরকে এর ম্যানেজমেন্ট কিভাবে করব? হ্যাঁ, প্রিভেনশনে তো আমি প্রথমেই বলে দিলাম যে ব্রাশিং করা, ওরাল প্রোফাইল্যাক্সিস করা, বা ওরাল প্রোফাইল্যাক্সিস সাথে সাথে আমার কি কি আমার মুখের যত্ন নিতে গেলে আমাকে মাউথ ওয়াশ ইউজ করতে হবে, এই সমস্ত ইউজ করতে হবে, এগুলো তো আমি ছোটখাটো টুকটাক একটু বলে দিলাম। এবার আমি যদি মেন কিছু জিনিসে আসি, সেটা হচ্ছে আমার মুখের মধ্যে অনেক সময় আমাদের খাবার আটকায়, দাঁতের মধ্যে ফাঁক হয়ে যায়, দুটো দাঁতের মাঝখানে ফাঁক হয়ে যায়, এটা কিন্তু কম বেশি সবারই হয়।
কখনো অল্প বয়সী সম্ভাবনা কম, একটু বয়সকালে সম্ভাবনা বেড়ে যায়। সেক্ষেত্রে আমরা একটা ওয়ার্ড ইউজ করি যেটা হয়তো সাধারণ মানুষের কাছে খুব একটা বোধগম্য নয়, তবে বোধগম্য হওয়া উচিত, কারণ আজকালকার দিনে মানুষের একটা জেনারেল সমস্যা, এবং তার একটা এক্সাম্পল আপনাদের দেব। সেটা হচ্ছে ডেন্টাল ফ্লস। ওয়ার্ডটা মাথায় রাখবেন, ডেন্টাল ফ্লস, FLOSS। মার্কেটে প্রচুর নামে পাওয়া যায়, যে কোনো নামে পাওয়া যায়। ইউনিফ্লস, এরকম অনেক নামে পাওয়া যায়, আমি একটা জেনারেল নাম বললাম, তো এরকম অনেক নামে পাওয়া যায়। ফ্লস হচ্ছে কিছুই না, আপনি বাড়িতে আপনার একটা কটনের সুতো নিতে পারেন বা একটা লাইলন সুতো নিতে পারেন, সেই সুতোটাকে আঙুলে একটু জড়াবেন, এই একটা আঙুলে জড়াবেন, আপনার যদি এই দাঁতের মাঝখানে ফাঁক হয়, এই একটা বাইরে একটা ভেতরে করে আপনি দাঁতের মধ্যে হালকা করে ঢোকানোর চেষ্টা করবেন, দেখবেন ঢুকে গেছে অলরেডি। মানে আমি বলতে চাইছি, এই দুটো দাঁতের মাঝে যে গ্যাপটা আছে, এই গ্যাপে কিন্তু আপনার ফ্লসটা ঢুকে যাবে। ধরুন আপনার এই দুটো দাঁতের মাঝে গ্যাপ আছে, এই যে এইখানে, ধরুন আপনার এই জায়গাটা খাবার ঢুকছে, আপনি এই সুতোটা এখান থেকে এদিক দিয়ে এইদিকে একটা হাত রাখবেন, এই ভেতর দিকে একটা হাত রাখবেন, সুতোটা টান দেবেন আস্তে করে, দেখবেন ঢুকে গেছে। বেশি জোর প্রেসার দেওয়ার দরকার নেই, তাতে কিন্তু আপনার গামে ক্ষতি হতে পারে। তাহলে আপনি ঢুকিয়ে নিয়ে হালকা হালকা করে এরকম বাইরে ইনওয়ার্ড আউটওয়ার্ড ইনওয়ার্ড আউটওয়ার্ড করবেন, করে বাইরে বার করে নেবেন, দেখবেন খাবারটা ওই প্রসেস সাথে বেরিয়ে গেল। আমি একটা এক্সাম্পল আমারই ক্লিনিক থেকে নিয়ে এসেছি, আমি পেশেন্টদের এডুকেশনের জন্য এটা রেখে থাকি। সেটা হচ্ছে, এটা বিদেশে খুব প্রচলিত, তাই না বল? প্রচলিত, হ্যাঁ বিদেশে তো প্রচুর প্রচলিত, আজকাল আমাদের ইন্ডিয়াতেও প্রচুর মানুষ এখন ফ্লস ইউজ করে। ক্লজ এবং ইউজ এটা, করছে। হ্যাঁ, এবং এটা সব থেকে বড় কথা, এরকম একটা প্যাকেটে পাওয়া যায়, এটা আপনি পকেটে করে নিয়ে ট্রেনে বাসে যেখানে খুশি ঘুরতে পারেন, কোনো রকম ব্যাপার নেই। আপনার যদি সুতো করে অসুবিধা হয়, আপনি কিন্তু এইভাবে পেতে পারেন। এটা কিন্তু একটা ইউনিফ্লস হচ্ছে, ICPA কোম্পানি ইউনিফ্লস নামে পাওয়া যায়। তো এটা এখানে দেখুন লেখা আছে ডেন্টাল ফ্লস পিক। আমি বুঝতে পারছি না কতটা বোঝা যাচ্ছে, কিন্তু এখানে লেখা আছে ডেন্টাল ফ্লস ক্লিয়ার পিক। ক্লিয়ার। হ্যাঁ হ্যাঁ। তো এটা কিন্তু একটা টুথ ফ্লস। কি আছে এর মধ্যে? কিছু নেই, একটা প্লাস্টিকের চিরুনির মতো হ্যান্ডেল, আর দেখুন মাঝখানে একটা সুতো। এটা একটা সুতো, এটা একটা কিছু নয়, এটা একটা কটনের একটা সুতো। এই সুতোটা দিয়ে খাবার পরিষ্কার করার জন্য, কিছুই না। এটা প্রসেসটা খুবই সোজা, আমি নিয়ে এসেছি দেখাবার জন্যই। এটা এইভাবে দাঁত, যে দুটো দাঁতের মাঝখানে আপনার যদি বাইরের দিকে হয়, এইভাবে দাঁতের মাঝখানে ঢুকিয়ে নেবেন, নিজে নিজেই করা যাবে, আপনি আয়নার মধ্যে দাঁত দেখেও করতে পারেন। আপনার যদি এই দাঁত দুটোর মাঝে আপনার যদি কোনো সমস্যা হয়, আপনি এইভাবে ঢুকিয়ে নেবেন দাঁতের মাঝে, ঢুকিয়ে নিয়ে আপ ডাউন এভাবে আপও আপনি ইনওয়ার্ড আউটওয়ার্ড করে আপনি বার করে নিলেন। সেম যদি আপনার নিচের দাঁতে হয়, এরকম ভাবে ঢুকিয়ে নেবেন, ঢুকিয়ে ইনওয়ার্ড আপওয়ার্ড করে এরকম ভাবে বার করে নেবেন। কখনোই এই দিক দিয়ে খোঁচাবেন না। এটা হ্যান্ডেল দেখতে সুন্দর করার জন্য, আপনার মনে হবে বাহ এই দিকটা খুব ছুচালো আছে, এটা দিয়ে একটু খুঁচিয়ে বার করে দিই, আপনার গামে ইনজুরি হবেই, গামে ইনজুরি দেখো হতে বাধ্য। অনেকের হ্যাঁ দেখবি আমি আমাদের আসছি। বাড়িতে যারা থাকে, হ্যাঁ হ্যাঁ ওটাই আমি আমি বলতে আসছি যাচ্ছি। সেই কথায়, আমি সেই টুথপিক, কথায় আসছি। সেফটি হ্যাঁ পিন আমি সেই পর্যন্ত কথায় দাঁতে আসছি। দেওয়া। হ্যাঁ আমি সেই কথায় আসছি, এই আমি হাতে নিয়ে বসে আছি। সেটা হচ্ছে টুথপিক। বিয়ে বাড়ি, অন্নপ্রাশন বাড়ি, ভোজন বাড়ি, যে কোনো বাড়ি, সব বাড়িতেই কিন্তু খাবারের শেষে একটা পান, তার পেছনে একটা এটা গুঁজে দিয়ে দেয়, কি দাঁত পরিষ্কার করার জন্য। অ্যাজ এ ডেন্টিস্ট আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো যে এই জিনিসটা ইউজ না করতে, এটাকে সঙ্গে সঙ্গে ফেলে দিতে। আপনি পানটা খেতে পারেন, কিন্তু এইটা ফেলে দেবেন। আপনি খাসির মাংস খেয়েছেন, দাঁতের ফাঁকে খাসির মাংস আটকে গেছে, এটা দিয়ে খুব খোঁচাচ্ছেন খাসির মাংস, কিন্তু এইটা ইউজ করবেন না। তার জন্য ফ্লস আছে, তার জন্য প্রক্সা ব্রাশ আছে। প্রক্সা ব্রাশ হচ্ছে ব্র্যান্ড নেম, তাকে ইন্টারডেন্টাল ব্রাশ বলে। এরকম বেঁকানো, আমার কাছে অ্যাভেলেবেল নেই স্যাম্পল, আমি দেখাতে পারছি না। এরকমই একটা ব্রাশ, যার মুখের মধ্যে হালকা ছোট 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 ব্রিসেল আছে, আমি মোবাইলে দেখাতে পারি। তো সেই ব্রাশ আপনি ইউজ করতে পারেন দুটো দাঁতের মাঝখানে ঢুকিয়ে। একটা কোশ্চেন এসছে, ম্যাক্সিলাতে দুটো প্রিমোলার টিথ গ্যাপ হয়ে গেছে, মেনলি মিট খেলে হিউজ পেন আর ব্যথা থাকছে, ডাক্তার কনসাল্ট করেছে, আপাতত কোনো রেজাল্ট পাচ্ছি না, এর কোনো সলিউশন কি আছে? আচ্ছা, হ্যাঁ আমি এটা নিয়ে এখন কথা বলছি, আলোচনাটা এটা নিয়ে হচ্ছে। যেটা হচ্ছে যে ম্যাক্সিলারেতে তোমার যে দুটো প্রিমোলারের মাঝে গ্যাপ হয়ে গেছে, এটা খুব কমন, এটা কোনো আনকমন কিছু না। যদি তোমার ক্যারিস না থাকে, আমি তো জানি না, দেখিনি তোমার মুখের কন্ডিশন, যদি কোনো রকম ক্যারিস না থাকে, যদি তোমার গ্যাপ হয়ে যায়, সেটাকে পকেট বলে, পকেট, পেরিডন্টাল পকেট। আপনার হাড়ের ক্ষয় হচ্ছে, হাড় ভগবান তৈরি করে। দুটো দাঁত যখন আপনি জন্মেছিলেন তখন কিন্তু পকেট ছিল না, বয়সের সাথে সাথে সেই হাড়টা ক্ষয়ে যায়, তো সেক্ষেত্রে একটা পকেট ফর্মেশন হয়, দুটো দাঁতের মাঝখানে একটা ব্ল্যাক হোল তৈরি হয়, সেটাকে পকেট বলে। সেইখানে কিন্তু আপনি যাই খাবেন,
একটা ছিবড়ে যে লিখেছেন আপনি মাংস খেতে গেলে আটকে যাচ্ছে, স্বাভাবিক আটকাবে। সেক্ষেত্রে আপনার উপায় কি? উপায় প্রথম হচ্ছে পেন হবে, পেন তো হবে স্বাভাবিক। আপনার যদি ক্যারিজ থেকে থাকে তাহলে আপনাকে রুট ক্যানেল করে নিতে হবে, করে আপনাকে ক্রাউনের পদ্ধতিতে যেতে হবে। ক্যাপ ক্যাপ করলে অনেকটা ওটা আটকায়, মানে অনেকটা প্রিভেন্ট হয়, কিছুটা জায়গা ব্লক হয়। 2 নম্বর হচ্ছে যদি আপনি ক্যাপ বা আরসিটির মধ্যে না যান তাহলে আপনাকে রেগুলার বেসিস আপনাকে ফ্লস এবং ইন্টারডেন্টাল ব্রাশ ইউজ করতে হবে। আপনার যে পেনটা হচ্ছে তার মানে আপনার ওখানে লোকালাইজড ইনফেকশন হচ্ছে, আপনার খাবারটা খাচ্ছে সেটা আপনার গামের উপর প্রেসার ক্রিয়েট করছে এবং গামের মধ্যে একটা ইনফেকশন তৈরি করছে। স্বাভাবিকভাবে ব্যাকটেরিয়া আসছে, সেখানে একটা ফার্মেন্ট করছে, একটা অ্যাসিড তৈরি করছে, একটা বাজে শুধু ইনফেকশন নয়, আপনি দেখবেন মুখের মধ্যে একটা বাজে গন্ধ তৈরি হবে, একটা হ্যালিটোসিস তৈরি হবে, ব্যাড ব্রেথ তৈরি হবে। তো সেটা একটা ইনফেকশন তৈরি করছে, তার জন্য আপনার পেন হচ্ছে। পেন আপনার ইনফেকশন হচ্ছে বলেই পেন হচ্ছে, লোকালাইজড ইনফেকশন, শুধু ওইটুকু জায়গাতেই দেখবেন মাড়িটা ফুলে আছে একটু হালকা, এরকম মনে হবে। কিছু ঘরোয়া টেকনিক, দিনে 5-6 বার গরম নুন জলে কুলি করুন, বারবার করে গরম নুন জলে কুলি বারবার করে খাবার পরে পরে, খুব ভালো। খুব যদি অসুবিধা হয় ডাক্তারের কাছে পরামর্শ নিন, অ্যান্টিবায়োটিক্স নিতে পারেন। অ্যান্টিবায়োটিক্স খেলে আপনার যে ইমিডিয়েট যে অ্যাকিউট সমস্যাটা সেটা মিটে যাবে। অ্যাকিউট সমস্যাটা মেটার পর আপনি ট্রিটমেন্ট প্ল্যানে আসবেন। সেখানে আপনার যদি প্রচুর গ্যাপ থাকে, অনেক বেশি গ্যাপ থাকে, আপনি ক্রাউন করে নিতে পারেন দুটো দাঁতের মধ্যে। আর যদি ক্যারিয়াস কোনো রকম না থাকে, হালকা গ্যাপ থাকে, তাহলে আপনি কিন্তু কোনো চিকিৎসা নেই। অনেকে বলেন যে দাঁতের মাঝখানটা একটু ফিলিং করে ডাক্তারবাবু ভরাট করে দিন না। দাঁতের মাঝখানে হাড়ের উপর ফিলিং হয় না, দাঁতের উপর ফিলিং হয়। পুটিং বা ফিলিং সেটা দাঁতের উপর হয়, দুটো দাঁত সরে গেছে, ওটা মনে হয় সরে গেছে, দাঁত সরে যায়নি, আপনার হাড়টা নেমে গেছে। দাঁত দুটো হাড়ের সাথে জয়েন্ট থাকে, আপনার হাড়টা যখনই নেমে যাবে, বয়সের সাথে সাথে ক্ষয়ে যাবে, আপনার দাঁতের মাঝে একটা ট্রায়াঙ্গেল তৈরি হবে, সেটাকে পেরিওডন্টাল পকেট বলে। আর সেই পকেট হলেই আপনার সেখানে খাবার ঢুকবে। আমাদের কাছে কিছু পেরিওডন্টাল প্রোব থাকে, প্রোব, যেটা দিয়ে আমরা ডায়াগনোসিস করি। সেই প্রোবটা যদি আমরা এই দিক দিয়ে ঢোকাই, আপনার এই দিক দিয়ে প্রোবটা বেরিয়ে যাবে ভেতর দিক দিয়ে, মানে এখন একটা হোল তৈরি হয়ে গেছে, মানে থ্রু অ্যান্ড থ্রু হয়ে গেছে, এদিক দিয়ে ঢোকালে ওদিক দিয়ে বেরিয়ে যাবে, তো সেখানে আপনার খাবার আটকাবেই। সেখানে কিন্তু ফিলিং হয় না, সেখানে আপনার অনেক রকম ট্রিটমেন্ট মডালিটিস আছে। আপাতত যেটা আপনার করতে হবে, গরম নুন জলে কুলি করুন বারবার করে। আপনি ফ্লস ইউজ করুন, মার্কেট থেকে এরকম টাইপের জিনিস কিনে নেবেন ফ্লস, এটা যেহেতু ফাঁক হয়ে গেছে আপনার ওখানে ইজিলি ঢুকে যাবে। ফ্লস ইউজ করুন। আপনি ইন্টারডেন্টাল ব্রাশ বা প্রক্সা ব্রাশ ইউজ করতে পারেন, এটাও আপনার দাঁতের জন্য ভালো। আমি একটা স্যাম্পল আপনাকে দেখাচ্ছি। আর আপনি বারবার গরম নুন জলে কুলি করুন। আর আপনি ক্লোরহেক্সিডিন মাউথ ওয়াশ ইউজ করুন, বিভিন্ন নামে পাওয়া যায়, হেক্সিডিন, ক্লোহেক্স, ক্লোহেক্স এডিএস, রেক্সিডিন, অনেক নামে, মানে যে কোম্পানি যেগুলো আমার মনে আছে এই মুহূর্তে সেইগুলি আমি, মানে যেগুলো আমরা জেনারেলাইজড প্রেসক্রাইব করি আমি সেইগুলো বললাম। তো এরকম টাইপের মাউথ ওয়াশ ইউজ করুন, আপনি অনেকটা উপকার পাবেন। 3টে জিনিস, এক হচ্ছে গরম নুন জলে কুলকুচি, এক হচ্ছে ডেন্টাল ফ্লস অথবা প্রক্সা ব্রাশ বা ইন্টারডেন্টাল ব্রাশ, 3 নম্বর হচ্ছে ক্লোরহেক্সিডিন মাউথ ওয়াশ, সেটা অনেক নামে পাওয়া যায়, হেক্সিডিন আছে, রেক্সিডিন আছে, ক্লোহেক্স আছে, ক্লোহেক্স এডিএস, ক্লোহেক্স প্লাস, অনেক রকমের নামে আছে। আপনি 3টে ইউজ করুন। আর যদি খুব সমস্যা হয়, খুব পেন হয়, আপনি একটা অ্যান্টিবায়োটিক কোর্স করুন, নিজে থেকে করবেন না, কোনো ডেন্টিস্টকে দেখান, তার কাছ থেকে পরামর্শ নিয়ে একটা লোকালাইজড ইনফেকশনের জন্য অ্যান্টিবায়োটিক কোর্স করুন। আশা করছি আপনার যে সমস্যাটা এখন হচ্ছে সেই সমস্যাটা মিটে যাবে, কিন্তু পার্মানেন্ট সলিউশন আপনার হবে না। আমি আবারও বলছি, সেটা করতে গেলে আপনাকে কিন্তু হয় ক্রাউন, নয় ক্যাপ ক্রাউন, বা সেটা যেই কন্ডিশনে আপনার দাঁতের অবস্থা আছে সেটাই যেতে হবে। আপনি কিন্তু যে ইনফেকশনটা হচ্ছে সেটা কিন্তু আপনার কমে যাবে। আমি আপনাকে একটা স্যাম্পল দেখাতে পারি প্রক্সা বাসের। সেই ব্রাশটা হচ্ছে এরকম টাইপের দেখতে, এরকম টাইপের দেখতে। আমি একটা স্যাম্পল গুগল থেকে বার করে দেখাচ্ছি, আশা করি দেখাতে পারছি। দেখা যাচ্ছে কিনা আমি জানি না, কতটা কি দেখা না, যাচ্ছে। দেখা যাচ্ছে না রে। দেখা যাচ্ছে না, এখান থেকে দেখা যাচ্ছে না, সাদা হয়ে যাচ্ছে। হুম। দেখা যাচ্ছে না, না কোনো, এইভাবে ঘোরালে দেখা যাচ্ছে, তবু দেখা যাচ্ছে, ঠিক আছে। আপনি যে কোনো প্রক্সা ব্রাশ, PROXA প্রক্সা ব্রাশ, প্রক্সা ব্রাশ লিখলেই পেয়ে যাবেন গুগলে। তো সেরকম টাইপের ব্রাশ আপনি ইউজ করতে পারেন, যেটা আপনার জন্য উপকারী হবে। তবে এই সমস্ত জিনিস ইউজ করবেন না, এগুলো কিন্তু আপনার মাড়িকে, মানে গামকে আরো ইনজুরি করবে। এই টুথপিক বা উডেন পিক, এগুলো কিন্তু ইউজ করবেন না, এগুলো কিন্তু মাড়িকে আপনি কন্ট্রোল করতে পারবেন না, এর প্রেসারটা একটু বেশি জোর ঢুকে গেলেই কিন্তু মাড়ির পক্ষে খুব ক্ষতিকর এই জিনিসটা। এই উডেন পিক কিন্তু ইউজ করবেন না।
উডেন পিক ইউজ করাটা কিন্তু মানে ঠিকঠাক নয়, দাঁতের জন্য ক্ষতিই করে। আমরা হয়তো অনেকেই করে থাকি, কিন্তু দাঁতের জন্য এটা কিন্তু ক্ষতিই করে। তো প্রিভেন্টের মধ্যে জেনারেলি এই সমস্ত জিনিসগুলি আছে। এছাড়া কিছু প্রিভেন্টের মধ্যে আছে ফ্লুরাইড প্রিভেন্টেশন আছে, যেটা আমরা অনেক জায়গাতেই এখন ফ্লুরাইডের মধ্যে সিস্টেমিক টপিক্যাল দুরকম ভাবে আছে। ফ্লুরাইড ক্যারিজের জন্য অ্যাকচুয়ালি ফ্লুরাইড তো অ্যান্টি ক্যারিওজেনিক, মানে ফ্লুরাইড ক্যারিজকে আটকায়। ফ্লুরাইড প্লাক অ্যাকুমুলেট হতে দেয় না, ব্যাকটেরিয়াকে ফার্মেন্ট করতে দেয় না, ফ্লুরাইড বায়োফিল্মকে দাঁতের সাথে অ্যাডহেয়ার করতে দেয় না, তারপর ব্যাকটেরিয়ার যে মেটাবলিজম সেটাকে আটকে দেয়, মানে মোদ্দা কথাও ব্যাকটেরিয়াটাকে ধ্বংস করার চেষ্টা করে বিভিন্ন রকম ভাবে। তো সেক্ষেত্রে ফ্লুরাইড আমাদের কেরিজের জন্য খুব উপকারী। তবে খুব বেশি ফ্লুরাইড ইউজ করলে আবার ফ্লুরোসিস হতে পারে, সেটা একটা অন্য রোগ হয়ে গেল আবার। তো সেক্ষেত্রে ফ্লুরাইডের কিছু ফুড সোর্স আছে যেগুলো থেকে আমরা ফ্লুরাইড মানে ইনটেক করতে পারি, মানে ন্যাচারাল ফুড সোর্স। যেমন আমরা রক সল্ট থেকে পেতে পারি, আমরা স্যালমন ফিশ থেকে পেতে পারি, আমরা ব্যানানা থেকে পেতে পারি, আমরা পটেটো থেকে পেতে পারি। এগুলো কিন্তু ফ্লুরাইডের গুড সোর্স, মানে আমাদের ঘরোয়া যেগুলো আমরা পেতে পারি। আচ্ছা, এছাড়া কিভাবে হয়, ফ্লুরাইড ভার্নিশ আছে, ফ্লুরাইড জেল আছে, ফ্লুরাইড ট্যাবলেট পাওয়া যায়, ফ্লুরাইড চুইংগাম পাওয়া যায়। সেগুলো আমরা কিন্তু ফ্লুরাইডের একটা সোর্স, মানে যেগুলো দিয়ে আমরা ফ্লুরাইড মুখের মধ্যে নিতে পারি। এছাড়া কি আছে, কিছু সিস্টেমিক আছে। সিস্টেমিক মানে যেগুলোকে বলা হয় সল্ট ফ্লুরিডেশন, মানে নুনের মধ্যেই ফ্লুরাইড দেওয়া আছে, আপনি খাচ্ছেন নুনটা, নুনের মধ্যে কিন্তু ফ্লুরাইড মেশানো আছে। মিল্ক ফ্লুরিডেশন বাচ্চাদের বেশিরভাগ করে এগুলো। এগুলো বাচ্চাদের মানে যাতে ক্যারিস না হয়, অনেক জায়গাতে কিন্তু এগুলো সিস্টেমিক ওয়াইজ হয়। দুধের মধ্যে ফ্লুরাইড আছে। ওয়াটার ফ্লুরিডেশন, জলের মধ্যে ফ্লুরাইড মেশানো থাকে, আপনি জলটা খাচ্ছেন সেটা কিন্তু ফ্লুরাইড মেশানো আছে। এর মধ্যে সোডিয়াম ফ্লুরাইড, স্ট্যানাস ফ্লুরাইড, কিছু কেমিক্যাল কম্পাউন্ড দিয়ে থাকে। তো সেগুলো মেশানো থাকে, যেটা কিন্তু আমার দাঁতের কিন্তু ক্যারিজ হওয়ার প্রবণতাটা অনেকটাই কমিয়ে দিচ্ছে। টপিক্যাল কিছু পাবে, ডেন্টিফ্রিজ কিছু ফ্লুরাইড, এতক্ষণ আমি যে বলছিলাম ফ্লুরাইড টুথপেস্ট, হ্যাঁ, সেন্সোডাইন রিপেয়ার রিলিফ খুব নামে চলে। হ্যাঁ, এইরকম টাইপের কিছু টুথপেস্ট আছে, টুথপেস্টের গায়ে দেখবে লেখা আছে, লেখা থাকে ফ্লুরিডেটেড টুথপেস্ট অর নন ফ্লুরিডেটেড টুথপেস্ট। ভালো করে কম্পোজিশনটা পড়লেই ওখানে কিন্তু লেখা থাকে। তো সেরকম কিছু টুথপেস্ট তার সাথে ফ্লুরাইড দেওয়া থাকে, এবং সেটা ডাক্তারের পরামর্শ ছাড়া ছাড়া উচিত নয় নেওয়া। ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করে ইউজ করবেন যে কতদিন আমি ইউজ করতে পারি বা কিভাবে ইউজ করব। তো এগুলো মোটামুটি প্রিভেনশনের মধ্যে, ওভারঅল যদি জেনারেল হেলথের জন্য বলি, এটা কিন্তু মেন প্রিভেনশন। আপনাকে মোদ্দা কথা বেসিকটা হচ্ছে ওরাল হাইজিনটা গুড রাখতে হবে। ওরাল হাইজিন যদি গুড থাকে, তাহলে ওরাল হাইজিন আর ডায়েট, এই দুটো যদি আমি ঠিকঠাক রাখতে পারি, আমার কেরিজ হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে গেল প্রিভেন্টের মধ্যে। তো প্রিভেনশনের মধ্যে আর বিশেষ কিছু নেই। এবার একাডেমিক দিক অনেক কিছু আছে, সেগুলো পাবলিক যে অ্যাওয়ারনেসের ক্ষেত্রে খুব একটা কাজে লাগবে না, কিন্তু যেটা জেনারেল পাবলিক হেলথের জন্য লাগে সেটাকেও আমি বলতে পেরেছি, আশা করি বোঝাতে পেরেছি যে কোনটা করব না আর কোনটা করব, বা করলে একদম কিভাবে একদম করব, এটা আশা করি বোঝাতে পেরেছি। খুব সুন্দরভাবে আমরা বুঝতে পেরেছি। আর যারা ছিলেন তারাও হয়তো আরো ভালো করে বুঝতে পেরেছেন, পরে যারা দেখবেন তারাও আশা করি খুব ভালো করে বুঝবেন। একদম সাধারণ ভাষায় অ্যাওয়ারনেস দেওয়ার চেষ্টা করেছে। অয়নকে অনেক ধন্যবাদ। আচ্ছা, এবার আমরা একদম শেষে চলে এসেছি। তো যাদের যাবতীয় কোয়েশ্চেন্স ছিল মোটামুটি করেছেন, আগামী দিনেও যদি কোনো কোয়েরিজ থাকে তো কমেন্ট সেকশনে করবেন, তো অয়ন উত্তর দিয়ে দেবে। তো আহ সেশনটার জন্য যেটা মেন উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে অ্যাওয়ারনেস। তো আমি বলবো যে অ্যাজ আ ডেন্টিস্ট আমাদের সবাইকে, সাধারণ মানুষকে অ্যাজ এ ডেন্টিস্ট কি সাজেশন দিই? সেটা দেওয়ার আগে আমি একটা টপিক স্কিপ করে গেছি, যেটা আমার টপিক হুম। ছিল ক্যারিজের উপর প্রিভেনশন, ক্যারিজের ইটিওলজি মানে কজ, প্রিভেনশন অ্যান্ড ম্যানেজমেন্ট। তো আমি ম্যানেজমেন্টটা স্কিপ করে গেছি। তো ছোট্ট করে বলে দিই, সময় অনেকটা হয়ে গেছে, 1.5 hour হয়ে গেছে। তো আমি ছোট করে একটা ম্যানেজমেন্টটা বলে দিই, যে আপনার দাঁতে যদি ছোট করে প্রথম প্রাথমিকভাবে যদি আপনার ক্যারিজ দেখা যায়, তাহলে কিছু কিছু কেমিক্যাল ইউজ আছে, সেগুলো নিজেরা ইউজ করতে হতে অনেকটা অসুবিধা হয়। যেমন কেমিকো মেকানিক্যাল বলা হয় সেগুলোকে, ক্যারিডেক্স, ক্যারিসলভ, সেগুলো জেলের মতো জিনিস, যেটা আপনার দাঁতের হালকা কেরিস যেটা আছে সেই পার্টটাকে ডিজলভ করে ওটাকে উঠিয়ে দেয়। আচ্ছা, এছাড়া কিছু এখন মানে মেডিকেল টার্ম, ART, অ্যাট্রোমাটিক রেস্টোরেটিভ ট্রিটমেন্ট। হ্যাঁ, মানে দাঁতের উপর কেরিস আছে, ওটাকে ছোট করে আমরা ড্রিল দিয়ে কখনো তুলে দিই, কখনো সেটা লেজার দিয়েও হতে পারে। ওটাকে তুলে তার উপর আমরা বিভিন্ন রকমের রেস্টোরেটিভ ট্রিটমেন্ট করি। আচ্ছা, দাঁতের মধ্যে ধরুন আপনার প্রচুর পরিমাণে
উঁচু নিচু গর্ত আছে, সেটাকে আমরা বলি পিট অ্যান্ড ফিসার সিল্যান্ট। এই নামগুলো বলে রাখছি কেন, এই নামগুলো পাবলিকের কাছে যদি পৌঁছাতে পারে, তো ডাক্তারবাবুরা যখন বলবে আপনার কাছে বোধগম্য হবে যে হ্যাঁ আমাকে কিন্তু এই কথাগুলো আমি শুনেছি কোথাও। তো পিট অ্যান্ড ফিসার সিলেন্ট এরকম কিছু জিনিস আছে, যেগুলো গ্লাস আয়নোমার সিমেন্ট হয়, জিআইসি, এরকম টাইপের কিছু জিনিস যেগুলো ফিলিং মেটেরিয়াল হিসেবে ইউজ হয়, সেগুলো দিয়ে আমরা কিন্তু ফিল করতে পারি। এছাড়াও কিছু ট্রিটমেন্ট মডালিটিস আছে, যেমন হচ্ছে ওজোন থেরাপি। ওজোন একটা হাইলি অক্সিডেটিভ, মানে মানে দাঁত মানে ওজন কি করে, ব্যাকটেরিয়াল যে সেল আছে, ব্যাকটেরিয়ার যে সিস্টিন মিথিওনিন যে সমস্ত ব্যাকটেরিয়াল কম্পোনেন্ট আছে এগুলোকে ধ্বংস করে দেয়। ফ্রি রেডিকেল ওজন মানে O3, O3টা ডিকম্পোজ হয়ে ও মাইনাস একটা ফ্রি রেডিক্যাল তৈরি করে ওজনেরই, অক্সিজেনের। তো সেটা কিন্তু খুব হাইলি 30-40 সেকেন্ড দাঁতের উপর যদি ফোর্স করতে পারি আমরা, একটা স্টেরাইল কাপ দিয়ে এরকম করে ওজনটাকে দাঁতের উপর মানে দিতে হয় রে টাইপের। তো সেটা যদি দিতে পারি তাহলে দাঁতের কিন্তু যে অংশটা কেরিজ আছে সেটা কিন্তু ব্যাকটেরিয়াটা ধ্বংস হয়ে যায়। তো সেগুলো সচরাচর আমাদের ক্লিনিকে আমরা ইউজ করি না। এয়ার অ্যাব্রেশন আছে, অ্যালুমিনিয়াম অক্সাইডের পার্টিকেল আমরা ফাইন স্টিম করে আমরা খুব স্পিডে দাঁতের উপর ফেলি, যাতে দাঁতের মধ্যে দাঁতের সেই অংশটা, যে অংশটা ক্যারিজ হয়েছে সেই অংশটা উঠে যায়। আমরা জেনারেলাইজ যেটা করি সেটা আমরা ড্রিল মেশিনের সাহায্যে, বারের সাহায্যে, হ্যান্ড পিসের সাহায্যে করি। কখনো কখনো এক্সকাভেট করি। আপনার যদি মেন হচ্ছে এক্সকাভেট, শুধু ড্রিল করলে হয় না। এক্সকাভেট মানে এক্সকাভেটরের জন্য স্পুন এক্সকাভেটর বলে একটা ইনস্ট্রুমেন্ট পাওয়া যায়। সেই ইনস্ট্রুমেন্টের সাহায্যে যে অংশটায় ক্যারিজ হয়েছে সেই অংশটা আমরা চামচের মতো পুরো চেঁচে নিই, মানে এরকম ভাবে দাঁতের অংশটাকে পরিষ্কার করার চেষ্টা করি। করে আমরা যতক্ষণ পর্যন্ত না অ্যাফেক্টেড ডেন্টিন, দুটো ডেন্টিন হয়, ইনফেক্টেড ডেন্টিন, অ্যাফেক্টেড ডেন্টিন। ইনফেক্টেড পার্টটাকে তুলে দিতে হবে, যার মধ্যে পুরো ব্যাকটেরিয়া সেল সব আছে, সেটাকে তুলে ফেলে দিতে হবে। তো অ্যাফেক্টেড ডেন্টিন একটা হালকা ব্রাউনিশ পার্ট দাঁতের মধ্যে আসবে, সেই পার্টটা আসবে, তারপর আমরা সেটাকে ফিলিং করি। সেটা ফিলিং করার জন্য বিভিন্ন রকম মেটেরিয়াল ইউজ আছে। টেম্পোরারি ফিলিং মেটেরিয়াল আমরা ইউজ করতেই পারি, কিন্তু সেটা টেম্পোরারি ইউজের জন্য। পার্মানেন্ট ফিলিং মেটেরিয়াল জেনারেলাইজড ভাবে টুথ কালার, আগে অ্যামালগাম খুব ইউজ হতো, চাঁদি কালার, মানে অনেকে বলতো আমরা দাঁতে জানি সিলভার কালারের ফিলিং করা আছে, সিলভার ফিলিং। তো সেগুলো খুব ইউজ হতো আগে, এখনো হয় কিছু কিছু জায়গায়। তবে অনেকে মার্কারি হাইজিনের জন্য, ওর মধ্যে মার্কারি থাকে, মার্কারি এক টক্সিসিটির জন্য অনেকে এখন ইউজ করেন না। টুথ কালার, এবং ওটা দেখতে দাঁতের কালারের মতো নয়, ওটা একদম মানে সিলভার কালার, পুরো চকচক চকচক করবে সিলভারের মতো। তো দাঁতের কালারের যেটা পাওয়া যায় মেনলি জেনারেলি ইউজ হয় সেটা হচ্ছে জিআইসি, গ্লাস আয়নোমার সিমেন্ট অ্যান্ড কম্পোজিট মেটেরিয়াল। এই দুটো আমরা জেনারেলাইজড ভাবে সকল ডেন্টাল ক্লিনিকই অ্যাভেলেবেল, যে কোনো ডেন্টাল ক্লিনিকই পাবেন। এই দুটো দিয়ে কিন্তু আমরা ফিলিং করে থাকি। এবার বিভিন্ন রকমের জিআইসি আছে, বিভিন্ন কোম্পানি আছে, জিআইসিরও বিভিন্ন রকম ভাগ আছে, কিরকম জিআইসি, ফ্লোয়েবেল আছে, হ্যাঁ, আবার কম্পোজিটেরও ভাগ আছে, ফ্লোয়েবেল কম্পোজিট, এগুলো দিয়ে আমরা ফিলিং করি। ম্যানেজমেন্টের মধ্যে এই পার্টটা গেল। এবার আরেকটা পার্টে আসি, যেটা লাস্ট পার্ট। সেটা হচ্ছে আপনার ধরুন ফিলিং করার জায়গায় দাঁতটা নেই, তখন কি করবেন? তখন অবশ্যই বলবো, আপনি যদি একটু সময় নেন, আপনি যদি সময় দিয়ে যদি দাঁতটাকে বাঁচাতে চান, আর্থিকভাবে আপনি যদি খুব নিম্ন মধ্যবিত্ত, মানে খুব যদি আর্থিকভাবে আপনি সামর্থ্য না হন, তাহলে আপনি দাঁতটা বাঁচাবার জন্য মডার্ন ট্রিটমেন্ট এবং সব থেকে সেফেস্ট ট্রিটমেন্ট এবং সব থেকে কনজারভেটিভ ট্রিটমেন্ট, সেটা হচ্ছে রুট ক্যানেল ট্রিটমেন্ট, যেটাতে আমি স্পেশালাইজেশন করেছি। এবং আমি সবাইকে বলি যে এটা করুন, দাঁতে আপনার ভালো থাকবে। নিজের দাঁতের মতো নকল দাঁত কোনোদিনই আরাম পাবেন না। নিজের দাঁতের মতো জিনিস হয় না, অরিজিনাল অরিজিনালের মতোই হয়, নকল নকলের মতোই হয়। তো আপনি নিজের দাঁত বাঁচাতে চান, যদি আপনার নার্ভ, আপনার দাঁতের ভেতর যে নার্ভ আছে সেটা যদি অ্যাফেক্টেড হয়ে থাকে, আপনার দাঁতের নিচের গোড়ায় যদি মাড়ি ফুলে যায়, আপনার দাঁতে যদি পেরিঅ্যাপিক্যাল অ্যাবসেস হয়, বুঝতে পারছেন আপনার মাড়ি দাঁতে যন্ত্রণা হচ্ছে, দাঁতের শুলে, সবার এখন একটা সাধারণ দাঁতে যে পোকা হয়েছে, সেই পোকাটা যদি বা ক্যাভিটিটা যদি একদম নার্ভ এন্ডিং পর্যন্ত চলে যায়, তাহলে কিন্তু এটা একটা খুব কমন, রাত্রিবেলা শুলে ডাক্তারবাবু আমার যন্ত্রণা কিন্তু বাড়ছে, দিনের বেলা কিন্তু অতটা যন্ত্রণা হচ্ছে না। এটা খুব সাধারণ একটা কোশ্চেন, তার অ্যান্সারটা একটাই, একদমই তাই। রাত্রিবেলা শুলে আপনার দাঁতে যন্ত্রণা বাড়বে। কেন বাড়বে? রাত্রিবেলা আপনি যখন শুচ্ছেন তখন নার্ভের উপর ইন্ট্রাপালপাল প্রেসারটা বেড়ে যাচ্ছে। দাঁতের কোর অংশ, যেটা দাঁতের মেন দেখালাম, এই যে দাঁতের কোর, যেটা এই যে রেডিস পার্টটা, এটা পাল্প, এটা দাঁতের মেন, এটার জন্য দাঁত বেঁচে আছে, এটাই দাঁতের জীবন। আমাদের যেমন হার্ট, দাঁতের তেমনি পাল্প, এইটার জন্য দাঁতটা আপনার বেঁচে আছে। সেই পাল্পের উপর প্রেসারটা বেড়ে যাচ্ছে, আপনি শুয়ে পড়ছেন, আপনার দাঁতের কিন্তু পাল্পের উপর প্রেসারটা বেড়ে যাচ্ছে, যাই বেড়ে যাচ্ছে প্রেসার, আপনার যন্ত্রণা বেড়ে যাচ্ছে। তো
এটা দুটো পদ্ধতি হয়। একটা হচ্ছে ইরিভার্সিবল পালপাইটিস। ইরিভার্সিবল পালপাইটিস মানে হচ্ছে আপনার কিন্তু যে পালপাইটিস, পালপাইটিস মানে পাল্পের প্রদাহ, সেটা কিন্তু ইরিভার্সিবল, আর ফিরে আসবে না। আর একটা হয় রিভার্সিবল, একটু ঠান্ডা খাচ্ছেন, কনকন করছে, আবার যেই ঠান্ডাটা সরে যাচ্ছে ঠিক হয়ে যাচ্ছে। তো আমরা জেনারেলি ইরিভার্সিবল পালপাইটিস যেটাতে কিন্তু আপনার দাঁত ঠান্ডা গরম সবকিছুতেই কনকন করছে, আপনার ব্যথা কন্টিনিউয়াস হয়েই যাচ্ছে, স্পন্টেনিয়াস পেন হচ্ছে, সবসময় কনকন কনকন করেই যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমরা রুট ক্যানেল ট্রিটমেন্টের পরামর্শ দিয়ে থাকি। রুট ক্যানেল ট্রিটমেন্ট করুন, সেফেস্ট ট্রিটমেন্ট, এটা কনজারভেটিভ ট্রিটমেন্ট, এবং আপনি যদি ঠিকঠাকভাবে ভালো ডাক্তারবাবুর কাছে রুট ক্যানেল ট্রিটমেন্ট করাতে পারেন, এটা সম্পূর্ণ পেনলেস ট্রিটমেন্ট। মানুষের মধ্যে ভুল ধারণা আছে প্রচুর যন্ত্রণা হয় জানিস। আমার কাছে অনেক পেশেন্ট আসে যে তাকে নাকি কেউ বলেছে যে রুট ক্যানেল করাস না, আরসিটি করাস না, প্রচুর যন্ত্রণা, বা আরসিটি করাবি আজ, কাল দেখবি দাঁতটা তুলে ফেলতে হবে, 2 দিন পর দাঁতটা নষ্ট হয়ে যাবে। এগুলো মিথ, এগুলো ভ্রান্ত ধারণা, এরকম কিচ্ছু নেই। আপনি দাঁতে যদি বাঁচাতে চান, আপনি সঠিকভাবে সঠিক জায়গা থেকে রুট ক্যানেল ট্রিটমেন্ট করুন, আরসিটি করুন। আরসিটি সেফেস্ট ট্রিটমেন্ট, কনজারভেটিভ ট্রিটমেন্ট, কোনো রকম ক্ষতি হয় না। আপনাকে অ্যানাস্থেটাইজ করেই আরসিটি করা হবে, দাঁতের মধ্যে ইঞ্জেকশন, মাড়ির মধ্যে ইঞ্জেকশন দিয়ে আপনাকে অবশ করেই করা হবে, সম্পূর্ণরূপে পেনলেস। এবং আপনি সেই দাঁতটা দিয়ে আপনি যেমন নর্মালভাবে চিবিয়ে খেতেন সেরকমভাবেই চিবিয়ে খেতে পারবেন। আপনি ক্রাউন করে নেবেন আরসিটির পর, আপনি একদম নর্মাল, যেমন নর্মাল আপনার দাঁত ছিল আপনি সেভাবেই চিবিয়ে খেতে পারবেন। তো ওভারঅল ম্যানেজমেন্টের মধ্যে এটাই আছে। কিছু মডার্ন, একদম মডার্ন আছে কিছু লেজার, লেজার খুব কস্টলি, সবার পক্ষে তো অ্যাভেলেবেল নয় অ্যাফোর্ড করা। সেই আর্গন লেজার, কার্বন লেজার, কিছু কার্বন ডাইঅক্সাইড লেজার, এরকম কিছু লেজার আছে যেগুলো দিয়েও ক্যারিজ রিমুভ করা যায়। সেগুলো জেনারেলাইজ ভাবে খুব বিদেশেই জেনারেলি ইউজ হয়, আমাদের ইন্ডিয়াতে খুব প্রচলিত খুবই কম। তবে লেজার কিন্তু আজকাল, মানে লেজার এমন একটা জিনিস সেটা সমস্ত ট্রিটমেন্ট মডালিটি চলে এসেছে। আপনার স্কিনের এস্থেটিক্সও চলে এসেছে, ট্যান রিমুভালেও এসে গেছে, সবাই এখন জানে যে লেজার দিয়ে ট্যান রিমুভ হয়ে যাচ্ছে। প্লাস দাঁতেও চলে এসেছে লেজার, এখন সবেতেই চলে এসেছে, এটা একদম মডার্ন। তবে আহ, আপনি ডেন্টিস্টের কাছে যদি যান আপনার দাঁত কিন্তু বেঁচে যাবে যদি আপনি ক্যারিজ করেন, কেন ক্যারিজ হচ্ছে 100% প্রিভেন্টেবল ডিজিজ। আর আমরা বলে থাকি প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। তাই আপনি প্রিভেন্ট করুন, দাঁত আপনার বেঁচে যাবে। আপনি নিজে সচেতন হন, আপনার দাঁত আপনাকে সাহায্য করবে আপনার ভবিষ্যতের জীবনটাকে আরো ভালোভাবে উপহার দেওয়ার জন্য। লেজার থেরাপি কোনোভাবে কার্সিনোজেনিক হতে পারে কি? হ্যাঁ, অনেক ক্ষেত্রে কার্সিনোজেনিক হতে পারে, তবে কিছু কিছু সেফেস্ট লেজার আছে, আর্গন লেজার, এবং তার ন্যানোমিটার, তার রেঞ্জটাকে অ্যাডজাস্ট করতে হয় সেই হিসাবে যদি ইউজ করা যায়। কারণ খুব কম, দাঁতের ক্ষেত্রে খুবই কম পরিমাণ রে ইউজ হয়। তো সেক্ষেত্রে যদি ইউজ করা হয় তাহলে কিন্তু সেটা খুব একটা কার্সিনোজেনিক এফেক্ট করে না। প্লাস লেজারের কিছু ভালো জিনিসও আছে, সেটা হচ্ছে যেমন খুব কনজারভেটিভ প্রসেস, কোনো সাউন্ড নেই, কোনো রকম গন্ধ নেই। অনেকে দাঁত কাটার সময় একটা ব্যাড স্মেল হয় আমাদের ড্রিল করার সময়, সেটা পেশেন্টের ক্ষেত্রে কখনো গ্যাগিং হয়, মুখে জল চলে আসে, অসুবিধা হয়, এই সমস্ত জিনিসগুলো হয় না। তো কিছু ভালো জিনিসও আছে, খারাপ জিনিস, ভালো খারাপ নিয়ে আমাদের জীবন কিন্তু। তবে লেজার হচ্ছে একদম মডার্ন ট্রিটমেন্ট, মডার্নিটির মধ্যে পড়ে। তবে সব জায়গায় অ্যাভেলেবেল না, বলবো আমি এখনো, কারণ অনেক জায়গাতে লেজার অ্যাভেলেবেল না। তবে লেজার কিন্তু মডার্ন, কারণ আমরা অনেক সময়তেই আমরা এখন যেমন, আমরা যেমন আগে ছুরি কাঁচি ব্লেড ইউজ করতাম, এখন কিন্তু ওখান থেকে ছুরি কাঁচি ব্লেড ছেড়ে দিয়ে আমরা দেখতে পাবে যে কোনো সার্জারিতেই, মানে বড় বড় সার্জারি যেগুলো হয় হসপিটালে, এখন কিন্তু কটারি ইউজ হয়, ইলেকট্রো কটারি। তাহলে ছুরি কাঁচি ব্লেড আগে ইউজ হতো, সেখান থেকে ইলেকট্রো কটারিতে আমরা শিফট হয়েছি। আবার তার থেকেও মডার্ন জায়গায় কিন্তু লেজার ইউজ হয়, লেজার দিয়ে কেটে দিচ্ছে। হ্যাঁ, প্লাস মুখের মধ্যে তাই আমরা সার্জারি লেজার দিয়েও কাটতে পারি, আমরা কটারি দিয়েও কাটতে পারি, আমরা আবার ব্লেড দিয়েও কাটতে পারি। তো 3টে প্রসেসে আছে, এগুলো স্টেপ বাই স্টেপ মডালিটিস উপর ডিপেন্ড করে যে এটা এটার থেকে একটু মডার্ন, ওটার থেকে ওটা মডার্ন। এবার কিছু ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। লেজার যদি চোখে পড়ে যায় আপনি ব্লাইন্ড হয়ে যাবেন, তাহলে সেটা তো লেজারের বাজে দিক, কারণ ওর রেটা যদি আপনার চোখে লাগে আপনি ব্লাইন্ড হয়ে যাবেন। তো সেক্ষেত্রে আপনার বাজে দিক। কিন্তু আমি যদি ছুরি কাঁচি ইউজ করি তাহলে কিন্তু চোখে পড়ার কোনো ব্যাপার নেই। তো এরকম ভাবে ভালো মন্দ দিয়ে বিচার করে হয়। আপনি যদি ঠিকঠাক ভাবে ট্রেন্ড হন, আপনি যদি লেজার ইউজ করতে জানেন, আপনি যদি পুরো প্রফেশনাল হন তাহলে লেজার ভালো। কিন্তু আপনি আনপ্রফেশনাল হয়ে কখনোই লেজার বলুন বা ইলেকট্রো কটারি বলুন এগুলো ইউজ করতে যাবেন না। যে যেটাতে ট্রেন্ড সে তার সেটা ইউজ করাই বাঞ্ছনীয় আমার মনে হয় ব্যক্তিগতভাবে। বাকি তো সমস্ত রকম ট্রিটমেন্ট মডালিটিস এখন অ্যাভেলেবেল বিভিন্ন জায়গায়।
আমাদের কলকাতা সেন্টারে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কলকাতা এখন খুবই প্রমিসিং জায়গা, এবং সেখানেও খুব ভালোভাবে এরকম চিকিৎসা চলছে, এবং দাঁত নিয়ে সমস্ত রকম ট্রিটমেন্টই চলছে। একটা কথা আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে এই যে ক্যারিস নিয়ে আমি যে কথাটা বললাম, এই ক্যারিসের একটা মেন কারণ, সেটা কিন্তু আমি বলতে স্কিপ করে গেছি, এখন হঠাৎ মনে পড়লো বলে বললাম। সেটা হচ্ছে মেয়েদের ক্ষেত্রে আজকালকার এই এস্থেটিক্স বলতে বলতে মনে পড়লো, আজকাল কিন্তু প্রচুর মেয়ের, আগে কিন্তু এটা আজ থেকে 20 বছর আগে ছিল না, এখন কিন্তু প্রচুর চলছে, এবং প্রচুর মেয়ে ছেলে, শুধু মেয়ে নয়, মেয়ে ছেলে এবং বয়সের কোনো সীমা নেই। আগে এই 10-15 বছরের বাচ্চারা করতো, এখন কিন্তু 40 বছর 35 বছরের ছেলে মেয়েরাও করছে। কি না, আমার দাঁতটা একটু দেখতে সুন্দর হবে, আমি ব্রেসেস লাগাচ্ছি। এটাকে একটা অর্থোডন্টিক ট্রিটমেন্ট বলে। অনেকে দেখবে হাসছে, দাঁতের মধ্যে ক্লিপ লাগানো, ক্লিপ তারের মতো লাগানো আছে, কি না তার দাঁতটাকে ঠিকঠাক ভাবে অ্যালাইনমেন্ট, এটাকে অ্যালাইনার বলে, অ্যালাইনমেন্টটা ঠিকঠাক করছে। তো সেই ক্ষেত্রে কিন্তু ক্যারিস হওয়ার সম্ভাবনা অনেক বেশি। কেন বেশি? কারণ দুটো চিকিৎসা সম্পূর্ণ দুরকম। কেননা আমি বারণ করবো না কাউকে যে অ্যালাইনমেন্ট না করা, এটা একটা আমাদেরই দাঁতেরই একটা স্ট্রিম। আমি যেমন এন্ডোডন্টিক্স নিয়ে পড়াশোনা করেছি, তেমনি অর্থোডন্টিক্স হচ্ছে খুবই প্রমিসিং একটা স্ট্রিম আমাদের দাঁতের। সেখানেও কিন্তু প্রচুর ছেলে মেয়ে পড়াশোনা করছে, এবং এটা একটা মানে এটা এখন শহর গ্রাম কোনো ব্যাপার নেই, সব জায়গাতেই চলছে। যখনই ব্রেসেস লাগাবে, সে কিন্তু ব্রাশ করতে পারবে না ঠিক করে। কি করে করবে? তো তার দিয়ে বাঁধা দাঁতটা, সে আর ব্রাশ করবে কি করে? তোকে কিন্তু সাধারণ মানুষের থেকে অনেক বেশি এক্সট্রা ওরাল হাইজিন বা ওরাল কেয়ার নিতে হবে। ঘন ঘন ব্রাশ, মানে মাউথ ওয়াশ করতে হবে ভালোভাবে, রাতে মাউথ ওয়াশ করে মাউথ ওয়াশ ইউজ করতে হবে, নর্মাল মুখের দিয়ে শুধু জল দিয়ে ধুলে হবে না। হ্যাঁ, প্লাস মুখের মধ্যে কিছু রকম যাতে ব্যাড ব্রেথ না হয় সেরকম কিছু এজেন্ট ইউজ করতে হবে। তো এটা একটা কিন্তু বড় কারণ, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যারা আরপিডি ইউজ করেন। আরপিডি মানে রিমুভেবল পার্সিয়াল ডেঞ্চার, 4টে দাঁত আছে 6টা দাঁত নেই, সেগুলো বাঁধিয়ে পড়েন, আবার খোলা পড়া করেন। সেক্ষেত্রে কিন্তু ফুড অ্যাকুমুলেশনের সম্ভাবনা অনেক বেশি, কারণ ওটা ফলস। আপনার 4টে দাঁত আছে, বাকি দাঁতগুলো নেই, কি 6টা দাঁত আছে বাকিগুলো নেই, সেক্ষেত্রে কিন্তু দাঁতের যেগুলো নেই সেগুলো তো ফলস। তাতে তো আর, যেগুলো ফলস দাঁত সেখানে তো আর ক্যারিজ হওয়ার কোনো ব্যাপার নেই, কিন্তু যেটা আপনার ফলস নয় সেখানে তো ক্যারিজ হওয়ার সম্ভাবনা প্রচুর। তা সেইখানে যদি ফুড অ্যাকুমুলেট করে তাহলে সেখানে কিন্তু ক্যারিজ হতে পারে। এই দুটো মেন কজ আমি স্কিপ করে গেছি, এগুলো একটু মাথায় রাখতে হবে। যে অর্থোডন্টিক ট্রিটমেন্ট মানে যারা ব্রেসেস পরে তাদের ক্যারিজ হতে পারে, আর যারা আরপিডি পড়েন বা বাঁধানো দাঁত পড়েন তাদের কিন্তু ক্যারিজ হওয়ার প্রবণতা আছে। হবেই এমন কোনো কথা নয়, কিন্তু প্রবণতা আছে। থ্যাংক ইউ সো মাচ। আর একদম আমরা শেষে চলে এসেছি। তো অ্যাজ এ ডেন্টিস্ট, হ্যাঁ, আর তুই যেটা পড়াশোনা করেছিস এন্ডোডন্টিস্ট হিসাবে, তুই আমাদের সবাইকে কি বলবি অ্যাওয়ারনেস দেওয়ার জন্য বা হ্যাঁ, সাজেশন দেওয়ার পাবলিক, জন্য হ্যাঁ, ডেন্টাল হেলথকে ভালো জেনারেল, রাখা? হ্যাঁ, জেনারেল অ্যাওয়ারনেস তো অবশ্যই, এটা কিছু বেসিক জিনিস। এটা পুরো বই খাতা পুস্তকে লেখার মতো জিনিস না, খুব জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে কিছু জিনিস। প্রথম কথা আমি একদম একদম বেসিক লেভেল থেকে শুরু করে যদি বলি, একদম বাচ্চাদেরকে, কচি বাচ্চা 2 বছর কি 1 বছর বয়স, রাত্রিবেলা বোতল মুখে দিয়ে শুতে দেবেন না। চুষতে চুষতে ঘুমিয়ে গেল, দুধটা খুব ক্ষতি দাঁতের জন্য। হ্যাঁ, আর্লি চাইল্ডহুড কেরিস, র্যাম্প্যান্ট কেরিস, এরকম কিছু কেরিসের নাম আছে আমাদের বইয়েতে, সেগুলো কিন্তু প্রচন্ড মারাত্মক ক্ষতি করে বাচ্চাদের, দেবেন না আচ্ছা, কোনো এইটা আমি বাচ্চা। একটু ইন্টারাপ্ট করছি। অনেক হুম, বাচ্চা হয় যারা ধর ব্রেস্ট ফিডিং এর টাইমটা পেরিয়ে গেছে, 2 বছরের ঊর্ধ্বে হয়ে গেছে, তখনও অনেক মা কিন্তু ব্রেস্ট ফিডিং করিয়ে যাচ্ছে রীতিমতো, এবং তাদের দাঁতে ক্যারিজ হচ্ছে এবং দাঁতগুলো পুরো ক্ষয়ে গেছে দেখা যাচ্ছে। এটা কি পসিবল হয় তো? অবশ্যই অবশ্যই। ব্রেস্ট হুম। ফিডিং ব্রেস্ট ফিডিং মারাত্মক একটা দাঁতের ক্যারিজ হওয়ার পেছনে কারণ ইটিওলজি। এটাকে নার্সিং বটল ক্যারিজও বলে, যেটা আমরা নার্সিং বটল ক্যারিজটা আমি যেটা বললাম, মুখে বোতল নিয়ে যারা শুয়ে থাকে, রাত্রিবেলা বাবা মা পাচ্ছে না ছেলের প্রতি অত কেয়ার নিতে বা বাচ্চার প্রতি কেয়ার নিতে, একটা বোতল দিয়ে দিল, দুধ নিয়ে শুয়ে পড়লো। এটাতেও যেমন হয়। আর একটা হচ্ছে রাত্রিবেলা বুকের দুধ দিতে দিতে মাও ঘুমিয়ে গেছে, বাচ্চাও ঘুমিয়ে গেছে। এক্ষেত্রে কি হবে, দাঁতের মাঝে মাঝে, দাঁত আর মাড়ির ফাঁকে ফাঁকে বাচ্চাদের দুধ থাকে, বাচ্চারা তো আর মানুষ বড়দের মতো কুলকুচি করতে পারবে না, সেইটা যত থাকবে তত দুধ, দুধ হচ্ছে এমন একটা জিনিস, সের মধ্যে কিন্তু ফার্মেন্ট হবেই, মানে তাকে ব্যাকটেরিয়া থাকে, এসে অ্যাসিড তৈরি করবেই করবে মিল্ক প্রোডাক্টে। হ্যাঁ, তো করবেই করবে। তো সেক্ষেত্রে কিন্তু এমন ভাবে ক্ষতি হয়, এবং বাচ্চাদের ক্ষেত্রে যেহেতু দাঁতের গঠনটা বড়দের মতো অতটা শক্তিশালী নয়, একদম কচি যেগুলো দাঁত, মানে ডেসিডুয়াস দাঁত, দুধ দাঁত যেগুলো বলে,
সেই দুটো দাঁত কিন্তু প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হয় এবং পুরো দাঁত নেই এমনও হয়েছে দেখেছি, এখান থেকে 4টে দাঁত 5টা দাঁত পুরো ক্ষয়ে গেছে, পুরো কালো হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আমরা বলবো, পরামর্শ দিই যেটা, কি করবেন যদি এরকম ব্রেস্ট ফিডিং তো করাচ্ছেন, তাহলে কি করবেন? ব্রেস্ট ফিডিং হয়ে গেলে একটা কাপড় ছেঁড়া নিয়ে সেটাকে কিন্তু বাচ্চার মুখটাকে পরিষ্কার করে ভালো করে জল দিয়ে ধোয়াতে পারলে খুব ভালো। আদারওয়াইজ যদি বাচ্চা ঘুমিয়েও যায়, ভালো পরিষ্কার কাপড় ছেঁড়া আঙুলের মধ্যে নিয়ে দাঁতার মাড়িটাকে ভালো করে মুছিয়ে দেওয়ার চেষ্টা করুন, ভেতর দিক বাইরের দিক, যাতে সেটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এটা হচ্ছে একদম বেসিক বাচ্চার লেভেল থেকে, মানে একদম বাচ্চা থেকে বলছি। তাদের ক্ষেত্রে কিন্তু এটা নার্সিং বটল, মুখে বটল দিয়ে ঘুম পাড়ে দিয়ে দেবেন না। এক হচ্ছে, 2 নম্বর হচ্ছে ব্রেস্ট ফিড করালে মুখ পরিষ্কার রাখার দায়িত্ব বাচ্চা, তো সে তো কচি, সে তো আর নিজের মুখ নিজে পরিষ্কার করতে পারবে না। তাহলে অ্যাজ এ গার্জেন আপনার বাবা মার কর্তব্য এটা, তার মুখটা পরিষ্কার করিয়ে দেওয়া, দুটো। আর তারপর আসি বড়দের ক্ষেত্রে। বড়দের ক্ষেত্রে ছোট বয়স থেকে বাচ্চার বাবা মাকে দেখে সে শিখবে। বাবা মা যদি 2বার করে ব্রাশ করে, বাচ্চাও যাবে বাবা মার সাথে ব্রাশ করতে। তাকে তাহলে সেই জায়গা থেকে শেখানো উচিত, যখন সে মানে গ্রোথ এজ, যখন তার 5-6 বছর বয়স, 6 বছর 7 বছর, সেই বয়স থেকে সেটা শেখানো উচিত। থার্ড হচ্ছে, ডায়েট কি খেলে বাবা দাঁতে পোকা হবে ছোটবেলা থেকে। এখন মানে এখন এমন হয়ে গেছে, বাচ্চা বাবা দোকানে গেলেই দোকানের চিপস গুলো বিক্রি হচ্ছে বাচ্চাদের জন্য। এই জায়গাটা থেকে একটু বেরিয়ে আসতে হবে যে না বাবা, ওটা খাস না, ওটা খেলে দাঁতে পোকা হবে। লজেন্স খাস না, লজেন্স খেলে পোকা হবে। তা বলে কি লজেন্স খাবো না? লজেন্স খাবে, কিন্তু লজেন্স খাওয়ার পর সেইভাবে মুখটাকে ধোয়াতে হবে। এই জিনিসটা যদি মানুষের মধ্যে থাকে, প্রত্যেকের সাথে একটা করে বাইরে বেরোলে বোতল ক্যারি করা উচিত। আমি খাওয়ার পর আমি যাতে মুখটা ধুই, সেটা যদি একটা বাচ্চা তার বাবা মাকে দেখে, সেও কিন্তু যখন কলেজে যাবে, স্কুলে যাবে, একটা বোতল ক্যারি করবে। সে সেই বোতলটা নিয়ে কিন্তু যাই খাবে, একটা কিন্তু মুখটা ধোবে। একটা অভ্যাসে তৈরি হবে, তার মনে হবে যে আমি খেলাম, মুখটা ধুলাম না, একটু কুলি করে নি মুখটা। এইটা করা উচিত। বড়দের ক্ষেত্রে ওরাল হাইজিন মেনটেন করবে, পুয়ার ওরাল হাইজিন রাখবেন না। যখনই খাওয়া দাওয়া করবেন, তখনই খাওয়ার পর মুখ ধোবেন, 2বার করে ব্রাশ করবেন। ওরাল ফ্লস, ডেন্টাল ফ্লস, দাঁতের মধ্যে যদি কোনো খাবার ফুড পার্টিকেল আটকায় সেগুলোকে বার করে দেওয়ার চেষ্টা করবেন। আর আর বারবার বললাম, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। তাই কোনো কিছু দাঁতের ক্ষতিকর, আমি ক্যারিস নিয়ে আজকে টপিকে আলোচনা করলাম। ক্যারিস ছাড়া দাঁতের অনেক রকম রোগ আছে। সেই সমস্ত রোগ থেকে বাঁচাবার জন্য আপনাকে প্রিভেনশনটা আগে নিতে হবে, যে আমার দাঁতে যেন কোনো ক্ষতি না হয়। অনেকে বলে বাবা আমি তো 2বার করে ব্রাশ করি, তাও আমার দাঁতে কেন ক্ষতি হচ্ছে? কারণ আপনি ফল্টি ব্রাশ করছেন। আপনি 2বার কেন, আপনি 5বার ব্রাশ করলেও আমার ব্রাশ করাটার পদ্ধতি ঠিক হচ্ছে না। আমি যে পদ্ধতি দেখালাম সেই পদ্ধতিতে যদি যদি ব্রাশ করেন আপনি, তাহলে আপনার দাঁত কিন্তু ভালো থাকার কথা। আপনি এই পদ্ধতিগুলো ঠিকঠাক মেনটেন করবেন। এছাড়া কিছু ভালো ডায়েট চার্ট ফলো করার চেষ্টা করুন। ঠিকঠাকভাবে খাবার খাওয়ার চেষ্টা করুন। অহেতুক যখন তখন খাবার খেয়ে নেবেন না। খাবারের পর মুখ ধোয়ার চেষ্টা করুন। আর অ্যাজ এ এন্ডোডন্টিস্ট আমি সাজেস্ট করব, দাঁতে যদি কোনো রকম পোকা ক্যাভিটি কিছু হয়ে থাকে, ডাক্তারের কাছে পরামর্শ নিন। কারণ আমার টপিকটা শুধু, আমার স্ট্রিমটা শুধু এন্ডো নয়, আমার টিপটা হচ্ছে কনজারভেটিভের উপরও। কারণ আমাদের পুরো টপিকটার নাম, পুরো স্ট্রিমটার নাম হচ্ছে কনজারভেটিভ ডেন্টিস্ট্রি অ্যান্ড এন্ডোডন্টিস্ট। কনজারভেটিভ ডেন্টিস্ট্রির মধ্যে সমস্ত রকম কনজারভেটিভ ট্রিটমেন্ট অ্যাপ্রোচ আছে, যেগুলো আমরা দাঁতকে বাঁচাতে সাহায্য করে। এছাড়া যদি দাঁত যদি একদম ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে, সেক্ষেত্রে কিন্তু আমার আরসিটি, রুট ক্যানাল ট্রিটমেন্টের অপশনও আছে। এছাড়া সার্জিক্যাল অপশনও আছে, দাঁতের গোড়ায় যদি খুব অ্যাবসেস পুঁজ জমে যায়, সেক্ষেত্রে আমরা এপিসেক্টমি, মানে দাঁতের গোড়াটা কেটে ফেলে দিতে হয়, সেরকম অপশন আছে। দাঁত কিন্তু থেকে যায়, সেগুলো সার্জিক্যাল। তো সেই ক্ষেত্রে সেই যে অপশনগুলো আমরা করে, বিভিন্ন রকমের গ্রোথ ফ্যাক্টর ইউজ করা, এখন অনেক কিছু বেরিয়ে গেছে, গ্রোথ ফ্যাক্টর, বোন গ্রাফট, অনেক কিছু বেরিয়ে গেছে। সেগুলো ইউজ করে দাঁতকে কিন্তু আমরা চেষ্টা করি বাঁচিয়ে রাখার। দাঁত তুলে ফেলাটাই কোনো চিকিৎসা নয়। দাঁত তুলতে, দাঁত হাতুড়েরও দাঁত তুলে দেয়, তারা তো আর ডাক্তারি না পড়ে তারাও দাঁত তুলে দিচ্ছে, কিন্তু দাঁত তোলাটা কোনো চিকিৎসা নয়। চিকিৎসা যেটা, চিকিৎসা বিজ্ঞান দিনের পর দিন উন্নত হচ্ছে, নতুন নতুন আর্টিকেল আসবে, নতুন নতুন রিসার্চ হবে। তো দাঁত বাঁচাবার চেষ্টা করুন। দাঁত, ওই যে একটা ছোট কথা, ছোট থেকে শুনে এসেছি, আমিও বড় হয়েছি শুনে, আপনারাও বড় হয়েছেন। দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝলি না রে ভাই। তো সেরকম দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝে নিন, দেখবেন আপনার দাঁত আপনাকে একটা ভালো লাইফ লিড দেবে, মানে আপনাকে ভবিষ্যতের জন্য দেবে। একদম। থ্যাংক ইউ সো মাচ। আমরা আজকে অনেক কিছু জানতে পারলাম সব তোমার থেকে। আর যারা ছিলেন তারাও অনেক কিছু জানতে পেরেছেন আশা করি। সর্বোপরি যে আহ সমস্ত তুই যে মডেল গুলো দেখিয়েছিস বা যাবতীয় যা যা জিনিস যেগুলো ইউজ করবে বা করবে না, সেই জিনিসগুলো খুব ভালো করে বুঝিয়ে দিয়েছিস, এটাও একটা অনেক বড় ব্যাপার আমাদের জন্য। তো শুধু যে টক সেশন বা টক শোর কথা, যে এটাই নয় যে আমরা শুধু কথা বলেই যাবো, জিনিসটাকে একাত্ম করা, মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া,
সর্বোপরি অ্যাওয়ারনেস দেওয়াটাই আমাদের মূল উদ্দেশ্য। তো থ্যাংক ইউ সো মাচ। আমরা অনেক দিন ধরে এটা প্ল্যান করে রেখেছিলাম যে করব, যাই হোক সামহাও আমাদের দুজনেরই টাইম সেভাবে শিডিউল ম্যাচ করেনি বলে ডিলে হয়েছে, বাট ঠিক আছে। আহ তবুও আজকে আমরা এই সেশনটা বোধহয় সবার জন্য দিয়ে গেলাম, এটা থাকবে সব সময়। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারাও ইউটিউবে দেখতে পাবেন, যে কোনো সময় পরেও এটা দেখতে পাবেন। আর কারো যদি কোনো কোয়ারিজ থাকে তারা জেনে যাবেন কমেন্ট সেকশনে, তো আমরা চেষ্টা করব উত্তর দেওয়ার। তো থ্যাংক ইউ সো মাচ। আর লাস্ট যেটা হচ্ছে ডক্টর অয়ন গুই, অয়নের যা যা চেম্বার আছে এবং ওর সাথে যারা কন্ট্যাক্ট করতে চাইবেন পার্সোনালি, চেম্বার ভিজিট করে অবভিয়াসলি। ও নিজে একজন ডেন্টিস্ট প্লাস এন্ডোডন্টিস্ট, এবং ও যা যা করলো, যে ওর আরসিটি যে স্পেশালাইজেশন গুলো রয়েছে সেগুলোর উপরও নিজে কাজ করে থাকে নিজে হাতে। তো সেই জায়গাটার জন্য আরো বলা। তো তুই আমাদের সবাইকে একটু বলে দে তোর চেম্বার ডিটেলস, কন্ট্যাক্ট নাম্বার, আর কিভাবে আমরা তোমার সাথে কন্ট্যাক্ট করবো। হ্যাঁ, আমি আপাতত আমার যেটা মানে একদম আমি চেষ্টা করি আমার প্রথম, ভবিষ্যতে তো অনেক জায়গাতেই অনেক চেম্বার হবে, তো আমি প্রথম, এটা আমার নিজের একটা মোটো যে আমি আমার যেখানে জন্ম সেখান থেকে আমি উঠতে চাই। তো সেইভাবে আমার প্রথম জন্মস্থান সেই আমার হচ্ছে গুড়াপ, এটা হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে, ওয়েস্ট বেঙ্গলে। তো সেই গুড়াপে আমার চেম্বার আছে, প্রতি দুর্গা ডেন্টাল কেয়ার নাম, প্রতি দুর্গা ঠাকুরের নামে নাম রাখা। তো প্রতি দুর্গা ডেন্টাল কেয়ার, এটা একদম গুড়াপ পুলিশ স্টেশনের পাশেই। তো এখানে আমি থার্সডে এবং সানডে ছাড়া, বারবার করে আর ভালো করে শুনে নিন, থার্সডে এবং সানডে সকাল ছাড়া আমি বাকি দিনগুলো মানে মানডে টিউসডে ওয়েডনেসডে প্রত্যেক দিন অ্যাভেলেবেল, কেবল থার্সডে এবং সানডে অ্যাভেলেবেল নয়, এই দুটো দিন ছাড়া আমি অ্যাভেলেবেল। আর থার্সডে সানডে আমার আর একটা চেম্বার আছে, সেখানে আমি অ্যাজ এ ভিজিটিং এন্ডোডন্টিস্ট হিসাবে প্র্যাকটিস করে থাকি, সেটা হচ্ছে মেমারি বর্ধমান, পূর্ব বর্ধমানের মধ্যে পড়ে। সেখানে আমার ক্লিনিক আছে, সেখানে ক্লিনিকের নাম হচ্ছে কেয়ার ফর ইউ, একদম মেমারি রুরাল হসপিটালের সামনে, কেয়ার ফর ইউ। সেখানে গিয়ে আপনি মানে কন্ট্যাক্ট করেন, তাহলে আমার নাম এবং আমার কন্ট্যাক্ট নাম্বার ওখান থেকে আপনি পেয়ে যাবেন, এবং আমি কবে কি বসছি, নাম লেখানোর সমস্ত জায়গা, সমস্ত ডিটেলস আপনি ওখানে পেয়ে যাবেন। আর আমার পার্সোনাল চেম্বার যেটা গুড়াপে প্রতি দুর্গা ডেন্টাল কেয়ার, সেখানে নাম লেখাতে গেলে যে নাম্বারটা যোগাযোগ করতে হবে সেটি হলো 7908920728। এটি একটি মেডিকেল ফার্মেসির দোকানের সাথে অ্যাটাচড, প্রতি দুর্গা ফার্মেসি, তার সাথেই নাম রেখে রাখা আছে প্রতি দুর্গা ডেন্টাল কেয়ার। আপনি চাইলে ফার্মেসিতেও কনসাল্ট করতে পারেন যে নাম লেখাবার জন্য, অথবা যদি পার্সোনালি আমার সাথে কনসাল্ট করতে চান বা আমার সাথে নাম লেখাতে চান, আমাকে নাম লেখাতে চান, তাহলে আপনি এই নাম্বারে কনসাল্ট করবেন, 7908920728, একদম গুড়াপ পুলিশ স্টেশনের পাশে। ঠিক আছে, আফটার লাইভ তুই একটুখানি তোর নিজের কন্ট্যাক্ট নাম্বারটা একটু কমেন্ট সেকশনে দিয়ে দিস, যাতে সবাই আমরা দেখতে পাবো। কারণ আমরা দুজনেই একই জায়গা থেকেই বিলং করি, তো আমাদের এটাই মোটো ছিল যে যেখান থেকেই যাই না কেন বা যেখানেই পরবর্তী ক্ষেত্রে পৌঁছাই না কেন, শুরুটা যেন আমাদের ভিত থেকেই হয়। তো সেই জায়গাতে আমাদের চেম্বারটা রাখার আমিও তাই চেষ্টা করি সব সময়। তো ওই জন্যই আরো বেশি করে অ্যাওয়ারনেস দেওয়ার চেষ্টা, যে আমাদের আহ চেনার থেকেও বড় কথা কাজটাকে চেনা, অ্যাওয়ারনেস দেওয়ার যে উদ্দেশ্য আমাদের, কেন এত কথা বলা বা মানুষের ক্ষেত্রে পৌঁছে যাওয়া, মানুষের মধ্যে পৌঁছে যাওয়া, এটাই আমাদের মূল উদ্দেশ্য বা মোটো। তো সর্বোপরি সকলকে সুস্থ রাখা বা ভালো রাখাটাই আমাদের কাজ, আগামী দিনেও সেটাই থাকবে। আর অয়ের মধ্যে আমার কথার সাথে এগ্রিও করবে, কারণ এটাই হুম। আমাদের মূল মোটো। তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আর তোকেও অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে টাইম দেওয়ার জন্য, এত সুন্দর করে সেশনটাকে বুঝিয়ে দেওয়ার জন্য। কারণ কারণ সেশন তো অনেক রকম হয়, কথাবার্তা বা একটা যে কোনো কিছু হতেই পারে। তো কিন্তু তবুও সামহাও আমরা যতটা একাত্ম হতে পারি এবং সময় দিয়ে যদি আরো বেশি বোঝাতে পারি মানুষের কাছে, তত আমরা পৌঁছাতে পারবো। তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে, থ্যাংক ইউ তোকেও। সকলে ভালো থাকবেন, নিজের হেলথের খেয়াল রাখবেন, ডেন্টাল হেলথের খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন আশা করি। থ্যাংক ইউ সো মাচ, গুড নাইট। ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ অল, গুড নাইট। সবাই ভালো থাকবেন, দাঁতের যত্ন নিন, দাঁত আপনাদেরকে ভালো একটা জীবন উপহার দেবে। নমস্কার।